মাই লাইফ মাই রুলস ইটস এ স্ক্যাম, ইটস এ পিওর মার্কেটিং স্ক্যাম। তোমার জীবন, তোমার যে জীবনটা দেওয়া হয়েছে এটা আমার নয়, কুত্তার জীবন হতে পারতো, আল্লাহ তোমার মানুষের জীবন দিয়ে পাঠিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আমাদের অনেক বিলিফ সিস্টেম এমনভাবে ফিট করা হয়েছে যেটা বেসিক্যালি আসলে আমাদের আমাদের মোরাল কোর থিংটাকে মেরে ফেলছে। তুমি যে জিনিসটাকে অ্যাভয়েড করতেছো সাবকনসিয়াস মাইন্ডে, বেসিক্যালি ওখানে সাকসেস আছে। ধর কমফোর্টেবল ট্রুথ, একদম সত্য কথা, তুমি এটা বুঝতেছো না, তোমার কাছে মনে হচ্ছে হয়ে যায়। বেসিক্যালি ওই জিনিসটা তুমি ফেস করতাম, হ্যাঁ আমি ওটা মাস্টার হয়ে যেতাম, আমি ওটা করতে মজা পাইতাম, আমার ভাল লাগতো। মানুষ কিন্তু এরকম, হ্যাঁ আসলে ওইটাই সাকসেস ছিল, ওইটা করে নাই কারণ অ্যাভয়েড করে গেছে। বাংলাদেশের 90% মোটিভেটর স্পিকাররা আমার কাছে লাগে ডিমোটিভেট করতে আসে, মোটিভেট। একটা মানুষ আগাইতেছে না, হ্যাঁ নরমাল আছে, সে সুখে আছে, তুমি বলবা যে ভাই আপনি এখন তুমি বলে তো রয়েছেন, রইছো, তুমি তো পিছায় কত রয়েছো। আগায় গেছে। তুমি কত আগায় গেল। বিশ্বাস, ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এগুলো হারা যাওয়ার পথে। কিন্তু খেয়াল করছো, খেয়াল করে দেখো, এগুলো হারা যাওয়ার পথে। কর্পোরেট মানে যে প্রত্যেকটা মানুষ যে যার আখের গুছানিতে ব্যস্ত থাকে, যে মালিক সেও প্রফিট মুনাফা করতে আসছে এখানে। ডোন্ট এক্সপেক্ট যে তুমি কোনো চাকরি করতেছো এন্ড ইউ আর এক্সপেক্টিং যে এভরিদিন আমার জান্নাতের মতো থাকবে। নো, পসিবল না। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট। প্রকৃতির বিচারে বিশ্বাস করেন? অফ কোর্স আই ডু। আমি করি না, আমাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন? আমি তোমাকে জীবনে বিশ্বাস করে দিই। তুমি যদি কোনো মানুষকে ছেড়ে দাও, পুরোটা ছেড়ে দাও, তাহলে তুমি মুক্তি পাবা না। হ্যাঁ, তোমার নিজের মুক্তি দরকার আছে। এই যে বললেন না আমাদের লাইফটা অনেক শর্টের কারণে আমাদের মনে হয় আমাদের সবকিছু দ্রুত করতে হবে। শর্ট মানে হইতেছে যতটুকু সময় আছে প্রপারলি এনজয় করে কাটানো। ভাই, গতকালকে একটা পডকাস্ট শুট করছিলাম। আপনাকে নিয়ে আমি গতকালকেও শুট করতে চাইছি, করা যায় নাই। আজকে সেকেন্ড পডকাস্ট আমাদের, এবং আপলোডের সিরিয়ালেও আপনারটা সেকেন্ড। ও আচ্ছা। আমি গতকালকে, আমাদের পডকাস্টের নাম হচ্ছে প্রবলেম সলভিং পডকাস্ট। চেষ্টা করি প্রবলেম আইডেন্টিফাই করতে, সলভ করতে, এটাই আমাদের টার্গেট। এখন আবার যেটা কাজ হবে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন করা। এটা ভাই আমার নিজের এই পডকাস্টের আইডিয়া নিয়ে যখন আমি প্রথম শুরু করছি, আমার এটা মনে আছে যে আপনি বলছিলেন যে ভাই টাকা পয়সা নিয়ে আপনি কথা বলবেন না, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, কোনো কমার্শিয়াল সাইড নিয়ে আমরা কথা বলবো না। তো আমরা ডিসকাশন পুরা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে বের হয়ে ফিলোসফিক্যাল জায়গায় যাব। কারণ কারণ এই একটা জায়গায় হচ্ছে আমাদের দেশের ফিলোসফি সাবজেক্টও মানুষ পড়লে মনে করে যে আর কোনো সাবজেক্ট চান্স পায় নাই দেখে সে এটাই করছে। তো আমাদের লাইফে আসলে আমরা ফিলোসফিক্যালি যথেষ্ট দুর্বল। তো এই কারণে আমার মনে হয় যে আমরা একটু লাইফের একটু আমি ক্ল্যারিটি নিতে চাই, আপনারটাও জানতে চাই। আমি তো অডিয়েন্সের সাথে আপনাকে যদি একটু পরিচয় করা দিতে চাই, আমি আমার ইউনিভার্সিটি লাইফের একেবারে ফাইনাল ইয়ারে থাকাকালীন সময়ে চ্যানেলের একটা রিয়েলিটি শো ছিল, মানুষের জন্য ফাউন্ডেশন, তাদের পরিকল্পনায় সেরা নবীন উদ্যোক্তা। তো ওই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা তখন ৪টা জেলা থেকে ইন টোটাল ১২ জন নবীন উদ্যোক্তা, আমাদের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং হয় গাজীপুরের একটা রিসোর্ট। তো ওই রিসোর্টে আমাদেরকে বিজনেসের বিভিন্ন সাইডে একেবারে খুব হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়। ওখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এবং বিজনেসের যে বিভিন্ন মার্কেটিং এর টেকনিক্যালিটিস গুলো আছে, ওইগুলার উপরে আমি হচ্ছে পিয়াস ভাইয়ের স্টুডেন্ট ছিলাম সেখানে। আমি সরাসরি বলতেছি আমি স্টুডেন্ট ছিলাম, ভাইয়ের কাছ থেকে আমি শিখছি সেখানে। এবং যদিও আমি সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছিলাম, এরপরে আমি আসলে প্রসিড করতে পারি নাই। এরপর দীর্ঘদিন ভাইয়ের আমি কাজকর্ম দেখতাম ফেসবুকে। ভাই রিসেন্টলি নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, ট্রাইপড বাই পিয়াস। আরেকটা রয়েছে যেটা হচ্ছে ওয়ান ম্যান আর্মির মতো ওয়ান ম্যান এজেন্সি। কেন এইগুলার নামকরণ কিভাবে ওনার মাথা থেকে আসছে আমি কিছুই জানি না। আমি একটু জানার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা, আমি ওই প্রোগ্রামে ২ জনের কাছ থেকে শিখছি, ২টা মানুষকে আমি খুব ভয় পাই। একটা হচ্ছে পিয়াস ভাই, আরেকজন হচ্ছে ইরাদ ভাই। উনি এখানে নাই, বাট যেহেতু আমি তার কাছ থেকে শিখছি এইটুকু কৃতজ্ঞতা থেকে বলাই যায়। তো এই ২টা মানুষের কাছ থেকে আমি শিখছি, বাট আমি ব্যক্তিগতভাবে এনাদেরকে আমি ফেসবুকেও নক দিতে খুব ভয় পাই। যার কারণে ২০১৮ থেকে ২৬ পর্যন্ত ভাইয়ের সাথে বোধহয় আমার ম্যাক্সিমাম কথা হইছে ৪-৫ বার, এর চেয়েও বেশি না। রিসেন্টলি হচ্ছে ভাই আমার সাথে আবার ছোট ভাই হিসেবে আমাকে কাছে টেনে নিয়ে কিছু কাজ নতুন একটা সেক্টরে শিখাচ্ছেন। ওইটা নিয়েও হয়তো আমরা পরে কথা বলবো। সো ইট ইজ অ্যান অপরচুনিটি যে আমি যার কাছ থেকে আবার আর্লি ডেইসে, মানে ২০১৮-১৯ কিন্তু ভাই এত ম্যাচিউরিটি ছিল না। এখনো যে খুব ম্যাচিউরিটি আছে সেটাও না। বাট তখন যে আর্লি ডেইসে কিভাবে এন্টারপ্রেনার হওয়া যায়, একটা যে মাইন্ডসেট দেওয়া, কনটেন্ট মার্কেটিং এর কিছু টেকনিক্যালিটিস আপনি যে শিখাইছেন, ওইটা আমার এখনো কাজে না। আমি যদি ভাই সত্যি বলি, যদি আমি এখন মাইক্রোসফট ফান্ডের একটা প্রজেক্টে কাজ করতেছি রেডকম এর সাথে, তাদেরও কনটেন্ট মেকিং এ আমি কিন্তু আপনার সেই টেকনিক্যাল নলেজ গুলো যতটুকু পারি আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি জানি না আসলে কতটুকু পারছে। আবার সোশ্যাল মিডিয়ার যদি কনসিস্টেন্সি বা এই জিনিসগুলোও যদি দেখেন, কনটেন্ট মেকিং
ক্লোজ তো আমার সবগুলা প্ল্যাটফর্ম মিলে এখন অর্গানিক্যালি প্রায় 5 লাখের মতো মানুষ আমার কন্টেন্ট গুলা দেখে। 18টা আই ওয়াজ নো ওয়ান। বাট এই যে কন্টেন্টে একটা কনসিস্টেন্সি রাখা, একটা ক্যালেন্ডার মেইনটেইন করা, হুক গুলাকে মাথায় রাখা, এই যে এগুলা মানুষ হয়তো করতে করতে শিখে। মানে আপনাদের কথা থেকে জানলে যেটা হয়, এটা শিখতে আমার 1 বছর লাগতো, সেটা আমি 1 ঘন্টার একটা ডিসকাশনে শিখে যাচ্ছি। তো এইটা আমার জন্য আসলে আপনার যেমন ট্রাইপড বাই পডকাস্ট আপনার একটা প্ল্যাটফর্ম, এটা আবার ট্রিবিউট ফর ট্রিবিউট ফর পিয়াজ ভাই। এটা হচ্ছে আমার জায়গা থেকে। So, পিয়াজ ভাই, আমি কিছু বলছি আপনার সম্পর্কে, আমি যেভাবে আপনাকে রিড করি, বাট আমি চাই অডিয়েন্স আপনাকে আপনার মুখ থেকে আগে একটু শুন যে আপনি ভাই নিজেকে কিভাবে ডিফাইন করেন, আপনি কে কি। মানে আমি পরিচয় করাই দিতে গেলে দেখা যাবে 2-1টা যদি ভুল বলে ফেলি, নেক্সট টাইম আর আপনার আমি নক দেওয়ার সাহস পাবো না। তো আমি চাই আপনি নিজে একটু বলেন, আপনি নিজেকে আসলে ভাই কিভাবে ডিফাইন করেন। প্রথমত থ্যাংক ইউ সীমান্ত ফর ইনভাইটিং মি হিয়ার। তুমি আসলে আমার নিয়ে অনেক কিছু বলছো, টু বি অনেস্ট। এত মানে নিজের নিয়ে যে কিছু বলবো, এই জিনিসটা আসলে খুব কঠিন ব্যাপার, বুঝছো? যে কি করেন, আমি যদি কাজ করতে যাই তাহলে আমার কাজের কোনো ছেঁড়াবেড়া অবস্থা, বুঝছো? একদম জেনুইনলি আমার কাজের ছেঁড়াবেড়া অবস্থা, বিকজ আই ডু বিলিভ দ্যাট আমি হচ্ছে সেলফ লার্নার। আমি যে কোনো জিনিস শিখতে পছন্দ করি, যে কোনো জিনিস। মানে যেটা হয় বাংলাদেশে, আমি যখন একাডেমিক্যালি আমি পড়াশোনা স্টার্ট করি, আমি তো মার্কেটিং দিয়ে স্টার্ট করছিলাম, বাট পিপল জানে যে আমি শুধুমাত্র মার্কেটিং নিয়ে কখনো পড়াশোনা করি না। মার্কেটিং জাস্ট একাডেমি ছিল, এছাড়া আমি অনেক কিছু পড়তে গেছি। অনেক কিছু পড়তে গিয়ে ওই জ্যাক অফ অল ট্রেডস হয়ে যাবে। ভাই, আপনার ফেসবুক স্ট্যাটাস দেখলে মনে হয় আপনি ফিল্ম বা Yeah, এই রিলেটেড yeah, কিছু আপনি পড়ছেন। হ্যাঁ, এটা ঠিক। আমার কিছু আবার অ্যাক্টিভিটি দেখলে মানুষ মনে করে যে আমি মনে হয় এই ফিল্মিং, অভিনয় জগতের একটা লোক। আবার যখন তোমার মার্কেটিং এ লেখা দাও তখন মনে করে যে এটা এই লোক। আবার দেখবে সামটাইমস আমি কিছু ইমোশনাল লেখা তখন মনে করে রাইটার টাইপের লোক। তখন মনে হয় আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাশট্যাগ হয়েছে নাকি, এক্স্যাক্টলি। যেমন আমার মনে আছে আমি মাঝে মাঝে একটা পোস্ট দিই যে আমি আমার কারেন্ট ক্যারিয়ারে না আসলে কি আসতাম, তোমরা কমেন্ট করো। তুমি দেখবা যে অনেকেই বলতেছে যে ভাই তুমি জন্ম নিয়েছিলে অভিনয় করার জন্য, তুমি ভুলে মার্কেটার হয়েছো। কেউ বলে যে রাইটার, কেউ বলে আরজে, কেউ বলে মানে আর যাই হোক, কেউ বলে না যে ভাই মার্কেটিং ঠিক আছে। মানে ওরা মনে করে যে অন্য কিছু হলে ভালো হইতো। তো এটা রিজনই হচ্ছে গিয়ে আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। মানে আমার যারা ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে, আমার ক্লোজ ফ্রেন্ড খুব কম, এরা জানে যে আমি খুব এক্সপ্লোর করতে পছন্দ করি। বাট যদি এখন আমাকে বলো যে ভাই পডকাস্ট আছে, আপনার একটা আইডেন্টিটি দেন, টু বি অনেস্ট অ্যাট দিস মোমেন্ট আমি ট্রাইপড বাই পিয়াসের ফাউন্ডার অ্যান্ড ওয়ান ম্যান এজেন্সির কো ফাউন্ডার। দ্যাট ইজ দ্য ফার্স্ট আইডেন্টিটি, বিকজ দুইটা আমার ব্যবসা। এই দুইটা ব্যবসা আমি কি করি, বেসিক্যালি ট্রাইপড বাই পিয়াসে আমি মানুষকে শেখানোর চেষ্টা করি কিছু একটা, যেটা আমি শিখছি, যদিও নামের সাথে কামের কোনো সম্পর্ক নেই। আমার নামগুলো এরকম তুমি অদ্ভুত পাবা, সমস্যা নয়, বিকজ এটার ফিলোসফি আছে। আমি যে কোনো জিনিসের একটা ফিলোসফি থাকে আর কি। আর ওয়ান ম্যান এজেন্সি হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সি, যেখানে বেসিক্যালি আমরা ব্র্যান্ডগুলোর জন্য কমিউনিকেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে গ্রোথ স্ট্র্যাটেজি, মিডিয়া অপারেশন নিয়ে কাজ করতে থাকি। অ্যান্ড ওয়ান ম্যান এজেন্সি বয়স খুব কম, জাস্ট বলতে পারো 4 মাসের মতো, 4 to 5 মাসের মতো এখনই যদি হিসাব করি। ট্রাইপড বাই পিয়াসে পেজটা আমি খুঁজছিলাম 6 বছর আগে। কেন খুঁজছিলাম? 6 বছর পেজ খুলে ফালায় রাখা, আমার কিন্তু চোখে পড়ছে কয়েকদিন আগে, বিকজ পেজ খুলে ফালায় রাখছিলাম। তখন আমি যেটা করতাম, মাঝে মাঝে কিছু ফাতরামি ভিডিও করতাম আর কি, ক্যামেরার সামনে যায়। এখনো যেটা করি আর কি, মন চেয়েছে কিছু একটা বলতে। এটা ট্রাইপড, এটা কারণ ছিল যে ট্রাইপডের সামনে আছে না, তুমি ক্যামেরা রাখবা। তো আমি এই যে ক্যামেরা ভীতি ছিল, বা ক্যামেরার সামনে ভীতি না, অ্যাকচুয়ালি আনইজি লাগতো। আমি কোনো কিছু ভয় পাই না, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জিনিসটা দিছে যে আমি উপরে আল্লাহ ছাড়া আর নিজের কার্মা ইজ দ্য বিচ, এই কনসেপ্ট নিয়ে ছাড়া কোনো কিছু ভয় পাই না। তো আনইজি লাগে যে ক্যামেরার সামনে যাবো, আমি তো সুন্দর কিন্তু না দেখতে, এই জিনিসটা খুব কাজ করে আমার মধ্যে, বুঝছো? যে মানুষ কিনা বইলে বসে। তো আমি চিন্তা করলাম মানুষের কাজই হচ্ছে বলা। ও বলবে আমার কাম হচ্ছে না শোনা, শোনো না, আমার কাম হচ্ছে না শোনা। ওর কাম বলা, আমার কাম হচ্ছে না শোনা। তো ও যদি ওর কাম করতে পারে, আমি অনেক কাজ না করাও একটা কাজ। এক্স্যাক্টলি। আরো বড় কাজ বর্তমান যে আমরা ক্যাওসের দুনিয়াতে, যে নয়েজের দুনিয়াতে বসবাস করতেছি, এই 10 দিন তো অনেক কিছু তোমাকে মানে না শোনা করতে হবে, মানে শোনা যাবে না। এত নয়েজ, তুমি যদি ওই যে আমি বলি না যে তোমাকে চুপ হয়ে যেতে হবে, স্লো হয়ে যেতে হবে, কেন বলি এটা? বিকজ চারদিকে তো অনেক সাউন্ড, অনেক নয়েজ। সাউন্ড না, সাউন্ড তো সুন্দর জিনিস, নয়েজ। সো দ্যাট ইজ দ্য রিজন আমি ওয়ান ম্যান এজেন্সি দাঁড় করাইছি। বেসিক্যালি আমার এখন আইডেন্টি একটাই, সেটা হচ্ছে আই এম বেসিক্যালি আ স্ট্র্যাটেজিস্ট। আমি মনে করি তোমাদের ভদ্র ভাষায় যদি বলতে হবে তো না, হচ্ছে ওই পডকাস্টে কিন্তু এই যে এটা বড় বড় টাইটেল দেওয়া লাগে। হ্যাঁ, আপনার নামের সাথে কিন্তু একটা টাইটেল দেওয়া লাগে, খুব ভালোই তো। থাম্বনেইলে বড় একটা কিছু লিখতে, ইউ নো what is my title at my agency? হ্যাঁ বল। Chief Nothing Officer, CNO, that is my title basically, because আমার কোনো স্পেসিফিক রোল নাই at my office. আমি কোনো স্পেসিফিক কাজ করি না। এই তুমি দেখবো আমি কপি টিমরে বলতেছো কপি হয় না, আমি কপি লিখে দিই। এই দেখবো মিডিয়া উইং পুরো টিমরে আমি ডেকে বলতেছি তোরা কি মিডিয়া করছিস, ভয় নাই। আমার অপারেশনের হেড আমি বলতেছি আপনাদের ম্যানেজই করতে পারতেছেন না, এইচআর ডাকতেছি, টাকা পয়সা যে ম্যানেজ করে অ্যাকাউন্টস ডাকতেছি। সো বেসিক্যালি আমার কোনো জেরি নাই, ঠিক এভরিথিং আমি বলি না, কারণ পুরোপুরি করি না।
ঠিক আছে, আমি একটু করে হারাই যাই সবগুলো। যেটি বলবে কিন্তু আমার থালাপতি বিজয়ের একটা ও ক্যারেক্টারের নাম ও মনে আসে। ও বুঝছি। আমি এই প্রসঙ্গটা ইন্টেনশনালি থালাপতি, যাই হোক এই শার্টটা থালাপতির থেকে ইন্সপায়ার হয়ে পড়া কেনা আর কি। থালাপতির শার্ট আছে এই রঙের, আমি এটা খুঁজে বের করে কিনছি আর কি। এনিওয়েজ, তো দ্যাট ইজ মাই মানে এই মুহূর্তে তুমি যদি আমার আইডেন্টিটি বলো ব্যবসার মানে কাজকর্ম প্রতিষ্ঠানের দিক থেকে, আই হ্যাভ টু অর্গানাইজেশনস এট দিস মোমেন্ট, and one name is One Man Agency আর একটা হচ্ছে Tripod by পিয়াস। That's it. ওয়ান ম্যান কেন? Well, আমার ওয়ান ম্যান কারণ হচ্ছে গিয়ে মানে আমি আমি আবার ওয়ান ম্যানে বিশ্বাসী সেই নো 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 নট দ্যাট রিয়েলি। বেসিক্যালি দেখো সীমান্ত, তোমার মধ্যে কোনো একটা ভালো গুণ আছে, তুমি হয়তো জ্যাক অফ অল ট্রেডস, কিন্তু আমাদের একটা আছে তুমি এক্সপার্ট, রাইট? আমার মধ্যে কোনো একটা জিনিস আছে, হয়তো একটা দুটো জিনিস ভালো আছে, ওনার মধ্যে একটা আছে, ওনার মধ্যে একটা আছে। ওয়ান ম্যান একটা সত্তা, যেই মানুষগুলোর যে জিনিসটা ভালো সেই জিনিসগুলোকে নিয়ে একটা ম্যানের মধ্যে, কারণ জেনুইনলি হিউম্যান কখনো 100% ভালো হয় না, সবকিছুতে ভালো হয় না, হিউম্যানের পক্ষে সম্ভব না। সো আমি একটা সত্তা ক্রিয়েট করছি, যে সত্তার মধ্যে প্রত্যেকটা মানুষের যে ভালো জিনিস ওইটা আমি ঢুকাবো। হচ্ছে বক্স, মনে করো ওয়ান ম্যান এই একটা বক্স, এটা মানুষ বানানো। এখন মনে করো শিহাব খুব ভালো কমিউনিকেশনে আছে, শিহাবের কমিউনিকেশনে ভালো গুণটা আমি এখানে ঢুকাইছি। আবার মনে করো মেঘলা অনেক ভালো হচ্ছে গিয়ে অপারেশন হ্যান্ডেল করতে পারতেছে, ওর অপারেশন হ্যান্ডেলের গুণটা নিতেছি। আবার মনে করো তানভীর খুব ভালো এডিটিং করতে পারে, ওর এডিটিং মানে অ্যাপার্ট ফ্রম এনিথিং ওর এডিটিং নিতেছি। অ্যাট দিস মোমেন্ট আই হ্যাভ 7 মেম্বার্স, বাট আমরা ফুল ফেজে মনে হয় অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমার যেটা প্ল্যান, আমি একটা অলরাউন্ডার বানাইছি, সে কেমনে চালানো উচিত। তো বেসড অন দ্যাট আমরা 15-16 জনের একটা টিম হবো আর কি। অ্যান্ড এজেন্সি ব্যবসাটা কি সীমান্ত, বাংলাদেশ এজেন্সি ব্যবসাটা হচ্ছে গিয়ে 12 মাস ভালো তো যাই না, এবং দেখবা যে কোনো এভারগ্রিন বড় এজেন্সি একটা কি দুটো ছাড়া কেউ হতে পারে না এখন পর্যন্ত। কারণ পারে এক্স্যাক্টলি, এজেন্সি ব্যবসার অনেক সমস্যা। বাংলাদেশ এজেন্সি স্ট্রাকচার না, এই ইন্ডাস্ট্রিটা স্ট্রাকচার না, খুব এলোমেলো। মনে করো কোনো একটা কমিউনিকেশন, মানে আই এম সরি বলা উচিত না, তারপরে বলি, এখানে ব্র্যান্ডের সাথে সম্পর্ক কেমন তার উপর ডিপেন্ড করে এজেন্সি কাজ পাবে কি পাবে। তুমি অনেক জোস আইডিয়া নিয়ে আসতেছো, তোমার ব্র্যান্ড ম্যানেজার তোমার চিনে না, তোমার সাথে জানা সম্পর্ক না, ইউ উইল নট গেট দ্য ওয়ার্ক। এটা বাংলাদেশ না, আমি শুনছি এটা ইউরোপ আমেরিকাতে হয়, যে ক্রিয়েটিভ ডিরেক্টর বা এজেন্সি মালিকের সাথে ব্র্যান্ডের হেড বা সিএমও কিংবা ব্র্যান্ডের মালিক, তার সম্পর্কেও ডিপেন্ড করে যে এই রিলেশনশিপ কদিন থাকবে। বলে আগে চিনবে পরে কিনবে, চেনা পরিচয়টা হইলে এরপরেই ব্যাপারটা খালি চেনা পড়ছে না, আরো অনেক অনেক কাহিনী আছে, আরো অনেক ধরনের টেকনিক্যালি অ্যাভয়েডও করতে পারি। আমি একটু অ্যাভয়েড করে যাই, বিকজ আমি নিজে এখন একটা এজেন্সির মালিক, তো ব্র্যান্ডের গুরুরা না বলবে যে আমি কোনো মেডি করতেছে, সো আমি এটা না করি, এটা ইকোসিস্টেমের পার্ট হয়ে গেছে। তো এই জন্য বেসিক্যালি মাই গোল ওয়াজ টু গ্যাদার অল দ্য ক্রিয়েটিভ পিপল অ্যাট এ প্লেস, দেন আই উইল ডু সামথিং, যদি বেঁচে থাকি আর কি। কি করবো মানে আমার কাছে লাগে কি জানো, এই জিনিসগুলো এগুলো আমার কাছে একটা জার্নি মনে হয়, যে জার্নি কোনো শেষ নাই। তুমি শুরু করছো, চলতে থাকবে, বাট ইউ নিড এ টিম। ওই টিমটাও যে ফিক্স থাকবে তাও কিন্তু না, টিম কিন্তু আসা যাওয়া হবে, বাট কাজ করতে 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 একটা ফিলোসফি দাঁড়ায় যাবে। দেখবা তুমি একটা মানুষের একটা প্যাটার্ন আছে কাজ করার, সে অনেকদিন করে এটা করছে। ডেভিড ওগিলভিরে দেখবা যে ও তো মরে গেছে নাই, কিন্তু ওগিলভির মধ্যে এখন ওই কালচার প্র্যাকটিস হয়। পীয়ূষ পান্ডেরে দেখবা যে ও গল্প টেলিং এর উপর কিছু বই লাগেছে। তুমি রতন টাটারে দেখবা টাকা জিনিসটা সে একটা ভাবে সার্কুলাইজ করে গেছে, বাট তার কি সেম টিম আছে যে টিম দিয়ে শুরু করছে? টিম চেঞ্জ হয়েছে না। দ্যাট ইজ দ্য থিং। ওয়ান ম্যান এজেন্সি আমার এই ফিলোসফি তৈরি করা। আমি বিশ্বাস করি যেটা আমার পার্সোনাল বিশ্বাস তুমি বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে তুমি থাকবা না, তোমার বানায় দেওয়া ফিলোসফি সিস্টেম থাকবে। এই জিনিসটা আসলে ওয়ান ম্যান এজেন্সির কোর ফিলোসফি ছিল। আমি জানি না আমার ক্রিয়েটিভ এজেন্সি কদিন থাকবে, হয়তো এখান থেকে তোমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারে, কালে কোনো এফএমসিজি প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারি, কালে কোনো স্যাস আমি লঞ্চ করতে পারি, এবং আমি ওখানে ফোকাস দিতে পারি, আবার ওখান থেকে আরেকটা করতে পারি। কেউ কোনোদিন এটা থাকতে পারে না, সম্ভব না এটা, কারণ কন্টিনিউয়াসলি দুনিয়া চেঞ্জ হইতেছে। তুমি 5 বছর আগে যে দুনিয়া দেখছো সেই দুনিয়া এখন আছে। তুমি যদি ওই দুনিয়ার ফিলোসফি যেটা ওই সময় যেটা ছিল, কিন্তু কোর ফিলোসফি কিন্তু সেম আছে। কিন্তু আপনার কোর ফিলোসফি কি? আমার কোর ফিলোসফি কোন জায়গায়? আপনার এজেন্সির জন্য পার্সোনাল লাইফ অ্যাডাপ্টেবিলিটি। দুইটা অ্যাডাপ্টেশন, তুমি যত ভালো অ্যাজ এ পার্সন, তুমি কোনো কিছু যখন আসে দুনিয়াতে তুমি যত কুইক অ্যাডাপ্ট করতে পারো, তোমার জন্য টিকে থাকা ইজি হবে। এটা হচ্ছে গিয়ে মানে নিজেকে টিকে রাখার লড়াইয়ের বড় স্কিল। আর এছাড়া আছে অনেস্টি, তুমি যে কাজটা করতেছো ইউ আর অনেস্ট টু দ্যাট, ডেডিকেশন। তারপরে হ্যামারিং বলে একটা কনসেপ্ট আছে, মানে কনসিস্টেন্সি হ্যামারিংটা করে রাখা। এই যে গুণগুলা, এইগুলা দেখবা কোনোদিন মরে নাই। তুমি এত দুনিয়া যেতেছে বা এখনো মানে ঘুরে ফিরে এসে বড় বড় ফিলোসফাররা দেখবা, বড় বড় উদ্যোক্তারা দেখবা, যারাই আছে মানে বড় গ্রেট হিউম্যান যারা আছে, এদের কমন জিনিসগুলো আদৌ চেঞ্জ করে নেই কেন? ওয়াই? হোয়াট দ্য রিজন? ইউনিভার্সাল এগুলো থেকে যাবে। তবে এদের মধ্যে এই যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা যে আমি তোমার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এটা থেকে কোনো কারণে দ্বিমত করা স্টার্ট করো, কাজে তুমি পিছিয়ে যাবে। আমি নিজেকে প্রতিনিয়ত, যে আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি না, আমি
আই ডু মেক মাই সিলেবাস। আমি আমার নিজের সিলেবাস মানে কনজিউমার বিহেভিয়ার আর সাইকোলজি নিয়ে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি পড়ায় না, একটা কোর্স করা দিয়ে কনজিউমার বিহেভিয়ার এই লাভসাম দিয়ে নেই, ওগুলো দিয়ে হয় না। দেন আই ডিসাইডেড যে আমাকে জিনিসটা জানতে হবে মানুষ কেমন কি, তো এটা জানতে গিয়ে আমি নিজে মনে হয়েছে যে আমার কি জানা উচিত। দেন আই মেড আ সিলেবাস, দেন আই সেন্ড ইট টু সামওয়ান এলস যে কিনা আমাকে রিভিউ করে দেবে, দেশের কোনো বাইরে কিছু। দেন উনি আমাকে রিভিউ করেছে জানগুলো, দেন আমি পড়া শুরু করেছি। ওই পড়া কি খুব পড়া না, অ্যাটলিস্ট আমার বেসিক ক্লিয়ার হয়েছে এটা দিয়ে, এবং এরপর আমি অ্যাপ্লাই করা স্টার্ট করছি বিভিন্ন জায়গায় ওই বিদ্যা বুদ্ধিগুলো, এবং দেখছি কিছু কাজ করছে কিছু করে না, যেগুলো করে নাই কেন করেন ডিফারেন্ট করে ট্রাই করি, এবং আমি আমার পার্সোনাল লাইফে ওগুলো অ্যাপ্লাই করি। বিকজ বিহেভিয়ার এমন একটা সায়েন্স যেটা তুমি তোমার মা বাবার উপরে অ্যাপ্লাই করতে পারবা, তুমি তোমার ভাই বোনের উপরে অ্যাপ্লাই করতে পারবা, তুমি তোমার বন্ধুর উপরে অ্যাপ্লাই করতে, তুমি তোমার ওয়াইফের উপরে যে ওকে ফাইন আমি এটা শিখছি, দেখি তো এই জিনিসটা আসলে কি এরকম হয় কিনা, ও ইয়েস এটা হইতেছে পারে, মানে এই জিনিসটা সত্য, তার মানে জিনিসটাকে কমার্শিয়ালাইজেশন করা যায় কি যায় না, করা উচিত হবে কি হবে না, লট অফ থিংস আর মানে এগুলা এত ইন্টারেস্টিং। বাট এগুলো আবার হয় কি, এগুলো করতে গিয়ে সমস্যা দিয়ে আমি ডিপ থিঙ্কারদের একটা প্রবলেম কি, ডিপ থিঙ্কার আর ওভার থিঙ্কার মধ্যে একটা তফাৎ আছে। ডিপ থিঙ্কাররা যেটা করে সেটা হচ্ছে অনেক ডিপে চলে যায়। ওভার থিঙ্কার কি হোয়াইট থিঙ্কার? ওভার থিঙ্কাররা হচ্ছে কি ফোকাস থেকে বাইরে হয়ে আগে যাবার সবকিছু Wind চিন্তা হয়ে করে। যায়। হ্যাঁ, তুমি তোমার কল্পনায় Diluted হয়ে যায়। ডাইলুটেড হয়ে যায়, তুমি তোমার কল্পনায় এমন কিছু সিচুয়েশন নিয়ে আসো যেটা আসলে এই তোমার প্রবাবল না, যেটা কিনা যেই বেসটা দিয়ে তুমি শুরু করছিলা ওই বেজের সাথে কানেক্টেডই না, অ্যাজাম্পশনের সাথে ইনিশিয়াল অ্যাজাম্পশন মিলে না। ও তখন আবার হ্যাঁ। ওভার থিঙ্কারের সমস্যা কি, ও একটা রেজাল্ট আগে কল্পনা করে রাখে যে রেজাল্ট মনে হয় এইটা, মনে করো আমি প্ল্যান করতেছি সীমান্তটা খারাপ লোক, এই ইন্টেনশন নিয়ে আমি রিসার্চ শুরু করবো। হ্যাঁ। ওভার থিঙ্কাররা করে কি জানো, কোনোভাবে খারাপ মেলানোর জন্য পাগল হয়ে যায়, কারণ ওই যে আমার ফার্স্ট আমি রেজাল্ট নিয়ে নিচ্ছি যে ও মনে হয় একটা খারাপ লোক। ডিসিশন ফাইনাল হয়ে গেছে, এখন হ্যাঁ, খালি লজিক খুঁজতেছে এটাকে যে আমার সত্য প্রমাণ decision-টা দেওয়ার জন্য। সত্য। Exactly. এবং তখন আমি করি কি, আমি তখন খোঁজা শুরু করি যে ও তো খারাপ, কিন্তু আমি তোমার ভালো আসলে বলি ধর এই ভালো কি আছে, এই ভালো তো সবাই আছে, কিন্তু এই ভালোটা আসলে অনেক কিছু ছিল। ডিপ থিঙ্কার এটা করে না, ডিপ থিঙ্কার হচ্ছে পুরো নিউট্রাল হয়ে যায়, ও প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে চিন্তা করে এটা হয়েছে এটা কেমন, এটা না হতে এটা হতে পারতো, এটা হতে পারতো না। ও কিন্তু পুরো বাইনারি মডেলে চিন্তা করা স্টার্ট করে, এবং খুব মানে রেশনাল আর ইমোশনাল একটা মিক্স করে, খুবই সুন্দর মিক্স করতে পারে, এবং এই স্কিলটা এআই কোনোদিন রিপ্লেস করতে পারবে না। মানুষ বলে না যে এই কি পারবে না, এই জিনিসটা একটু রিপ্লেস করার মতো ক্যাপাসিটি থাকবে না। রেশনালাইজ করাটা, ন্যাশনালাইজ করা, ইমোশনালটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ। ইমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেশিন ইমোশন বুঝে না, এখনো দেখবা মেশিনের আউটপুট ইমোশন খুব খারাপ, কারণ বুঝবে না। তুমি জানো না, আমি তোমার সাথে কথা বলতেছি না, হয়তো একটা কোনো একটা মেশিন এই জিনিসটা শুনতেছে, আমার ওয়ার্ড গুলো প্রসেস করতেছে, আমার মাইন্ডে কি আসতেছে, এক্স্যাক্টলি আমার মাইন্ডে তুমি জানো না, কিন্তু ইউ ডোন্ট নো যে আমার মনের মধ্যে কি খেলতেছে। এটা তোমার বোঝার জন্য আমার অ্যাকশন দেখতে হবে তোমাকে, আমি বের হওয়ার পর কি করতেছি। যেমন কথা আছে না যে বিহেভিয়ার প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট থিং। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, আমার ভাগ্নিকে আমি কিছুদিন আগে কিছু গিফট কিনে দিয়েছি, ঠিক আছে, আমি রেগুলারই দিই। তো দেওয়ার পর যখন বাসায় মা কেমন লেগেছিল গিফট, তো ও আমার বলে যে ভালো, শেষ। বাট কদিন আগে আমি একটা গিফট ওরে দিই, আমার একটা ফ্রেন্ড দেয় এবং আমি ওরে দিই, তখন ও এরকম বললো হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। যখন ও বললো, এই চোখটা বড় করলো, তার মানে হচ্ছে ওইটা আসলেই ভালো ছিল, এবং ওটা ওর ভালো হ্যাঁ ভালো, মানে এই যে এক্সপ্রেশনটাও দিছে, এই যে হ্যাঁ ভালো, এটা আসলে জেনুইনলি ভালো। বাকিগুলো তো খুশি হতো, কি দিছে আমার তো ভালো বলতে হবে যে হ্যাঁ ভালো, এটা হচ্ছে গিয়ে ওর ভদ্রতা, ওর কার্টিসি, কেউ কিছু দিলে আর ওটা জেনুইন ফিলও বলে দিছে। এখন এটাকে বলে অবজারভেশন। আমি কিন্তু জানি যে ওই হয় বলে হঠাৎ করে এরকম বললো কেন, বিহেভিয়ারটা চেঞ্জ এসছে, এটা বলে প্যাটার্ন। আমরা এরকম অনেকগুলো প্যাটার্ন দিয়ে কাজ করি, এগুলো বিজনেসে অ্যাপ্লাই হয়, সাইকোলজিতে অ্যাপ্লাই হয়। সাইকিয়াট্রিস্ট যখন তোমার কথা শুনে দেখবা, তুমি যে চোখের দিকে তাকায় থাকে, হাত পায়ের দিকে তাকায়, বিকজ বোঝার চেষ্টা করে যে কতটুকু কি বলতেছে না। তো এইসব জিনিস নিয়ে কাজকর্ম করা হয় আর কি। আমি কিন্তু অনেক ব্রেক নেই, চা ঠান্ডা হয়ে যাবে। ও প্লিজ প্লিজ দেন না, আমি কিন্তু প্রশ্নের এবার প্রশ্ন ছেড়ে করে দিছি, যাবো। আমি ছেড়ে দিছি ভাই, ভাই বলতে থাকুক, না না ভাই ফ্লোটা নষ্ট না হোক। থ্যাংক ইউ। আরো কি কি খাবেন বলেন আপনার? না আমি আর কিছু খাবো না, আমি চা আর পানি আমার সব কিছু। A little longer than a few minutes later. ব্রিটিশ আসলে আমাদের চা খাওয়া এমন একটা অভ্যাস বানাই দিয়ে গেছে, চা ছাড়া আসলে আন্ডা টান্ডা কোনো কিছুই জমে না। So এখন আমি আর পডকাস্টের মূলত চা, মানে পডকাস্ট হ্যাঁ, নিশ্চিত চা আমাদের এখনো কোনো না। স্পন্সর নাই, তো এই কারণে ব্ল্যাঙ্ক একটা প্লেন কাপে আপনাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে সীমান্তর ইয়াতে পডকাস্টে কোনো টি ব্র্যান্ড আর কফি ব্র্যান্ড ক্যান স্পন্সর। ওকে ভাই, আমাদের এই পডকাস্ট হচ্ছে প্রবলেম সলভিং। আমরা চেষ্টা করি প্রবলেম সলভ করতে। পৃথিবীতে অনেক ধরনের প্রবলেম আছে, এবং অনেক সময় দেখা যায় লাইফের আমরা কোনো একটা স্টেজে এসে আমরা বুঝতে পারি লাইফে আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, যেই ভুলটা আমার করা উচিত হয়নি। এটা আমার লাইফে অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক লস লেকশোর করে গেছে। একটু হার্ড করছেন আপনার জন্য। আপনার লাইফে এরকম
কি ঘটেছিল যেটার জন্য আপনি রিগ্রেট ফিল করেন? আপনার লাইফের সবচেয়ে কস্টলি মিস্টেক কোনটা ছিল? এটা মনে হয় একটা কন্টিনিউয়াস মিস্টেক হয়ে যাবে আমার জীবনে, আমি জানি না, হইতেও পারে না হতে পারে। তবে আমার লাইফে যদি তুমি বলো যে সবচেয়ে কস্ট এই মিস্টেক, রাইট, এটা এখনো আছে। এটা খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলে। আচ্ছা। এটা আমার মানে আমার ভেরি ইনিশিয়াল স্টেজের একটা মিস্টেক বলতে পারো। খুব দ্রুত আমি মানুষকে বিশ্বাস করে ফেলি, এবং এটা ভুল এই জন্য যেহেতু আমাদের আছে মানে কথাবার্তাগুলো একটু ফিলোসফিক্যাল। হ্যাঁ, হ্যাঁ। দ্যাট ওয়াজ বাই আমি এটা লিঙ্ক করতেছি এখানে। তুমি কর্পোরেট লাইফ বলো কিংবা পার্সোনাল লাইফ বলো, সব জায়গাতেই তুমি যে খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে ফেলো, যদি মানুষকে বিশ্বাস করা উচিত, এটা না ছাড়া তুমি চলতে পারবো না, কিন্তু খুব কুইক কাউকে ট্রাস্ট করে ফেললে তুমি এসে অনেক কষ্ট ও পাবা। এবং আমি এটা মনে করি আমার লাইফটার মতো অ্যাওয়ারনেসটা ছিল। এটা আমার কাজের জীবনে বলো বা পার্সোনাল জীবনে, এই দুই জায়গাতেই আমি এটা ছিল। আরেকটু ডিপে ঢোকাই আপনার এই জায়গাটায়। এটা কতটুকু আপনার দায় ছিল আর কতটুকু সামনের মানুষটা আপনাকে ইনফ্লুয়েন্স করেছিল? দেখো, আমরা যখন কারোর সাথে পরিচয় হই, কারোর সাথে জানি, কাজ করতে যাই করতে যাই না, তুমি কেন একটা মানুষকে বিশ্বাস করবা? বিকজ এটা করা উচিত না, এই কাজ করা যায় না। এখন কুইক বিশ্বাস করাটা একটা অপরাধ আমি এখন মনে করি। এই লাইফে এসে এত বছর কাজ করে, এত বছর জীবন কাটায়, আমার কাছে মনে হচ্ছে ফুট করে কাউকে বিশ্বাস করা উচিত না। কারণ কি, তুমি যখন এতটুকু কুইক বিশ্বাস করা স্টার্ট করো, তখন তুমি এটা রেসিপ্রোকালিটি মেন্টালিটি নিয়ে করো। মানে আমি করতেছি মানে কিন্তু এরকম না। আচ্ছা। পৃথিবীর সবকিছুর এফোর্ডের যে তুমি গুড আউটকাম পাবা, এটা তুমি আশা করো, আর যেটা আমি করছি আমার কাছে মনে হয় এটা হয়তো কিছু মানুষের মধ্যে বিল্ট ইন এটা নিচে। আচ্ছা, কেউ এসে আমার বললো যে আমি এটা করে দেবো, আমি এটা পারি, আমি তোমাকে ইয়ে করি, আমরা বলতেছি ওকে ফাইন, ঠিক আছে, এটা উচিত না। ইউ নিড টু অবজার্ভ দ্যাট পারসন ফার্স্ট। তুমি যখন এই জিনিসটা করবা, তুমি শিওর থাকো। আমি বলতেছি না যে তার মানে সবাই খারাপ, বাট ওই যে বললাম কুইক কিছু কিছু কিউস লাইফে মেনটেন কুইক তো আসলে ভাই একটা মাত্রাগত ধারণা। না, এখানে কুইক একটা মাত্রাগত ধারণা। ট্রু, কারোর জন্য 7 দিন কুইক, কারোর জন্য 7 বছর কুইক। ট্রু। এই মাত্রার সাথে আমাকে তাহলে একটু পরিচয় করাবেন, মাত্রাটা বুঝবো কিভাবে? আচ্ছা, এই মাত্রাটা হচ্ছে কি, প্রফেশনাল লাইফে এই মাত্রাটা যত সুন হবে তত ভালো। প্রফেশনাল লাইফে যত সুন তুমি ট্রাস্টের জায়গাটা বিল করে ফেলতে পারবা, বা তুমি বুঝতে পারবা যে আমার বিল করাটা ঠিক ছিল, তত ভালো। রিলেশনশিপে এটা অনেক সময় নিয়ে হওয়া উচিত। আচ্ছা। ফ্রেন্ডশিপ, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যাই করো, এগুলোর ক্ষেত্রে তোমার সময় নিয়ে এটা বিশ্বাসে যাওয়া উচিত। এটা সময় না নিয়ে তুমি ধরা গেছে। আচ্ছা, কই যে বললাম, তুমি তো সব এফোর্টের গুড আউটকাম হয় না। আরেকটু তাইলে টেকনিক্যালি আপনাকে ডেপথে ঢুকাই। একটা মানুষের পক্ষে কতদিন পর্যন্ত ফেক করা সম্ভব আপনার বিশ্বাস অর্জনের জন্য, বা যে কোনো একটা মানুষের বিশ্বাস অর্জনের জন্য? কারণ আজ থেকে 10 বছর আগের পিয়াস হইলে মাস 2 মধ্যে ফেক করলে আমি পড়ে যাবো, মানে শেষ করে ফেলবো। আর এখন পিয়াস আমি এখন কি করি জানো, আমার এখন খুব বাজে কিছু অভ্যাস হয়ে গেছে। এই যে বললাম না, লাইফে কুইক যে করলাম, মানে সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি মিস্টেক কোনটা, এইটা হইতে হইতে এখন আমার মধ্যে এমন হয়ে গেছে, এটা হয়তো বা উপরওয়ালার পাওয়ারটা জিনিস। আমি এখন অল্প কয়েকদিনে বুঝে যে জিনিসটা ফেক হইতেছে। আমি কিছু চোখে তাকাইলে, কথা বললে, বিহেভিয়ার, হাত পা বা যা বলতেছে তার সাথে অরিজিনাল কথা অনেক কিছু মিলে না, আমি ধরে ফেলতে পারি যে এই মালটা আমার সামনে সবকিছু ফেক করতেছে। কিন্তু আমি যখন কি করি জানো, আমি ধরতে দিই না যে আমি বুঝে গেছি। আমি যা, তুই কত দূর যা, তুই ওর, আমি নাটাই ঝিল দিয়ে, তুই কত উঠতে পারছিস, আমি তুই দেখি তুই কত দিন ফেক করে থাকতে পারোস। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট। এবং এটা অনেক ওরা বুঝে কি যে এটার মগা পাইছি, মগা বানাইতেছি, কিন্তু এটা বুঝতেছে না যে আমি জাস্ট এই যে তোর একটা শান্তি দিতেছে, এটা আমার জন্য বিনোদন। আচ্ছা, এখন আমি হয়ে গেছি ভিলেন আর কি, বুঝছো? মানে ওই যে বলো না, এটা কেন কষ্টই জানো, বিকজ এখন আমি হয়ে গেছি একটু ভিলেন টেকার। কারণ ও যে আমার সাথে মজা, আমার কিছু ছিল যে তুই ফেক, আমি এখনই এখানে থাকবো না, আমি এখানে চলে যাবো, তোর আর কথা নাই। নো, আই ডোন্ট ডু দিস। আমি কি করি জানো, এটা আমি এখন শাস্তি দেই। কি হাত, ওই যে বললাম যে ওরে আমি ঢিল দিতে দিতে আমি জানি যে পার্সোনালি তুমি যে জানো যে তুমি অনেস্ট, তুমি তার কোনো ক্ষতি করতেছো না, তুমি জেনুইনলি তার ভালো চাইতেছো, কিন্তু তুমি যে ও যে জিনিসগুলো করতেছে, তুমি যে মজাটা পাইতেছো, একটা সময় ও যদি মানুষ হয়, একটা গিল্ট চলে আসে। গিল্টটাই তার জন্য পানিশমেন্ট। এক্স্যাক্ট, ইউ ডোন্ট নো দিস হাউ মাচ, মানে হাউ এই পানিশমেন্টটা কত বড়। প্রকৃতির বিচারে বিশ্বাস করেন? অফকোর্স আই ডু। আমি করি না, আমাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন? কোনটা? প্রকৃতির বিচার? আমি প্রকৃতির বিচারে বিশ্বাস আমি তোমাকে জীবনে বিশ্বাস করে দিয়ে প্রকৃতির কোনো কিছু যেটা প্রকৃতি মাস্ট তোমার উপরে করাবে, এটার কোনো বিশ্বাস আমি কারো করে দিয়ে যাবো না। আমি কি বলবো, ওকে ফাইন, এনজয় দিস, এনজয় দ্য লাইফ, এনজয় দ্য প্রসেস। আমার কোনো দরকার নেই তোমার বিশ্বাস। আপনার সাথে হয়তো কেউ কোনো একটা ইনজাস্টিস করছে, যেটা তার করা উচিত না, সে করে ফেলছে। ওকে, প্রকৃতি কিভাবে তাকে রেসপন্সটা দিবে?
প্রকৃতি যেই মানুষটার সাথে যে মানুষের সাথে তুমি যে কাজটা করছো, হ্যাঁ। প্রকৃতি তোমাকে এমনটা সিচুয়েশন নিয়ে আসবে, প্রকৃতি তোমাকে ওই মুখটাই ভাষা দিবে, আর কিছু ভাষা দিবে না। তোমাকে এমনটা স্টেটে লাইফ নিয়ে যাবে, তুমি কোনো মানুষের সাথে অন্যায় করছো, তুই ওই লোকটার কোনোটা ইয়া করছো, যেই হোক না কেন, তুমি যখন ওই লোকটার ওটা করছো না, সে তো উইনার, রাইট? সে ভাবতেছে, কিন্তু প্রকৃতি তাকে এমনটা সিচুয়েশন আনবে, তখন আনার পরে কি হবে জানো? অন্য কোনো ফেস তার মাথায় আসবে না, জাস্ট ওই ফেসটা আসবে। তখন সে জাস্ট কি করবে, ওই আগের ওই জায়গাটা ফিরে এসে বললো যে আমি এই ভুলগুলো করছি। সাইকেল একটা ফিল আপ করে দিই একদম সুন্দর করে। এটা 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 হইছে। আমি এক্সাম্পল গুলো দিব না পডকাস্টে, বিকজ আই নো দ্যাট তোমার পডকাস্ট হতো বা আমার পডকাস্টে অনেকেই দেখতে আসবে। এটা হইছে, আমি দেখছি, অ্যান্ড আমি ওইটা দেখছি, এটা আমি এটা পাইছি, আমি দেখছি। দে নকড মি অ্যান্ড সেড সরি। ওকে, আমি বলছি না ইটস ওকে, আমি ছেড়ে দিছি। কিছু জিনিস প্রকৃতির উপর ছেড়ে দিই কেন? শোনো, প্রকৃতির উপর ছেড়ে দিই। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে স্রষ্টা, সোজা বাংলা কথা। কিছু মানুষ স্রষ্টারে অনেক ভাবে নামকরণ করতে পছন্দ করে, তো সো তুমি পৃথিবীতে তোমার অ্যাক্টিভিটির জন্য কিছু না কিছু পেয়ে যাবাই, এটা কোনো মানে ছাড় নেই, এটা ছাড় হবে না। আর কিছু জিনিস আমি মজা কিছু বললাম, এখন যেটা হয়ে গেছি এত বছর পরে, আমি যেটা হয়ে গেছি এখন, যেটা মজা করি, আমি যেটা বুঝতে পারি যে তুই আমার মদন বানাই দিয়েছিস, তোর ধারণাই মদন হইতেছে, বেসিক্যালি আমি না, আমি সবকিছু আলহামদুলিল্লাহ করে ফেলি। বা আমার মধ্যে হয় কি, একটা ভাইব চলে আসে যে সামনে যে লোকটা আমার সাথে যা কিছু করতেছে, এটার সবকিছু ফেক করতেছে, সে আমার বুঝে যাচ্ছে সে অনেক কিছু, না আসলে সে কিছুই না, সে আমার সাথে মজা করতেছে এই কারণে। না, আমি করুক, কর, কত কর না, কত পারি কর। আমি একটু এখানে আপনার সাথে আমার ডিফারেন্সের জায়গাটা যদি বলো প্লিজ। আমি প্রকৃতির বিচারে বিশ্বাস করি না, এইটার ইন্টারপ্রিটেশনটা আমার ভেতরে এইভাবে রাখি যে আমি যদি প্রকৃতির বিচারে বিশ্বাস করি, আমার ভেতরে এক ধরনের অপেক্ষা কাজ করবে যে কখন তাকে প্রকৃতি রেসপন্সটা দিবে। তুমি অপেক্ষাকে অপছন্দ করতে? আমি এই অপেক্ষাকে অপছন্দ। যে ক্ষতি করার সে করে ফেলছে, আমার দরকার নাই তো সে কি সাফার করতেছে এটা দেখার জন্য। ওটা তো তোমার সিস্টেম না, প্রকৃতির সিস্টেম। প্রকৃতি তার ইকো সিস্টেম বানাইছে না, সে তো শাস্তি সে তার মতো বানাইছে, বাট আমি ওইটার জন্য মূলত অপেক্ষা করি না দেখে ওইটাকে আমার মনে আনতে দিই না, এই কারণে আমি ওটাকে বিশ্বাস করাটাকে আমি প্রয়োজনীয় মনে করি না। আমি ধরে নেই যে ওর মতো চলুক, ও ওর জায়গা থেকে শাস্তি পেলে পাইলো, না পাইলে নাই, ওইটার জন্য আমার অপেক্ষা করার দরকার নাই, দেখে হ্যাপি হওয়ারও দরকার নাই। না, হ্যাপি আমি চেষ্টা করি ওই মোহ থেকে আসলে বের হয়ে আসতে, যে তুমি আমাকে কষ্ট দিছিলা, একদিন তুমিও কষ্ট পাবা, আমি মনে মনে অপেক্ষা করতেছি, আমি ওই অপেক্ষার মোহ থেকে বের হইতে চাই। দ্যাটস এ গুড প্র্যাকটিস। তুমি যে অপেক্ষার মোহ থেকে বেরোতে চাচ্ছ, এটা আসলে অনেকেই চায়। দেখো, তুমি যদি কোনো মানুষকে ছেড়ে দাও, আমার একটা কথা বিশ্বাস হচ্ছে কি, তুমি তাকে পূর্ণাঙ্গভাবে ছেড়ে দাও, কোনো কিছু তোমার, তার কোনো কিছু তোমার রাখো না, পুরোটা ছেড়ে দাও, তাহলে তুমি মুক্তি পাবা না। হ্যাঁ, তোমার নিজের মুক্তি দরকার আছে। আমি আবার বলি যে আমাদের জীবনটা খুব শর্ট। তুমি যদি আননেসেসারি জিনিসপত্র নিয়ে তোমার মনকে ভারী করে রাখো, তুমি বেশি দূর আগাইতে পারবে না। তোমার মন অনেক সুন্দর একটা ক্রিয়েটিভ জায়গা, সোচটা এই ব্রেন এবং মনটাকে এত সুন্দর করে একটা ফর্মেশন প্রসেস বানাই দিছে যে ইট ক্যান ক্রিয়েট আ লট অফ থিংস। ভাই এইখানে কিন্তু একটা চমৎকার প্যারাডক্স তৈরি হয়। এই যে বললেন না, আমাদের লাইফটা অনেক শর্টের কারণে আমাদের মনে হয় আমাদের সবকিছু দ্রুত করতে হবে, যার জন্য আমরা অনেক সময় দ্রুত বিশ্বাস করতে বাধ্য। এইখানে তোমার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি বলছি লাইফটা শর্ট, হ্যাঁ তুমি বলছো দ্রুত করতে হবে। শর্ট তুমিই দ্রুত করতে হবে, যেহেতু টাইম ফ্রেমটা শর্ট মানে হইতেছে যতটুকু সময় আছে প্রপারলি এনজয় করে কাটো। দ্রুত যখন তুমি করতে যাবা, এক প্লেট ভাত তোমার সামনে আছে, হ্যাঁ, দ্রুত খাওয়া মানে তো পেটটার মুখে নিয়ে খাও, বা করে খাওয়া। ইউ ক্যান নট এনজয় দ্যাট টেস্ট অফ দ্য ফুড। তোমার সামনে এক প্লেট ভাত আছে, 3-4 রকম তরকারি আছে, তুমি ফার্স্টে নাও, একটু ভক্তা দাও, একটু এটা খাও, একটু এটা খাও, একটু ইয়া খাও, ডাল নাও, আর একটু ভাত নাও। টাইম কিন্তু শর্ট, অল্প অল্প যতটুকু খাইতে পারতেছো তৃপ্তি নিয়ে খাইতেছো। লাইফের উদ্দেশ্য ওই তৃপ্তিটা নেওয়া। বারবার একটা কথা বলি, লাইফের উদ্দেশ্য হচ্ছে তৃপ্তি দেওয়া। হ্যাঁ, লাইফের একটা তৃপ্তি ছিল। এখন ওইটা খাইতে গিয়ে তোমার কি হবে, একটু ঝাল লাগবে, একটু মিষ্টি লাগবে, একটু নুন কম হবে, অনেক কিছু হবে না। এইটা হচ্ছে লাইফের মজা। তুমি যদি লাইফে সবকিছু পাওয়া যাও, তাহলে লাইফের আসলে মানে নেই। এই জন্য শুনতে কিছু লোক বলবে যে এই ফিলোসফি অনেক শুনছি, টুপ মেরা দিও একটু, হ্যাঁ এবার অনেক শুনছি, বাট এই ফিলোসফি দুনিয়া দাঁড়ায় আছে। সব পায়ে তুমি স্রষ্টা বলে যাও, হ্যাঁ, সব পায়ে তুমি সিস্টেম বলে যাও, সব পায়ে তুমি বেপরোয়া হয়ে যাবে। মাই লাইফ মাই রুলস ইটস এ স্ক্যাম, ইটস এ পিওর মার্কেটিং স্ক্যাম। এটা তৈরি করা হয়েছে পৃথিবীতে মানুষকে মিথ্যা এম্পাওয়ারের গল্প শোনানোর জন্য। কনজিউমারিজম আর ক্যাপিটালিজম একটা পার্ট। মাই লাইফ ইজ নট, দিস ইজ নট ইয়োর লাইফ। আমি ওদিন আরেকটা জায়গায় বলছি, পোস্ট হ্যাপিনেস, এটা যে তুমি এটা পাইলে তুমি হ্যাপি, বা এটা প্রসেস করলে তুমি হ্যাপি। দেখো, তুমি বলো যে মাই লাইফ মাই রুলস, তুমি যদি যে কোনো ধর্মগ্রন্থ তুমি যদি ঘাটো, হ্যাঁ, বলা আছে এই লাইফ তোমার নয়, লাইফ তোমাকে দেয়া হয়েছে। আমার জীবন, তোমার যে জীবনটা দেওয়া হয়েছে এটা আমার নয়, কুত্তার জীবন হতে পারতো, আল্লাহ তোমার মানুষের জীবন দিয়ে পাঠিয়েছে। তার মানে কি, এটা তোমাকে দেয়া হয়েছে, জাস্ট নট ইউর লাইফ।
তোমাকে এখন একটা স্টেজে আইসা তুমি যদি এই ফিলোসফিক্যাল চিন্তা না করো, তুমি বেপরোয়া হয়ে যাবা। মানুষ কেন ওই যে কমেডিয়ানরা, বড় বড় কমেডিয়ানরা কেন সুইসাইড করে? জীবনের মিনিং খুঁজে পায় না, কারণ ওদের অনেক বয়স হয়ে যায়, কিংবা ওরা মনে করে আমি তো সব পাই গেছি, তাহলে মিনিং নাই কেন, তাহলে মনে জীবনের মিনিং হচ্ছে মৃত্যু। একটা কমেডিয়ান কেন সুইসাইড করবে? একটু আগে আমি একটা ছেলেকে দেখছি হা হা করে হাসতেছে, আধা ঘন্টা পরে শুনে হলে গিয়ে সুইসাইড করছে। কেন? আমি এরকম শুনছি কোরিয়ার একটা ইউনিভার্সিটি এরকম হয়েছে যে ও 10:35 মানে ক্যামেরায় দেখা যাচ্ছে 10:35 ওই ছেলেটা কমেডির সাথে হাসতে বলছে, কিছুক্ষণ পরে সুইসাইড করছে। কেন? দ্যাট ইজ দ্য থিং, দিস ইজ নট ইউর লাইফ। তোমার যে লাইফ দিয়েছে সে গ্যারান্টিও দেয় নাই যে তুই যদি ভালো কাজ করস তুই ভালো রেজাল্ট পাবি। এটা গ্যারান্টি কোনো জায়গায় আছে? তুমি কোনো কোরআন বলো, গীতা বলো, কোনো জায়গায় এটা লিখা আছে, বাট তোমাকে বলা হয়েছে ভালো কাজ করতে হবে। রিটার্নের কথা কিন্তু বলা হয় নাই, অ্যাকশন বলা হয়েছে। অ্যাকশন বলা হয়েছে, রেজাল্ট কিন্তু আরেকজন রেখে দিচ্ছে তার হাতে। এন্ড তোমাকে বলা হয়েছে কি ইন্টেনশন, তোমাকে বলা হয়েছে হ্যাঁ নিয়তের কথা বলা হয়েছে, আর তোমার ডিড তুমি কি করবা এটা কথা বলা হয়েছে। রেজাল্ট কিন্তু বলতেছে আমার হাতে, উনি বলতেছে ওনার হাতে। সো এই জন্য আমি তোমাকে তুমি বললাম যে কস্টলি ভুলটা আমার কি, আমি এক্সপেক্ট করছিলাম মানুষের কাছে যে আমি তো অনেক অনেস্ট, আমি তো অনেক দিতেছি, আমার ইয়াটা অনেক ভালো, তা আমি তো অবশ্যই ভালো পাবো। দ্যাট ইজ দ্য লো। এই এক্সপেকটেশনটা রাখতে গেলে তুমি কট খাবা। এখন কথা হচ্ছে গিয়ে এখানেও একটা গল্প আছে, আমি নিজে এই জিনিসটা বলি যে আমরা চা খাইতেছি না, হ্যাঁ, আমি এখন মনে করে দোকানে গিয়ে বললাম ভাই আমার একটা চা বানাতে, সে আমারটা চা বানা দিল, চাটা মুখে নিয়ে দেখলাম এতগুলা চিনি দিছে, এতগুলা দুধ দিছে, এরকম চাই মানে আমি কি এখন কালকে থেকে চা খাওয়া বন্ধ করে দিব? না, আমি কি করবো? দোকান চেয়েছ। সেম হচ্ছে এক্সপেকটেশনের ক্ষেত্রে গল্প আছে। ইউ নিড ইমোশনস, ইউ নিড লাভ, ইউ নিড ক্লিয়ার। ওই লোক দেয় না, তার মানে তুমি মানে কালকে দেখবা যে এক্সপেকটেশন রাখবা না, জীবনে রাখবা না, ইউ উইল চেঞ্জ দ্য পারসন, ইউ হ্যাভ দ্য। এটা কোনো জায়গায় নিষেধাজ্ঞা নাই, এটা নিয়ে চেঞ্জ হতে পারে। একদিন না একদিন তুমি তোমার পারফেক্ট কাপ অফ টি পেয়ে যাও। এই যে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েও না ভাই, মানুষকে ডিপেন্ডেন্সি মডেলের বাইরে সোশ্যাল সিস্টেম ডিজাইনার মানুষকে বানাচ্ছে ডিপেন্ডেন্সি করে। তুমি কেন বলো ডিপেন্ডেন্ট না? এখন তো চলো কিছু লোক আবার বলবে কি জানো যে ইমোশনালি কথা বলা হয়েছে, এটা তো ভাই ফাংশনের কথা বলো না, ইমোশনালি তুমি ডিপেন্ডেন্ট মডেল তৈরি করেছো। কেন জানো? আদমটা তো সবই দেওয়া হয়েছিল ফাংশনালি, আদমের তো অভাব ছিল না। অভাব ছিল কি? একাকিত্বে, লোনলিনেস। দেন হাওয়ার্স না, তুমি যদি বিশ্বাস করো দেখতে হাওয়ার্স, তার মানে কি ওইটা তো আল্লাহ তাআলা চাইতে পারতাম না যে এটাও একটা ইয়ে দিয়ে দিলাম, যাও তোমার লঙ্গের মতো অনুভূতিও দিয়ে দিলাম, যা তো লাগবে না। হ্যাঁ, না, দিস ইজ আ সিস্টেম ভাই, তুমি গডের সিস্টেমে ব্রেক করতেছো থ্রু সাম অফ ইউর মতবাদ। আমি অনেক বললাম না, তুমি আমার বলতে চাও আজকে ফিলোসফিক্যাল বা স্পিরিচুয়াল কথা হবে, আমি একদম স্ট্রেট একটা কথা বলি, সবসময় একটা বলি যে আমাদের এই মডার্ন দুনিয়াতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তোমাকে ডাইভার্ট করার জন্য সবকিছু হইতেছে। তোমার কমন বিলিফ থেকে আমার কেন জানি মাঝে মাঝে লাগে যে আমাদের অনেক বিলিফ সিস্টেম এমনভাবে ফিট করা হয়েছে যেটা বেসিক্যালি আসলে আমাদের ওয়ান কাইন্ড অফ আমাদের মোরাল কোর থিংটাকে মেরে ফেলছে ভিতর থেকে। এই যে ডিপেন্ডেন্স, আমি আজকাল পড়াপড়া শুনি ভাই ডোন্ট ডিপেন্ড এনিওয়ান, ডোন্ট মেক এন এক্সপেকটেশন, খুব ইয়া করতেছে। আমি তাকায় থাকি যে এই বোধহয়গুলো কোত্থেকে আসছে? তুই নিজে আমার কাছে আইসোস একটা কাজের জন্য, আমার উপর ডিপেন্ডেন্সি এসেছে, তো কে বলছে তুই ডিপেন্ড করতে পারবে? তুই এখানে বসেছিস 7 দিন ধরে আমার সাথে কথা হইতেছিস, ধরো তুমি যত কিছু বলো না কেন, যত হার্ড ওয়ার্কার হও, যত সফল হও, তুমি জানো যে তুমি রাত 12টার পরে যখন সবাই ঘুমায় যাবে, you will feel that you don't have anyone else to talk. If you don't have anyone, I wish I can share my whole days with someone else. তো তুমি কি ডিপেন্ডেন্সি পয়েন্ট মারলা? তুমি ফেসবুকে লিখলা যে আমি কারোর উপর ডিপেন্ড করি না, মাই লাইফ মাই লিখিও তো আমরা অন্যের ফিডব্যাক চলে সো আর এক্স্যাক্টলি ডিপেন্ডেন্ট অন देयर ফিডব্যাক। এক্স্যাক্ট, তুমি এটা লেখালে তুমি যদি কালকে যদি লাইক না পাও, ধরো তুমি এটা লেখা আছে 0 লাইক, তুমি 7 দিন পর লিখবা না। সো এগুলো ফাত্তার কথা, বাট পয়েন্ট হচ্ছে গিয়ে হ্যাঁ, you have to know what you are and then find the right one. ডিপেন্ড হওয়ার জন্য, যার তোর উপর ডিপেন্ড হয়েও না। ডিপেন্ড হওয়ার জন্য আগে নিজের কোর ফিলোসফিটা বুঝি, তোমার নিজেরটা নিজেকে আগে চেনা লাগে। আগে নিজেকে জানো। নো দাই সেলফ কেন বলছে বেটা, বেটা কেন বলছে? দুই শব্দে পৃথিবীর সবচেয়ে স্ট্রং ফিলোসফি। নো দাই সেলফ, নিজেকে জানতে বলছে। জানার পর কেন বলছে? বিকজ তুমি যখন নিজেকে জানতে পারতেছো তখন তুমি জানবা যে আসলে আমার কি দরকার। আমার ডিপেন্ডেন্সি সবার আকেতুল মাকেলা সাকেতুল নেসার উপর ডিপেন্ডেন্সি আমার হবে না। আই নিড টু ডিপেন্ড অন সামওয়ান এলস, যেটা কিনা আমার কোর ফিলোসফির সাথে কানেক্ট করে এবং আমি ফিল করি যে ইয়েস দ্যাট থিং। আনকমফোর্টেবল একটা প্রশ্ন করি, প্লিজ ডু। আপনাকে কেউ না কেউ একজন সরি বলছিল প্রকৃতির বিচারে, আপনি কি কখনো কাউকে এরকম সরি বলেছেন? না। আপনি কমপ্লিটলি অনেস্ট ছিলেন এই জায়গাটায় এক্স্যাক্টলি যে আপনার দ্বারা যাতে কেউ কখনো না, এটা না, খুব সিনসিয়ার ছিলাম এই ব্যাপারটায় মানে স্ট্রেটই বলি, মানে ইটস আ রিলেশনশিপ থিং। সো আমি খুবই স্ট্রং ছিলাম যে এই জায়গাটা থেকে আমি এই জায়গায় দ্বিধা কিছু করবো না। সো আমি স্কোপটাই রাখি না যে যেন সরি বলতে হয়। হ্যাঁ,
when we were in a relationship কোন ছোট ছোট মিস্টেক হয় তখন আমি যে সেই পার্সন সরি বলতে কোনো ইয়া করি না। আবার আমার মধ্যে কিছু ইয়াও আছে, আমি অ্যাডমিট করি, কিছু নকরামি আছে। আচ্ছা আমার কিছু নকরামি আছে, বাট দোজ আর আই থিঙ্ক নট সো হার্ড। আমি খুব নকরামি করি, কিন্তু আই সে সরি, আই লাভ টু সে সরি। যে ভুলটা অলরেডি করে ফেলছেন এর আগে, এখন তো আপনার ভেতরে আসলে হিউম্যান অ্যানালাইসিসের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। Yeah. এই ইস্যুতে লাস্ট আপনার কাছ থেকে একটা আনকনভেনশনাল প্রশ্ন, সিক্স সেন্স বাড়াবো কিভাবে যাতে এই ধরনের আমার কষ্ট To observe people, কিভাবে অবজার্ভ করবো, কি কি watch অবজার্ভ everything, what he or she is saying, what he or she is doing, and the people he is keeping around himself or herself. কথার শনি রবি সোমবার সে যেটা বলতেছে, মঙ্গল বুধ বৃহস্পতিবার সেটা করতেছে কিনা, বা মঙ্গল বুধ বৃহস্পতিবার শনিবার ওটা মনে রাখতে পারতেছে। দেখো যে মানুষ কিছু মিথ্যা হলে শনিবার যেটা বলছে সে সোমবার মনে রাখতে পারে। এটা কিন্তু একটা বড় জিনিস শিখাই আজকে আমি, যার প্রচন্ড রকম মিথ্যা এবং ফেক হলে করতে হয় সব। এক্স্যাক্টলি, ও শনিবার তোমাকে মনে করো অনেক কিছু বলে গেল না, পুরোটাই মিথ্যা বলছে। ধরো তুমি যে সেটা মনে রাখবা কি বলছে, যেটা আমি করি আর কি, হ্যাঁ মনে রাখি বলছে। আমি 7-8 দিন পরে ওই জিনিসটাকে নিয়ে একটু প্যাঁচায় করছি, দেখেছি উত্তর মিলে না, ধরে নিই যে আগেরটা মিথ্যা ছিল। যেহেতু আগেরটা মিথ্যা ছিল, তাহলে আর কতগুলো মিথ্যা থাকতে পারে, দেন আমি আর অনেকগুলো মিথ্যা থ্রো করি তার কাছে। আমি ইন্টেনশনালি এগুলো বের করার জন্য করি, দেন আমি এই প্যাটার্নগুলো ব্লকে ফেলাই, যে এটা মিথ্যা ছিল, এতটুকু কথা যা বলতেছে 70% মিথ্যা ছিল। তার মানে হি ইজ ফেকিং, হি ইজ ট্রাইং টু মেক আ ফেক থিং। কেন আমি একটা ইয়েতে আসছি না, লজিক্যালি আসছি না, যে আর যে করুক সে ফেক করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কেন করতে পারে, এবার আমি কেন উত্তর খোঁজার চেষ্টা করছি। দেন আমি যখনই আমি ফার্স্ট এটা ধরে ফেলি যে এভরিথিং ইজ ফেক হিয়ার, তখন তো আমার জ্ঞান শুরু হয়েছে, বললাম ঘুটি তখন আমি ডিল দেওয়া শুরু করি আর কি। তখন আমি আর কোথায় দেখি আর কি আরো কত দূর তুই যাইতে পারিস। দ্যাট ইজ মাই মানে অল টাইম। আমি বলে দিলাম, তারপর কিছু ধরতে পারবো না আমি জানি, বিকজ আই এম ভেরি গুড অ্যাট হাইডিং মাই আইজ এক্সপ্রেশন। আচ্ছা, এই সময় আমার একটা সেন্টেন্সের কথা খুব মনে পড়তেছে, একটা কোটেশনটা হচ্ছে অনেক এরকম, সত্য বলার সবচেয়ে বড় সুবিধা আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হয় না। ট্রু, এক্স্যাক্টলি। যে আজকের পডকাস্টটা তুমি চিন্তা করো, তুমি যখন আমার বলতেছিলা মানে বা 90% পডকাস্ট হইয়া হয় কি মানুষ কিন্তু অনেক প্রিপারেশন। আমি তোমার বলছি কি আমার খালি জাস্ট পয়েন্ট দিয়ে বইলো, বাকি যা কিছু আমার যা মনে আছে আমি বলে দিব। তাইলে কি হবে, তাইলে আমার মুখস্থ করা লাগতেছে, আমার মাথায় যেগুলো খেলে। আবার একটা জিনিস কি, সত্য বলার একটা মজা আছে, যারা সত্য বলে এরা দেখবা যে জেনুইনলি যেটা বলে হালকা লাগে, এবং এরা অলওয়েজ মনে করে যে আমি যে কোনো মুহূর্তে ভুল হইতেই পারি। আমি অলওয়েজ ফিল করি কি, আমি তোমার কাছে যেটা বলতেছি আজ থেকে 1 বছর তোমার সাথে আমার দেখা হয়, তখন বলবো যে সীমান্ত আমি ওই যে ফিলোসফিটা বলছিলাম ওটা আসলে ভুল। একদিন পরে মনে হচ্ছে আসলে আমি এটা ভুল বলছিলাম, আচ্ছা, আসলে এটা চেঞ্জ হয়েছে এরকম। ওই সময় আমি যা- আবার নিয়ে আসবো পডকাস্টে। বেঁচে থাকি ইনশাল্লাহ, বেঁচে থাকি। এটা কিন্তু হয়, তুমি জানো না যে না গ্লোবাল যারা পডকাস্ট প্র্যাকটিস করে হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু এক গেস্টকে একটা টাইমের পর নিয়ে আসে, আবার নিয়ে আবার আসে নিয়ে যে আসে। আপনার ভেতর নতুন কি কি ফিউজ Exactly, নতুন কি আসছে বেটা হয়েছে, এটা রাজসামান্য হতে শুরু করে এভরিওয়ান এই প্র্যাকটিসটা কন্টিনিউ করে। বিকজ আমি আজকে তোমার এখানে আসছি না, আজকে 26 সাল মে মাস, 26শে ডিসেম্বর কিংবা 27শে মেতে তুমি দেখবা যে আমি এই জিনিসটা নিয়ে হয়তো ডিফারেন্ট একটা মতবাদ দিতেছি, এবং দ্যাট শুড বি দ্য গোল। এটা পার্ট অফ অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি যেটা বলছি, শুরুতে বলছি আমি বললাম যে part সব of তোমার adaptability। আমি অ্যাডাপ্ট করতেছি, কিন্তু প্রতিনিয়ত আমার প্রত্যেকটা মানুষের সাথে পরিচয় হওয়া বলো, দেখো আমার ফ্রেন্ড সার্কেল খুব অল্প, এটাও শুনলে অনেক অবাক হয়। আপনার ফ্রেন্ড সার্কেল হবে? আমি ইয়াস, অল অফ দেম আর মাই ফ্রেন্ডস। এটা তোমরা ভুল। অ্যাকোয়াইন্টেন্স। আমার ফ্রেন্ড হচ্ছে কেন জানো, মানে সবাই আমার ক্যারিয়ার আমার কাজকর্ম দেখে মনে করে আমার ফ্রেন্ডরা মনে হয় হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্লা 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 বড় বড় উইজার। আমার কোর ফ্রেন্ডরা খুবই মানে কম এডুকেটেড আমার চেতে। আই লাভ দেম বিকজ দে আর মাই স্কুল ফ্রেন্ডস, আই লাভ দেম বিকজ দে আর মাই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছে একই এলাকায় কোর আশেপাশের ফ্রেন্ডস। দে আর নট সো কর্পোরেট বিগ গাইস, দে আর সো সিম্পল লাইফস্টাইল। আই লাভ টু টক টু দেম, I love to go to different places to them. I love to travel with them. I love to having food with them. আমার কখনো ওদের সাথে ইয়া করার সময় ফিল্টার দিতে হয় না। বাট ওয়েন আই গো টু সামওয়্যার এলস ফর এ মিটিং অর প্রফেশনাল পারপাস, আমার কোনো ফিল্টার দিয়ে কথা বলতে। তবে আমার একটা তুমি জানবা, আমার যারা কাজও করছে আমার সাথে সবাই জানে যে পিয়াস ভাই একদিন এমনি দুদিন পর ফিল্টার থাকে না, উনি ফিল্টার ফালা দেয়। এখন কয় পার্সেন্ট ফিল্টার আছে আপনার মধ্যে? এখন ফিল্টার নাই একদমই, এখন নাই। দুই একটা যে গালিগালাজ করতেছি না, মানে কোনো সমস্যা নাই, গালিগালাজ করতেছি না, মানে হচ্ছে গিয়ে খালি ওইটুকুই ফিল্টার দিয়ে রাখছে, আচ্ছা। বাকি সবকিছু মানে এছাড়া raw। একদম র। তুমি আমার কোনো স্ক্রিপ্টিং কথা বলতে পারবে না, শুদ্ধ কথা বলতে পারবে না, যেটা আমার যেটা থাকে এটাই শুদ্ধ। আমি আমার মায়ের সাথে ভেবে কথা বলি। আচ্ছা, আমি তুমি কালকে যদি আমার পিচ করা লাগে কোনো একটা সিএম ওর কাছে, কোনো একটা সচিবের কাছে, আমি বলবো, কারণ কি আমি খেয়াল করেছি I have the opportunity to meet with very big people from in this country, and ওরা আমার একটা কথাই বলছে যে তুমি খুব জেনুইন কথা বলো,
আমি কোনো দিতে পারি না। বলেন নগদে বলেন। একদম পুরো আমি ডিরেক্টলি একদম বলছে আমার জন্য একটা ইয়া বলছে, নাম না বলি, এটা ব্র্যান্ড বললো, তার সিএমও বসা, তার ব্র্যান্ড ম্যানেজার বসা, তার ইন্টার্ন বসা। তো ব্র্যান্ড ম্যানেজার সে বলছে আইডিয়া এরকম, তাই আমি বলছি বুলশিট আইডিয়া ভাইয়া, এমনি বলছি বুলশিট আইডিয়া, এই যুগে এসে এইটা যদি বেচি, আসলে সত্যি বলতে কি জানেন কি হবে, মানুষজন বাধ্য হবে এটা দেখতে, কিন্তু এটা কারো মনে রাখবে না। সিএমও দেখে আমার তাকায় বলে যে ও ভালো কথা বলছে আসলে দেখি তো, মানে উনি ফার্স্টে কনভিন্স হয়ে গেছিল ব্র্যান্ড ম্যানেজারের ডাইরেকশন। আমি বলছি যে যখন এটা ইটস বুলশিট আইডিয়া, এই জিনিস কইরা আসছে 2016 সালে, আপনি এমন এইসব জিনিস নিয়ে পড়ে আছেন, এগুলো বিশেষ করে বোঝা যায় এগুলো ফেক, এগুলো মানে লাভ কি, ব্র্যান্ডের 40-50 লাখ টাকা নষ্ট হবে, আপনি বাদ দেন, আপনি বরঞ্চ এইগুলো চিন্তা করেন। আই থিঙ্ক এই মুহূর্তে তো আইডিয়া নাই, কাজ নাই, আমি এমনি বলছি। পরে সেম ভদ্রলোক পছন্দ করছে, ইন্টার্ন আবার বলতেছে যে ভাই ইউ আর রাইট, আমি আসলে ভয় তারে বলতেছিলাম ব্র্যান্ডের জন্য কস্টলি মিস্টেক হইতে যাচ্ছিল। কস্টলি মিস্টেক ছিল। পরে আমি এই জন্য বললাম যে আমি আই লাভ টু টক লাইক দিস, এবং এটা কি জানো, হ্যাঁ, পৃথিবীর প্রতিটা মানুষ যদি, তার মানে সবাই যে আমার মতো বলতে হয় এমন না, তবে সত্যটা এবং জেনুইন কথাটা যদি স্ট্রিক্টলি বলে দেওয়া যায়, ইটস বেটার। হ্যাঁ, আই এম ফ্রম মার্কেটিং আর সেলস ভাই, সো আমাদের একটু সুগার কোট করতে হয়, আই নো দিস, সামটাইমস সুগার কোট করতে হয়, প্যাকেজিং করতে হয়, বাট ওইটার পেছনের ইন্টেনশনটা যেন থাকে, ওখানে যেন ফ্যাব্রিকেটেড কিছু না থাকে, এটা একটু মাথায়, দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। কি আমি বলতে পারি, এক বছর পরে সে বলবো না তো, বুঝছি। আমি একটু ভাই আমার ব্যাপারে একটু অনেস্ট, এটা অনেক আগে আমি শেয়ার করতাম, এখন আমি খুব কম শেয়ার করি। আমি যখন ভাই কলেজে ছিলাম তখন কিন্তু আমি আমার যিনি প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, তাদেরকে নিয়ে আমি একটা প্রেমের কবিতা লিখি, লেখার পরে আমার তো কলেজ থেকে বের করে দিই। তো আমি যখন আমার লাইফে ওই প্রথম যখন কলেজ থেকে আমি কিসি খাই, এইচএসসি ঠিক 6 মাস আগে, আর আবার এইচএসসি পরীক্ষা তার কয়েক মাস পরে হবে। তো ওই রকম সময় আমার কাছে মনে হয়েছিল যে আমার লাইফটা ওখানে শেষ। আমার কিন্তু ভার্সিটির ফার্স্ট ইয়ারে জাহাঙ্গীরনগর আইবিতে আমার একটা ইয়ান ড্রপ আছে, এটাও খুব কম মানুষ জানে। ওই সময় আমি ভাবছিলাম যে আমার লাইফ তখনই শেষ। আজকে যখন আমার পড়াশোনা সব শেষ হয়ে গেছে, লাইফে এখন মোটামুটি একটা খেয়ে পরে বেঁচে থাকার মতো স্টেজে আসছি। এখন যখন আমি আবার ওই পুরোনো ভয়গুলোর কথা ভাবি, আবার কলেজ থেকে বের হয়ে যাওয়া বা ভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকা, এখন আমি দেখি আমি ওই ভয়গুলো থেকে সারভাইভ করাটা শিখে গেছি। বাট এক্স্যাক্টলি ওই মোমেন্টে কিন্তু মনে হয়েছে আমার লাইফ ওইখানে শেষ। আমি তো ভাই আপনার কাছে এটা জানতে চাইবো যে আপনার লাইফে এরকম কি কোনো স্টেজ ছিল যে স্টেজ নিয়ে আপনি একটা সময় প্রচন্ড ভয় পাইতেন, প্রচন্ড ইনসিকিউরিটি, ইনফেরিটি কমপ্লেক্স, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ছিলেন, বাট এখন মনে হয় আপনি সেটার সার্ভাইভাল স্কিলটা আপনার ভেতরে চলে আসছে, আপনি সেই প্রবলেমটাকে সলভ করতে পারছেন? আচ্ছা, তোমার একটা মজার জিনিস বলে, জীবনের এক একটা স্টেজে এক একটা ভয় থাকে মানুষের। তো মানুষ জীবন পার করতে 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 একটা সময় এসে একটা ভয় পার্মানেন্ট হয়। আমি বলি কিরকম, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ভয় ছিল ফাইনাল পরীক্ষার রেজাল্টের আগের দিকে হাত কি হবে না হবে জানি না, তখন মনে হবে তোমার দুনিয়ার সবচেয়ে ভয় মনে হয় এটাই। তারপর তুমি যখন এসসি দিতেছো, এইচএসসি দিতেছো, পরীক্ষার রাত, যেমন ইউনিভার্সিটি আর ভর্তির আগের রাত, তারপর চাকরির জন্য পাইতেছো না, ভয় দুষ্টি, হ্যাঁ সবকিছু পার হয়ে গেছো না, তারপর একটা ভয় আসে, কোথায় পারমানেন্ট না। এখন না, মৃত্যু না, সবার এক রকম হবে না, তুমি আমার ভয়টা কোন জায়গায়, এক এক মানুষের এক একটা ভয়। আমার মধ্যে এই সবকিছু পার পাওয়ার পর মনে হয়েছিল সবচেয়ে বড় ভয়টা হবে হচ্ছে অ্যাক্টিভ। প্রবাবলি আমি খুব বেশি লোভী হয়ে যেতে পারি, there is a high possibility, okay? কিন্তু এটা আমি হচ্ছে সিকির হওয়া, the point is that বেসিক্যালি আমি আসলে লোনলিনেস আর সলিটিউড এর তফাৎ বুঝি। লোনলিনেস মানে কি জানো? লোনলিনেস মানে হচ্ছে গিয়ে চাচ্ছি কেউ আমার সাথে থাকুক, তাও আমি একা। আর Solo কেউ হচ্ছে লোনলিনেস হচ্ছে নিজের থেকে নিজের পালিয়ে নিজের থেকে নিজের পালাও। তুমি সাহস পেতেছো নিজেকে বেস করতে, তোমার কারেন্ট সিচুয়েশনকে বেস করতে। আর সলিটিউড মানে হচ্ছে গিয়ে তুমি নিজের সাথে সুখে আছো, শান্তিতে আছো। দুইটা এক জিনিস না, দুটো টোটালি আলাদা। তুমি ইংলিশ সাহিত্য বলো আর বাংলা সাহিত্য বলো, এই দুই জায়গায় দুইভাবে ডিফাইন করা হয়েছে, এবং বড় বড় ফিলোসফার, সাইকিয়াট্রিস্টরা পর্যন্ত বুঝছে দুইটা জিনিস এক না। যখন মানুষ লোনলি থাকে তখন সে ডিপ্রেশনে ভুগি হয়। যখন মানুষ সলিটিউড স্টেজে থাকে তখন সে লোনলি, তখন সে হাইলি ক্রিয়েটিভ পারসন, বিকজ তখন সে নিজের সাথে নিজেকে প্রতিনিধিত্ব দেখা করে, সে নিজের সাথে নিজে কথা বলা স্টার্ট করে, নিজের একটা পার্সনকে সে করে। সে তখন আর নিজের সাথে যেতে কাটাচ্ছে সময়টা। ফর এক্সাম্পল, তুমি আমার সম্পর্কে জানো না, আই লাভ টু স্টে অ্যাট দ্য ক্যাফে লং,
একটা কাপ কফি খাই, একটা আমেরিকানো নিয়ে আমি বসে থাকি, তাহলে দেখি মানুষ, আমি লিখি, দেখি, পড়ি, এবং আমি কখনোই বোর ফিল করি না। আমি কারো ফোন দিই না, বরঞ্চ কেউ আসলেন বিরক্ত। দ্যাট ইজ সলিটিউড। এটা লোনলিনেস। ইউ আর হ্যাপি উইথ ইয়োরসেলফ। that you have to be if you want to go down. দেখো, তুমি যদি তোমার সাথে হ্যাপি না হও, হ্যাঁ, তুমি আজ কাল বিয়ে করবে, তুমি তোমার সাথে হ্যাপি লাগবে, তুমি তো নিজেরই হ্যাপি লাগতে পারো, তুমি তোমার ফ্যামিলির হ্যাপি লাগবে না, কিন্তু নিজের সাথে হ্যাপি নেই। আবার এই সলিটিউড মানে এইটা না যে সারাক্ষণ তুমি ভ্যাগাবন্ডের মধ্যে একা থাকলো। ইটস অল অ্যাবাউট তোমার সারাদিনের টাইম থেকে একটা আলাদা করে নিজের সাথে থাকা, সো দ্যাট তুমি আশেপাশে 10টা মানুষকে ভালো রাখতে পাবো, যেটা তোমার ওই সলিটিউড জার্নিটাকে আবার হেল্প করে। মানে ইটস এ ডিপেন্ডেন্ট থিং সাইকোলজিক্যালি। আমার আগে ধারণা ছিল হ্যাঁ। প্রবাবলি আমি এই যে একাকিত্ব ডুবে যাচ্ছে, আমার একাকিত্ব চলে। দেন আই কম টু টার্ম দিস যে অ্যাকচুয়ালি টার্ম দুটা ভিন্ন। কেউ আমাকে জিনিসটা বুঝায় না যে দিস ইজ নট। তুমি হয় কি তোমার মধ্যে যখন ঢুকাই দিবে, এখন কেউ তোমার ঢুকায় এসে কালকে কিন্তু সলিটিউডের কথা বলছে, এটা বোঝার জিনিস সেটা নাই, আর তো বোঝার জিনিস সেটা নাই। সো ইউ হ্যাভ টু বিল্ড এ সিস্টেম ইন ইউ ফার্স্ট। যে দুইটা ডিফারেন্ট জিনিস। আমি আমার সংগঠনে পছন্দ করি, আমি পিয়াস, আমি যে পার্সন যেরকম, আই নো আই হ্যাভ দিস পোটেন্সিয়ালিটি, আই নো আই এম এ ক্রিয়েটিভ গাই, আই নো আই ক্যান টক টু এনিওয়ান, আই নো আই ক্যান মেক সামওয়ান হ্যাপি। সো আই এম নট এ ব্যাড গাই, যেটা অন্যটা আমার সঙ্গে একটা বলতেছে। Then basically he doesn't know me, he or she doesn't know me. সে ওই ডিপন যেতে পারে না, that's her problem, that's his problem, that's not my problem. I know I am a very good guy, so enjoy my time with myself. There are a lot of people যে তোমার বাইরে তোমার পছন্দ করে, but there are a lot of people যে তোমার পছন্দ করে না। So this is up to you, তুমি কারে ঠিক করবা কারে করবা না। তার মানে এইটা না তুমি কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম সেটা নিবা না। You have to take this, but with a warm welcome. You have to welcome people. Otherwise তুমি কিন্তু এটা পারবা না। There is no way. তো লোনলিনেস আর এই সলিটিউড এর তফাৎটা যখন তুমি বুঝতে শিখবা, তখন তুমি প্রথমে কি করবে জানো? তুমি নিজের প্রতি ব্রুটালি অনেস্ট হচ্ছে। আমি কেউ তোমার বলতেছিলাম না যে আমি আমাকে এত ব্রুটাল কোশ্চেন করি যে বলার বাইরে। কিন্তু একটা কোশ্চেন না, এটা বলা যাবে না, কিছু জিনিস বলা যাবে না, কিছু জিনিস বলা যাবে না। এই কারণে তুমি নিজেই বুঝো ব্রুটাল মানে কি, তুমি নিজের প্রতি নিজে অনেস্ট হতেছো। ফর এক্সাম্পল আমি বলতেছি, আরে বেটা তুই যে কইতেছস তুই এটা পারস, তুই কি আসলে পারস না, পড়তে এখন এটা ইন্টারমিডিয়েট নলেজই হয় নাই। আমি আই রাইট দিস যে আমি এই জিনিসটা নিয়ে এত বেশি জানি না, আমাকে এটা নিয়ে জানতে হবে। মানুষ ভাবতেছে আমি এটাতে অনেক এক্সপার্ট, বেসিক্যালি আমি কিছুই জানি না। একদম এরকম প্রশ্ন করি, মানুষ ভাবতেছে তুই আসে এরকম, আমি তো এরকম না, এটা আমার ভুল ধারণা, তুই আসলে আমি নিজে দাঁড়ায় এরকম নিজের প্রশ্ন করি। ইউ নো হোয়াট, আমার নিজের একটা ভার্সন আমার খুব প্রিয়, সেটা কি জানো? সেটা হচ্ছে আমি যখন 8-এ পড়তাম, I was the captain of my cricket team and that was the best পিয়াস I love. আমি সাবটাইম ওই পিয়াসটাকে কিস করি my life. 8, 9, 10 and 11 এই টাইম মধ্যে আমাদের এলাকাটা ক্রিকেট টিম ছিল, সূর্যতরুণ একাদশ। I was the captain of the team. My highest score was 56 runs only, but I was the captain. কত বলে ছিল মনে আছে? এইটা মনে নাই, বাট আমার মনে হয় 56 রান হচ্ছে পিয়াসের বেশি, কিন্তু আমাদের ওপেনার যে ছিল তার ইয়া ছিল তোমার 112 রান। ও সে অনেকগুলো ফিটনেস নিয়ে করছে, কিন্তু আই ওয়াজ দ্য ক্যাপ্টেন। ইউ নো হোয়াট, বিকজ আই নো হাউ টু লিড পিপল, আই নো হাউ টু টেক দ্য ডিসিশন, আই নো কারা ওপেনিং বলার দল হবে, আই নো কারা নামাইতে হবে। সো আমি এই জিনিসটাকে চিন্তা করি যে দ্যাট ইজ দ্য পিয়াস আই লাভ। তখন আমি আমার সলিটিউড জার্নিতে ঢুকাই, ওইটার আমি ইন্সপিরেশন রেখে আবার এখনকার পেশার মধ্যে ঢুকার চেষ্টা করি। I was so happy on that time because I was so honest on that time. আমি কি এখন বিজনেস কিছু করতেছি, আমি কি এখন ফেক কিছু করতেছি? এই যে নিজের সাথে নিজের যে কথা বলা, এইটা কখনো একাকিত্ব না। একাকিত্ব ওইটা যেটা কিনা তুমি এই জিনিসটা যে ফেস করতেছো না, তখন তুমি ডিপ্রেশনে পড়ো, তখন তো মনে হয় হারলাম কি করতেছি আমি, এরকম কেন আমার চলতেছ না কিসের জন্য। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ও যে ওয়ার্ল্ডের একজন বিখ্যাত পডকাস্টার আছে, তার একটা উক্তি ছিল এরকম, success is that thing what you are trying to avoid. তুমি যে জিনিসটাকে অ্যাভয়েড করতেছো সাবকনসিয়াস মাইন্ডে, বেসিক্যালি ওখানে সাকসেস আছে। ধর পোর্টেবল ট্রুথ, একদম সত্য কথা, তুমি এটা বুঝতেছো না, তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা এভার হয়ে যায়, অ্যাসাইনমেন্টের এই জিনিসটা করতে হবে, এটা না করলে এটা ওর উপরে করাই দিই, একটা বড় এমএস সামার আসছে এটা না করে ওরে করাই। বেসিক্যালি ওই জিনিসটা আমি ফেস করতাম, আমি ওটা মাস্টার হয়ে যেতাম, আমি ওটা করতে মজা পাইতাম, আমার ভাল লাগতো। মানুষ কিন্তু এরকম, আসলে ওইটাই সাকসেস ছিল, ওইটা করে নাই কারণ অ্যাভয়েড করে গেছে না, এটা চাপাই দেওয়া যায় ওর উপর, খেলে মনে হয় আমি ঠিক আছি। দ্য পয়েন্ট ইজ ভেরি সিম্পল, ইউ হ্যাভ টু ফেস এভরি সিঙ্গেল ডিটেইল। হ্যাপিনেস যেমন নিবা, কঠিন জিনিস যেমন নিবা, সহজ জিনিস সব নিবা, নেয়ার পরে তুমি তৈরি হবা। তুমি তো ভাই কাদামাটি, তোমার তো শেপে আসবে, থাপ্পড় না মারলে তুমি শেপে হবা না। ইউ আর প্রিটেন্ডিং আমি একটা সুন্দর কাদামাটি, আমি ঘুরে রয়েছি, আমি মানে শেপ হয়ে যাবো।
দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা হচ্ছে তোমার এই লোনলিনেস মেন্টালিটির মানুষজনের আছে। আমি কেন মুক্তছি না, আমার কেন এই অবস্থা। ভাই, ফেস ইয়োরসেলফ। ইউ আর ফেস ইয়োরসেলফ, ডিফাইন করো প্রবলেম কি আছে। এরপরে ডিফাইন করার পরে তুমি যখন তোমার এই জিনিস ফেস করছো, সবকিছু হয়ে গেছে, ট্রাস্ট মি, এরপর তুমি তোমারে নিয়ে তুমি আর কোনো বোর ফিল করতেছো না, তখন লোনলিনেস প্রশ্নই আসে না। আমি আসলে ওই জায়গাটা ছিল, তুমি বললা না যে আমার হচ্ছে ভয় কি ছিল, আমার ভয়টা ছিল ওই জায়গায়, আমি মনে হয় চলে যেতেছি। আমি ভাই এই জিনিসটা এমন ভাবে অ্যালাইন হয়েছে। আমি যদি একটু ছোট্ট অনুমতি নেই, শুভ ভাই এখানে ক্যামেরার পিছনে আছেন, শুভ ভাই আমার বইটা একটু দিবেন, এখানে আছে কিনা। আমি আপনারা কোনো মোটিভেশনাল বই পড়েন না আমি জানি। আমি 2018-তে ছোট্ট মোটিভেশনাল বই লিখছি, খুব একটা যে উপাদেয় হয়েছে সেটাও না, কিন্তু আমি একটু ওই বইটার ফার্স্ট চ্যাপ্টারের টাইটেলটা আপনাকে একটু পড়াইতে চাই। শিওর প্লিজ। আমি ভাই কিচ্ছু না, ওইখানে পরিস্থিতি এক, আপনি একটু নিজেই ভাই পরিস্থিতি Okay. এক সূচিপত্রে গিয়ে পরিস্থিতি এক কি লেখা আছে একটু বলি ভাই পয়েন্ট। পরিস্থিতি এক, পরিস্থিতি এক, মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে। 18 নম্বর পেজ। মাঝে মাঝে একা লাগে, একা লাগে। পৃথিবীতে একাই চলতে হয়, কাউকে যদি পাশে পান সেটা আপনার জন্য বোনাস। আপনি নিজেও জানেন না যে আপনি কতটা শক্তিশালী। ওকে, আর বলতে হবে না আমি জাস্ট শুধু চাইছি টাইটেলটা আপনি পড়েন। আপনি যে পৃথিবীতে এই একাই টাইটেলটা চলতে হবে। এই টাইটেল, ও মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে। ওকে, আপনি যখন ভাই এই কথাটা আমাকে বলছিলেন যে এই যে হঠাৎ করে নিজেকে একা লাগে, এইটা আপনার ভেতরের ভয়ের একটা জিনিস। ভাই আমরা কিন্তু মানুষ প্রত্যেকে এক একটা প্রশ্ন করি, ভেতরে একটা প্রিপেয়ার্ড অ্যান্সার। আমিও যখন আপনার জন্য এক্সপেকটেশন থাকে। হ্যাঁ আমিও যখন প্রশ্নগুলো ভাই ডিজাইন করছি, আমার ভেতরেও কিন্তু মনে হচ্ছে যে এই প্রশ্ন উত্তর যদি আমার দিতে হতো আমি কি। আপনার সাথে কোনোদিন আমার এই বইয়ের কথা হবে না, না, আপনি না, আমার না। বই পড়েনও নাই, এটাও আমি জানি, পড়ার প্রয়োজনও নাই, অনেস্টলি But- করি নাই। পড়ার প্রয়োজন নাই। বাট মানে আমার বইয়ের প্রথম চ্যাপ্টার টাইটেল হচ্ছে নিজেকে অনেক একা লাগে, এবং আপনি যেই কথাগুলো বলছেন প্রত্যেকটা আমি ফিল করছি, ট্রু, আসলে করছো। ফিল করছি দেখে আমি দেখাইলাম। Okay, এটা আমার 18-তে লেখা, 8 বছর আগে লেখা বই, ওকে, এবং ওই সেম জিনিসটা আমার ভেতরেও কাজে লাগতো এবং মানে কাজ করতো, এখনো মাঝে মাঝে কাজ করে। এবং আপনি দুইটা সিচুয়েশন আমাকে এখানে মনে করাই দিয়েছেন যে আসলে রাত 12টায় বা একটা মধ্যরাতে একটা মানুষ অবশ্যই সে কারো না কারোর সাথে এই জিনিসগুলো শেয়ার করছে। শেয়ার করতে চাই। আরেকটা যেটা আমি খুব ভালো মতো রিলেট, তুমি জার্নালিং করো? আমি করি। ওকে, আমি জার্নালিং করি, এটার পেছনে আবার আমার নিজের একটা স্লোগান আছে। নিজের স্লোগানটা হচ্ছে তোমার চিন্তা এলোমেলো হতে পারে কিন্তু তোমার লেখা এলোমেলো না। হয় না কখনো। যার জন্য আমি আবার এলোমেলো যখন মাথায় কাজ করে তখন না, এটা ওয়ার্ল্ডের সব কোচরাই কিন্তু বলে হ্যাঁ। যে যদি তোমার এলোমেলো চিন্তা হয়, জাস্ট লিখো। পেন অ্যান্ড পেপার, নট ইন কম্পিউটার অলসো, জাস্ট পেন অ্যান্ড পেপার নিয়ে তুমি। আমি পেনের ব্যাপার আমি নিজে এরকম, আমি তো প্রচুর প্ল্যানিং এ কাজ করতে হতো না। অনেকে অবাক হয় দেখলে যে তুমি ম্যাক রেখে কাগজ কলম লিখতেছো কেন। ম্যাকে আমি কাজ করি বেসিক্যালি। আমি বলি ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমার আইডিয়াগুলো এত চমৎকার ভাবে পেন অ্যান্ড পেপারে উঠে, আমি এটা কখনো ডিজিটাল স্ক্রিনে লাইভ। আমি ছোটখাটো ডায়েরিতে লিখে নেন, বড় সাদা কাগজে। আরে আমার 3 রকম, মানে তো বাসায় গেলে আমি দেখাতে পারতাম যে আমার হ্যাঁ। নোটবুক এবং খাতা এগুলি আলাদা 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 একটা পারপাস আছে। হ্যাঁ। বিকজ লিখা গুছায় রাখা, আমি ম্যাটগিরিতে শুরু করে যত লোক আছে আমি এদেরকে দেখছি, দে অল ডু লাভ রে। আমি ম্যাটগিরি দেখছি, সে বড় বড় মিটিং এ ডায়েরি পেন অ্যান্ড পেপার নিয়ে সে নিজে লিখতে বসে, সে কথা শুনতেছে লিখতেছে, সে কথা শুনতেছে লিখতে। আমি অবাক, তার পিএ আছে, হ্যাঁ তার পিএ ল্যাপটপে বা আইপ্যাডে নোট নিতেছে, বাট সে কাগজে কলমে লিখতেছে। অ্যান্ড দেন শেষ করে সে পুরো জিনিস নোট করে ওর ওটা দেখার পর আমি নোটবুক কেনা শুরু করছি। আচ্ছা। সো আমি হেল্প করছি এটা। এবং আমি রিসেন্টলি ভাই আমি ইউনিভার্সিটি খাতা যেগুলো বড় বড় আছে না, হুম। ওইটা নিয়ে আমি ক্লাইন্ট ওহ নাইস, মানে তুমি যত রাফ বেশি- করতে পারো একদম যত বেশি লেখা যায়। এমনকি আমি একটা জিনিস দেখছি ভাই, ডায়েরিতে যে আপনার ডেটস লেখা থাকে, লাইনস টানা থাকে, এগুলো আমাকে ডিস্ট্রাক্ট। আমারও তো, আমি তো সাদা, একদম সাদা নেই আমি। আমি একেবারে সাদা কাগজ আমি Exactly. লেখা যাবে। আমার ওই ডেট মানে কিচ্ছু না, আমি দরকার জাস্ট উপরে লেখা নিব। উপরে নামটা লিখে নিয়ে তারিখটা যদি হ্যাঁ। লাগে, তারিখ আমার লাগে না কখনো, তারিখটা আমার লাগে জাস্ট কি লিখছিলাম জাস্ট এগুলো লেখা শুরু করেছি। আমি আসলে আগের সেগমেন্টটা ভাই কিভাবে শুরু করবো দেখেন, আমি একটা প্রিপেয়ার্ড ওয়েতে শুরু করবো ভাবছিলাম, বইটা এটা ফালাই দিয়ে এটা আপাতত লাগবে না। বাট আমি আসলে যখন ভাই বইটা লিখছিলাম আমার বয়স ছিল তখন 24। ও মাই গড, এখন হ্যাঁ তখন খুবই আমার আজ young একটা ছিলাম। বই লেখা হইলো না, সে তো আই উড বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ ইন দিস কেস ভাই, যদিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখছে। বাট বই লিখতে হইলে আমার বিশ্বাস কি জানো, বই লিখতে হইলে আমার মনে হয় মানে এটা আমার ধারণা অনেক শান্ত হয়ে কোথাও অনেকদিন বসে থাকতে হবে, না তুমি বই লিখতে হবে। সলিটিউড লাগে, যে সলিটিউড, এবং এটা এক্সট্রিম লেভেলের সলিটিউড। আমি যেটা এখন মেনটেন করি এটাতে হবে না। না। ফার্স্ট অফ অল আমাকে হারা যেতে হবে, আমার মাকে নিতে আসা যাবে না, এবং আমাকে
অনেক পিছনে চলে যেতে হবে। মানে তুমি জানো কিনা জানি না, মৃত্যুর আগের 7 মিনিট নিয়ে একটা গল্প আছে। মানুষ মৃত্যুর আগে যখন মরে যায় তখন তার সামনে নাকি তার পুরো লাইফটাকে একটা রিভিউ হয়, ফিল্মের মতো পুরো লাইফটাকে রিভিউ হয়ে আসে। ফ্ল্যাশব্যাক হয় লাইফ। এখন এটা কথা এটা মানুষ জানে কেমন, মরা মানুষ বলে গেছে নাকি? আচ্ছা, এটা আমি একটা অলমোস্ট ডেথ নামে তুমি পাবা, আচ্ছা ইউটিউবে ঘাটলে পাবা, এটা তুমি পাবা। মানুষ কোমার একটু লেভেল, মানে মরে গেছে এরকম একটা লেভেল ছিল, মানে ক্লিনিক্যালি ডেথ দেখাইতেছে মেডিকেল, ওকে, একটা লোক ক্লিনিক্যালি ডেথ, 21 মিনিট পর লোক বেঁচে উঠছে। হ্যাঁ 21 মিনিট পর লোকটা বেঁচে উঠছে, বুঝো? হ্যাঁ তুমি এটা ইউটিউবে গেলে পাবা, একজন রিসার্চারই আছে যেখানে অলমোস্ট ডেথ নিয়ে পড়াশোনা করে। সে ইন্টারভিউ করছে 300 কতজন লোক যারা এই যে মরে গেছে, ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বেঁচে আসছে। এইটুকু জিজ্ঞেস করেছে আপনি কি দেখছেন, ওই জন্য বলেছে আপনি যে এই সময়টাতে আপনি কিছু দেখছেন, গুনগুনছেন, ফিল করছেন, কি হয়েছে? এক একটা লোক এক একটা কথা বলছে। এক লোক বলছে সে নাকি দেখছে একটা লোকের সাথে বলতেছে তোমাকে খারাপ লাগতেছে, তোমাকে এখন যেতে হবে, তুমি কি যাবে আমার সাথে, জিজ্ঞেস করতেছে আজকে। তখন সে বলতেছে না আমি এখন যেতে যেতেছি না, কিন্তু আমার ভালো লাগতেছে মুহূর্তটা, কিন্তু আমি এখন যেতে যাচ্ছি না, আমার সাথে আমি যাবো না। তুমি কি থাকবা, এরকম জিজ্ঞেস করতেছে। আমি তোমাকে ভিডিও লিঙ্কটা দিব, আমি এটা বানায় বলতেছি না। আমি আমার খুবই এক্স্যাক্টলি আমার এটা খুব পছন্দের একটা ভিডিও ছিল, এই জিনিসটা আমি তোমাকে দিব খুঁজে। তখন বলছে যে না আমি যাবো না, বল ঠিক আছে তুমি থেকে যাও, আমি আবার আসবো তোমাকে নিতে। অ্যান্ড দেনই উনি বেঁচে উঠছে। এটা হলো একজন ইরানের মুসলিম স্কলার একবার স্ট্রিমলি অ্যাক্সিডেন্ট করছে, অ্যান্ড ওই অ্যাক্সিডেন্ট করার পরে সে এরকম চলে গেছে, এবং সে যখন ফিরে আসছে সে বলছে তুমি কি দেখছো, তুমি বলছো আমি কোনো কষ্ট ফিল করিনি, কিন্তু আমি আমার পুরো জীবনটাকে একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত পুরো জিনিসটা মনে হয় একটা মুভির মতো আমাকে দেখাই লোকে জানিয়ে এসে। অ্যান্ড দেন আমার খুব ভালো লাগতেছিল, আমার শরীরটা খুব হালকা লাগতেছিল, এবং কিভাবে যেন আমি ফিরে আসলাম। তুমি ওই ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা হচ্ছে 40 মিনিটসের। ওই 40 মিনিটস এক ভদ্রলোক এই জিনিসটা নিয়ে কতগুলো রিসার্চ হচ্ছে, কতগুলো বই হয়েছে, এটা নিয়ে কথা বলছে, কারণ জিনিসটা এত ইম্পর্টেন্ট, বিকজ কেউ তো মরে গিয়ে ফিরে তোমার বলে নাই, তবে ওই লোকগুলো ক্লিনিক্যাল ডেথ ছিল ওই সময়টাতে, এবং তারা রিয়েলি ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে, বুঝো? এই জন্য যে টপিকে আসতেছিলাম যে মরার আগে 7 মিনিট মানুষ একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিন্তু জীবনে, যে তুমি আসলে কি করছিলা, কি হয়েছে, কি করছো না করছো, এভরিথিং। ইভেন ওই যে প্রথম একটা কথা বললাম না, যে কিনা বলছে তুমি কি কোনো কষ্ট পাইছো, কোনো ভয় দেখাইছো তোমার, বলছে না এইসব কিছু হয় না। 7 মিনিটের কথা যেটা আসতেছিলাম, যে সলিটিউড, যে ফ্ল্যাঙ্ক, আমাদের মাঝে মাঝে না এরকম ফ্ল্যাশব্যাকে গিয়ে জাস্ট স্লো হয়ে একটু ফ্ল্যাশব্যাকে চলে যেতে হয়, যে আমি কি করছিলাম, আমি কোথেকে আসছিলাম, কোন জায়গায় আসছি। আমাদের বললাম না 2 মিনিট অনেক ফাস্ট হয়ে গেছে, কিন্তু তুমি বলতেছি ফার্স্ট জাস্ট আমি কিছু আমি কদিন আগে আমার একটা টিমকে নিয়ে, আমার একটা ক্লায়েন্ট আছে তাকফি, ওদের টিমকে নিয়ে আমরা পদ্মা নদীর পাড়ে গেছিলাম ঘুরতে, স্লোডেক নামে একটা রিসোর্টে। ওই রিসোর্টে গিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটি করি, বিশেষ করে আমরা একটা রুম নিচ্ছি এবং পদ্মার একদম পাড়ে লাগানো চড়ে গেছিলাম, যে যার মতো, কেউ কোনো আড্ডাও মারি নেই, যে যার মতো, কেউ ছবি দিতেছে, কেউ বসে রয়েছে, কেউ জাস্ট, আমি কি করছি জানো, 4 কাপ আমেরিকানো খাইছি, জাস্ট টেবিল একটা নিয়ে একদম নদীর পাড়ে বসেছিলাম, একটু মেঘলা ছিল, কোনো রোগ টোক ছিল না, পুরোটা সময় বসেছিলাম ওই জায়গাটা। আমি জাস্ট ওই গ্রামে পদ্মা নদীতে বড় বড় নৌকাগুলো দেখতেছি, বিশাল বড় বড় টাকা দেখতেছি, এবং তুমি বিশ্বাস করবো কিনা জানি না, আমার মনেই হয় নাই যে আমি এখানে এতক্ষণ বসে, আমার মনে মাত্র আসলাম, এখন চলে যেতে হবে। আই ডিড নট ডু এনিথিং এলস। মানুষের কিছু করলে টাইম পাস হয়, হ্যাঁ মানুষ বলে কিছু না করলে সময় যায় না, অ্যান্ড আই ওয়াজ দেয়ার। আমি খালি ওই যারা ছিল ওইটারে ওদেরকে বলছি আমাকে প্রতি 40 মিনিটস পর কফি বানিয়ে চা দিবেন আর পানি দিয়ে যান ইচ্ছা মতো। তুমি যখন বই লিখতে চাও, তুমি যখন লাইফে কোনো যে লোনলিনেস, সলিটিউডে তো আসি তো আমরা, এই স্ট্রেসটা অনেক দরকার। দেখো আমি একটা বসেছিলাম না, আমার বোর্ড হাউস ছিল না, ও ছিল না, কারো ফোন দিয়ে কথা বলা, স্ক্যান আসলাম, তোর আসলে ভালো হতো, কোনো ফিল হয় নাই আমার। লুক এট দিস, আমার কোনো ফিল হয়নি। ইভেন 2-1টা ছেলে করে ভাই কি করেন, আমার এটা বিরক্ত করতেছে, কিছু না, যাও খেলো, যাও পার্টি করো, আমি এরকম বলতেছি, যাও কি করবো বুবা, আইসো না, আমার না আইসো না, আই এম উইথ মাইসেলফ। আমি এই মুডে ছিলাম টোটালি। সো দ্য ডে এনি পার্সন ক্যান ডিফারেন্সিয়েট হোয়াট ইজ লোনলিনেস অ্যান্ড হোয়াট ইজ সলিটিউড, ওই দিন তার লাইফের 50% একাকিত্বর যে ভয়, ওটা মরে যায়, এটা মরে যায়। কিভাবে শিখবো এটা? আমরা তো অভ্যস্তই না ভাই এই প্রসেসের সাথে। কল, sometimes it's a call, হ্যাঁ sometimes it's a call, you will get the call from yourself. You need to be রহম হইতে হবে নিজের প্রতি, নিজের বাংলা যদি বলি রহম হইতে হবে। আচ্ছা আচ্ছা আমরা নিজের উপর অত্যাচার করি তো,
আমরা নিজেরা প্রেশারাইজ করে অত্যাচার করি, ওভার থিঙ্ক করি, প্রেশারাইজ করি, ইউ হ্যাভ টু ডু অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দ্যান, ও মাই গড, ওই যে বললাম না আগে যাচ্ছে তুমি পিছিয়ে যাচ্ছ, এই কথাগুলো বলে বলে তো তোমাকে আসলে অলরেডি ডিমোটিভেট করে, মোটিভেট বলে ডিমোটিভেট করে। বাংলাদেশের 90% মোটিভেট স্পিকাররা আমার কাছে লাগে ডিমোটিভেট করতে আসে, মোটিভেট। একটা মানুষ আগাইতেছে না, হ্যাঁ নর্মাল আছে, সে সুখে আছে, তুমি বলবা যে ভাই আপনি এখন তুমি বলে তো রয়েছেন, পিছায় রইছো, তুমি তো পিছায় পৃথিবী রইছো। কত আগায় গেছে। দুনিয়া কত আগে গেল, দুনিয়ায় গেছে কি হয়েছে, দুনিয়ার সাথে আগে আমি কি হব, আমার কি সুখী হলো, আমি তো আসি এই জায়গায়। 90% মোটিভেট স্পিকার তোমার এটা বলবে ইটস এ রেস, ইউ হ্যাভ টু উইন দ্য রেস, মানে বোঝাই যাচ্ছে বোঝা যাচ্ছে আমি কাকে বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তোমার পই হিসাব রাখতে হবে, কে কি করছে না, কেন হিসাব রাখতে হবে, করে নাই ও, পারে নাই ও, করে নাই, শেষ। ও পারছে তাও করে না, ওর ইচ্ছে হয়েছে ও করে নাই। এই জন্যই প্রকৃতির বিচার নিয়ে ভাবি না তো। ভাই আমি বললাম না, বাংলাদেশের 90% মানুষ একটা সময় ছিল, এখন একটু কমে গেছে, মোটিভেশনের নামে ডিমোটিভেট করছে মানুষ। মানুষ ওসব সেশন থেকে বেরোর পরে ফিল করছে আল্লাহ আমি তো কিছুই করি না, আসলে তো ফিলটা খারাপ কিছু করে। আমার এক বন্ধু ছিল, ও টিউশন করতো, আমাদের সঙ্গে টিউশন খুব পপুলার ছিল, ফ্রিল্যান্সিং ছিল না, টিউশন করতো, টিউশন করলে ভালো টাকা কামাইতো, ঘুরতো, আমাদের তো সবচেয়ে বেশি টাকা পয়সা খরচ করতো ও, বিকজ ও ভালো টিউশন করতো, ভালো এমন করতো। ও একবার এক তথাকথিত সুখাইতো এক মোটিভেশন স্পিকারের স্পিচে গিয়ে আইসা বলে দোস্ত আমার জীবনে অনেক কিছু করতে হবে, আল্লাহ, কি করবি? তুই পড়ালেখা করছিস? না কি করছিস জীবনে, কিছু তো করতে পারি না। আমি বলি, আরে বেটা তুই সবুর কর, তোর জীবনের গোল কি? আমার জীবনের গোল বিশেষ কাটানো। তাই বিশেষ কাটাতে আগে তো অনার্স শেষ করতে হইব, প্রিপারেশন নিতে আসছিস নে, শেষ করবি, পরীক্ষা দিবি, তারপর সে হবি। তোর সমস্যা কোন জায়গায়? আমি একদম তোর সমস্যা কোন জায়গায়? না আমি পিছিয়ে আছি। তুই কই পিছিয়ে আসছিস আমার কইতে পারে না। মূল জিনিস হচ্ছে গিয়ে ওর ডোপামিনে ওই ভদ্রলোক ঢুকাই দিচ্ছে যে পিছিয়ে আসছিস। তাহলে এবার তুমি আমার বলো 500 টাকা দিয়ে তুমি মোটিভেশন কিনতে কখনো ডিমোটিভেশন কিনতে? তুমি কিছু ডিমোটিভেশন কিনতে। এক একটা মানুষ সবার জার্নি সেম না, আমার যেটা জার্নি তোমার সেটা না, ওনার সেটা না, ওনার সেটা না, সব প্রত্যেকটা মানুষের জার্নি ডিফারেন্ট। সে তার মতো করে তার জন্য ডিফাইড করেছে, তার মতো করে তার হ্যাপি থাকার ডিসিশন নিছে। ইউ ক্যান নট ডিসাইড আমি কি করবো, ইউ শুড নট। এটা আসলে যেটাকে ভাই বলি যে উই ক্যান নট ডিসাইড, আমার নামে ডিসাইড করতে গিয়ে ডিকটেট করি, আমরা ডিসাইডও করি না, ডিসাইডের পরের লেভেলে চলে যাই। এমন তবে একটা জিনিস কি সীমান্ত, সামটাইমস তুমি দেখবা সবাই তোমাকে ডিকটেট করার রাইট রাখে না। কিছু ডিকটেশন ইজ গুড, আমি বলি কেন। হ্যাঁ বলো। ডিকটেশন ওয়ার্ডটা তো নেগেটিভলি প্রেজেন্ট করা আছে দুনিয়াতে, ঠিক না? এই ব্রিটিশরা তো ওয়ার্ডটা বানাইছে নেগেটিভ অর্থে। ও দেয়ার আর ফিউ ডিকটেশন যার গুড, আমরা বুঝি না, পরেও বুঝি। সো তারাও কিন্তু সিম্বলিক ডিক্টেটরশিপ চালা গেছে। তাও না বলি এখানে আবার ওই ডিকটেশন আইসো না তুমি। আচ্ছা আমি ডিকটেশনটা বলতেছি, মনে করো আমার মানে ফ্রেন্ডের বাবা ছিলেন, হ্যাঁ, উনি সবচেয়ে স্ট্রিক্ট ছিলেন আমার ফ্যামিলিতে, আমার ফ্রেন্ডগুলোর খুব স্ট্রিক্টলি এখন। তো আমরা ফিল করলাম যে আঙ্কেল খুব জ্বালায়, খুব স্ট্রিক্ট, হিটলার ব্যাটা নামই দিয়েছিলাম, হিটলার আঙ্কেল, কারণ ওই যে ডিকটেশন করে, এটা করে। আফটার কমপ্লিটিং দ্য গ্র্যাজুয়েশন উই অল ফেল্ট আঙ্কেল ওয়াজ রাইট। উনি আমাদের বন্ধুর মধ্যে এই ডিক্টেটরশিপের কারণে এমন কিছু কোয়ালিটিস পয়দা করে দিয়ে গেছিল, কিছু বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে দিয়ে গেছিল, দ্যাট ইজ দ্য রিজন আমাদের ফ্রেন্ড এখন এরকম, আদারওয়াইজ ও নষ্ট হয়ে যেত। এক্সাম্পল দেন একটা ইভেন্ট। ফার্স্ট অফ অল জিনিসটা বলা উচিত না, ইউ আর সো পায়াস ম্যান। ওনার বাসায় ওনার একটা কথা ছিল, যেমনে করো নামাজ পড়ো, মিস দেওয়া যাবে না, যে উঠে বসো নামাজ পড়তে হবে তোমাদের। আমরা তখন বলতাম, আমরা যারা একটু ইয়া ছিলাম, আর নামাজ তো মন থেকে আসবে, নামাজ যদি উপর থেকে কল না আসে, নিজে থেকে না আসলে বাপ মার ভয় দেখে কেন নামাজ, ভয় দেখে কি নামাজ হবে, এরকম করতাম না আমরা, এখনো করে দেখবা, আমি নিজেও মাঝে মাঝে করি। দেন আই থট আঙ্কেল ওর মধ্যে প্র্যাকটিসটা করাই দিছে, হয়তো তখন জোর করেই পড়তো, কিন্তু ওই যে প্র্যাকটিসটা ওর এখন অভ্যাস হয়ে গেছে। এখন ও প্রতিটা লাইন, ও আমাদেরকে প্রতিটা সূরার প্রতিটা লাইন, কেন নামাজে সিরা পড়া উচিত, এভরিথিং ও জানে। এবং ও নিজে বলতেছিল আব্বা ওই সময় কাজটা ভালো করছিল, আব্বা যদি আমার জোর জবরদস্তি না করতো আমি হয়তো বা এরকম হইতাম, এরকম হইতাম। দেখ আমি কিছু এখন ওই একটা কারণে, ওই নামাজ প্র্যাকটিসের কারণে ওর চাওয়া পাওয়া, ওর এক্সপেকটেশন, সবকিছু এত সুন্দর, এত শৃঙ্খল। মানে ও হয়তো বা প্রফেশনালি আমাদের মতো, এই তুমি আমার পডকাস্টে দেখতেছো, ওরা তো জীবন ডাক পাও না, ও হয়তো নর্মালি হেঁটে যেতেছে, তুমি ওর পাত্তা দিচ্ছ না, কিন্তু ট্রাস্ট মি, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট গাই among us, হি ইজ দ্য মোস্ট স্যাটিসফাইড, হ্যাপিয়েস্ট বল না, হি ইজ ভেরি among us। লাইফে যা কিছু পড়ে যায় ও খুব সুন্দর স্মাইল দিয়ে হ্যান্ডেল করতে পারে। অ্যান্ড আমি ওর সাথে বসে ডিফাইড করার ট্রাই করছি, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ইট ওয়াজ আঙ্কেলস দ্যাট ডিক্টেটরশিপ রোগ।
যেটা ছোটবেলা আঙ্কেলের মধ্যে পয়দা করছে, আজকাল আঙ্কেল নাই, কিন্তু ও এখনো বলে আব্বা যদি আমাকে ওই সময় ওই শাসনগুলো না করতো আমি বকে যেতাম, বিকজ আমার মধ্যে মেন্টালিটি ছিল ওকে যাওয়ার। আব্বা স্ট্রিক্টলি আমার এগুলো করছে। কিন্তু এই আঙ্কেলই যখন ও ইউনিভার্সিটি শেষ করছে তখন তো আর ডিফিডেন্ট ছিল না, কারণ আঙ্কেলের ফিলোসফি কি ছিল, আমি আমার লেভেল পর্যন্ত ওরা যা দেওয়ার দিয়ে দিছি, পরেরটাও থাকবে, এবার ও নিজে করে, আমি যদি বাকি জীবন করি তাহলে ও আমার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আমি যদি থাকবো না দুনিয়াতে ও চলতে পারবে না। সো আমার যেটুকু বেসিক দেওয়া চলে অ্যাজ এ ফাদার আমি ওকে দিয়ে দিছি, এবার তুই পরে খা। তো তুমি এটা তুমি কিভাবে ডিগ্রেশন, এই ডিগ্রেশন গুড ছিল তো অনেক ভাই, এটা তো প্যারেন্টিং ভাই। আজকাল প্যারেন্টিং নিয়ে যেসব জ্ঞান লেকচার আসতেছে, ছেড়ে দাও, এই করবা না সেই করবা না। ওই যে মর্টিনের একটা ক্যাম্পেইন ছিল, দেখছো তোমরা, জানি না, ইন্ডিয়াতে। মর্টিন তো কমার্শিয়াল কোম্পানি, কর্পোরেট কোম্পানি, বাট ওরা ক্যাম্পেইন করছিল যে স্ট্রিক্ট মাদারের পাশে থাকো। একটা স্ট্রিক্ট মাদার একটা স্ট্রিক্ট জেনারেশন দিতে পারে। একটা বাচ্চা চুরি করার কারণে দেখছিলাম ওর মা ওরে খাবার দেয় না ওই বেলাতে, যে ও আজকে টাকা নিছিল ওর মারে না বলে, তখন দাদি চাচা বাপ সবাই মহিলাকে বকতেছিল যে আমার ছেলের তুই রাখা, তুই কি, তুই তো নিচু ঘরের মেয়ে, তুই কি বুঝবি। তখন ওই পরিবারের দাদা যে ছিল সে বলছে যে ও 10 টাকা নেয়, 10 টাকা চুরি করছে। নেয়া আর চুরি করা এক জিনিস না। বউ তুই ভালো কাজ করছিস, এক বেলা কেন, আমি ওর 3 বেলা খাবার দিতাম ধরে, তুই ভালো কাজ করছিস। তখন ক্যাম্পেইনটা এরকম ছিল যে যখন কোনো মা কোনো বাচ্চার জন্য স্ট্রিক্ট হয় তার পাশে দাঁড়া। মারছে, মাসির দরদ কোনদিন বেশি হয় না, যারা ছিল এরা মাসি বেশি দরদ দেখাইতেছিল। মা তো জানে যে ছেলেটা যে ভুলটা করতেছে, তো তোমার কাছে কি মনে হবে ওটা? দেখবা যে এইসব আজকাল প্যারেন্টিং এর কিছু কনসেপ্ট আসছে যে ডোন্ট স্ট্রিক্ট টু ইউর কিড, অ্যাবসলিউটলি রং, ইউ হ্যাভ স্ট্রিক্ট। বিকজ কি জানো, বিকজ আছে, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের সময় ব্যাড কোম্পানির চান্স খুব কম ছিল, ডিস্ট্রাকশন ছিল। এখনকার তুমি যদি বাচ্চাকে ছেড়ে দাও, আচ্ছা করুক না, করুক ওর মতো, তুমি ইউ নেভার নো দরজার কেউ কি করতেছ, ইউ নেভার নো দিস। তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে স্ট্রিক্ট করতে হবে, তোমাকে বাউন্ডারি দিতে হবে। কে বলছে যে ছেলে দিতে হবে? আমি কিন্তু এগুলো পক্ষে না। আমি কেন পক্ষে না জানো? বিকজ আমি যে বললো তুমি আমার যে ভাই আপনি অবজার্ভ করে, কিনা আমি প্রচুর ডেটা আমি অবজার্ভ করে ট্রাই করি যে 8 থেকে 9 বছর বাচ্চারা কি করে না করে, 12 থেকে 15 বাচ্চারা কি করতেছে না করতেছে, এভরিথিং ইউ হ্যাভ টু অবজার্ভ। একটা সমাজে ক্রাইম 2 রকমের হয়, একটা হচ্ছে সোসাইটাল ক্রাইম, একটা ফাংশনাল ক্রাইম। সোসাইটাল ক্রাইমের কোনো ডেফিনেশন হয় না, এটা কোনো ফর্ম থাকে না। এই যে ছেলেমেয়েরা বাচ্চারা নষ্ট হয়ে যেতেছে, আমাদের সময় সর্বোচ্চ নষ্ট কি ছিল জানো? বিরতিটা পুকুর দাও। আমরা আমাদের সময় এই জেনারেশনের কিছু লোক আমাকে বলতে পারে সে খেলে চিন্তা ভাবনা, নো ইউ জাস্ট 5 বছর 10 বছর পর ইউ গাইজ উইল সিট উইথ দ্য ডেটা যে এই ধরনের অপরাধ কতখানি বাড়তেছে। স্লিপারি স্লোপ বলে এটাকে অনেকটা, যে আমি যদি কোনো একটা শ্যাওলা পড়া পুকুরের প্রথম সিঁড়িতে পা রাখি, হঠাৎ করে দেখবো আমি 10ম সিঁড়িতে, 10ম সিঁড়ি পিছলাখায় পড়ে দিতে শুরু দিতে। স্লিপারি স্লোপ। হ্যাঁ, তো স্লিপারি স্লোপের মতো একটা জায়গায় চলে আসছে, এবং যে খুব দ্রুত একটা ব্যাড হ্যাবিট থেকে আরেকটা আমরা এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম, দেখতে যাচ্ছি, এক সিঁড়ি থেকে 10ম সিঁড়িতে পৌঁছে যাচ্ছে। এবং তুমি দেখবা আমাদের সোশ্যালে এখন যেটা হইতেছে, মানে বিশ্বাস, ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট এগুলো হারা যাওয়ার পথে। কিন্তু খেয়াল করছো, খেয়াল করে দেখবে এগুলো হারা যাওয়ার পথে। এর বিশ্বাস করে না, ওরে বিশ্বাস করে না, কেন করে না, রিজনটা কি? এটা তুমি যখন ঘাটতে যাবা, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ইন্টারেস্টিং পার্ট। অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স যারা পড়ে এরা এই জিনিসগুলো নিয়ে ঘাটে বেশি, যে এই যে অপরাধটা, হ্যাঁ, এটার কারণ কি? এটা কারণ কিন্তু এখানে, এটা কারণ 20 বছর 25 বছর আগে লুকায়িত। সোসাইটিতে কোনটা স্টাইল শুরু হয়েছিল যেটা ইম্প্যাক্ট আসে এখানে পড়তেছে। খুব ডিপে চিন্তা করো, আমি ভুলও হইতে পারি, হযরত আলী কোনো এক সাহাবীর কোনো একটা অ্যাক্টিভিটি দেখে, একটা বাচ্চার প্রতি অ্যাক্টিভিটি দেখে বলছিল যে ওর সাথে খারাপ ব্যবহার কেন করছো, তুমি যে সময় থেকে এসেছো ও ওই সময় থেকে আসেনি। সময় এবং আশা দুটো ডিফারেন্ট জিনিস। দেখো আপনি সময় সাহাবীদের কথা বলে, ওনারা অনেক জ্ঞানী ছিলেন, ওনাদের কথার অনেক ডিপ মিনিং তোমাকে খুঁজতে হবে। হযরত ওমর বলো, হযরত ওসমান বলো, ইসলামী যত স্কলার, নট অনলি ইসলামিক, নন ইসলামিক তুমি দেখতে পারো, তারা দেখবা অলওয়েজ কোন কথা যখন এক লাইনে বলে এটার পেছনের ডেপথ, অনেক ডেপথ থাকে। তার মানে কি, সময় একটা ব্যাপার, কোন সময়ে কি হচ্ছে সেই সময় অনুযায়ী নিজেকে করা, কিন্তু বেসিক অনেস্টি, বেসিক ট্রুথ এগুলো একটা থাকে। এই জন্য দেখবা সোশ্যাল রিসার্চার যারা, বিহেভিয়ার অ্যানালিস্ট যারা, অ্যানথ্রোপোলজিস্ট যারা, এরা কোনটা জাতি নিয়ে গবেষণা করার আগে 100 বছর আগে এই জাতি কি করতো সেই খবরটা আগে নেয়। তারপর খবর নেয় যে সময় ধরে ধরে কি কি জিনিস চেঞ্জ হয়েছিল এখানটাতে, অ্যান্ড দেন দেখবো যে ওইগুলো নিয়ে গবেষণা করে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং শেষ করে দেয় এই জিনিসটা। হ্যাঁ, যদিও লাইফ আর সময়ের সাথে অন্যায় করা উচিত না, আর অম্পিকে করা উচিত, কিন্তু সবসময় আসলে কেউ হয়তো থাকবে যে আমার ব্যাড, আমার তো বেপন একটা কাজ বেটার না, আমার পেয়ে পা কত ফলোয়ার বেশি,
আর্নিং বেশি, আমার থেকে বেশি, তার ইনফ্লুয়েন্স বেশি। এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি কমপ্লিট দেখা, এই কম্পিটিশন কি বের হওয়া উচিত না, কম্প্যারিজমের যে একটা কম্পিটিশন। ইউটিউবের বেরোবার আমি জানি না জানি না আশা হয়ে হ্যাঁ বড়দিন বুঝিয়ে দিতে পারো। দেখো কম্পারিজন বন্ধ হয় না, কম্পারিজন কখনো বন্ধ হয় না। কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যালগোরিদম কন্টিনিউয়াস ওর কাজ হচ্ছে তোমাকে ফিল করবে ইংরেজি পিছায় যাচ্ছে। তুমি যখন ফিল করতেছো তুমি পিছায় যাচ্ছ, যেই মানুষের কাছ থেকে তুমি কম্পারিজন করছো সেই মানুষও ফিল করতে সেই কারণে তাদের বেসিক্যালি আমাদের এই সিস্টেম এই সব কিছু এইভাবেই তৈরি হয়েছে যে তোমার প্রতিনিয়ত ফিল করা যায় যে এই পিছায় যাচ্ছে। কারণ কি ওই যে আমরা কনজিউমারিজম কেটে দিছি না, এখান থেকে মানুষকে যিনি ফিল করেন না যে আপনি কি খেয়ে যাচ্ছে আপনার যে টেলিভিশন খেয়ে যাচ্ছে তখন একটু শুরু হয় রেস। ওই রেসটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে যে রেস শুরু হয় ওইটাকে কেন্দ্র করে অনেক বিজনেস করে, অনেক সিস্টেম তৈরি করে আর কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আসে। আন্তর্জাতিক বিষয় যারা বড় মানুষ কন্ট্রোল ওরা কন্ট্রোল, ওরা কখন কন্ট্রোল করতে হবে যখন ওর দেওয়া কোনো কিছু তুমি বুঝে নিচ্ছ। ওদের সবসময় একটা মেন্টালি থাকে। তুমি দেখবা তুমি যদি বেশ কিছু সাকসেসফুল মানুষ যাদেরকে বলা হয়ে থাকে দেখো ওরা যতটা চিল মুড়ে থাকে ওরা কম্পারিজন জিনিসটা কিন্তু ভাবতেই থাকে, ওরা বনেই না। দেখো ওয়ারেন বাফেটটা কত ইনভেস্টমেন্ট গুরু হয় না, লাইক সে কিন্তু গত 5-7 বছর এখন আবার ঘি নেয় না, বিকজ উনি যেখানে আসলে মনে করতেছেন না প্রয়োজন নেই, উনি কম্পারিজন মূল্যেই নেই। লাইফের একটা বড় ফিলোসফি কি লাইফ কোনো রেস না, শিওর লাইফ ইজ অল অ্যাবাউট অ্যালাইনমেন্ট। তুমি কি কি জিনিসকে অ্যালাইন করতে পারছো আসলে কম্পারিজন করতে হ্যাপিনেস হয় না। তুমি হয়তো ফিল করতেছো যে আমি আজকে একটা লোকাল এফএমসি চাকরি করলে আই উইল বি দ্য হ্যাপি ওখানে দেওয়ার পর তুমি দেখলা কি আসলো পুরো আসলো আমার তো আমার দিনটা ভেবে চাকরি করে বেশি ভালো আছে, তুমি বেটে গেলা কার ব্যাটিতে দেখলা যে বন্ধুটা আমার জিপিতে আছে বেশি ভালো আছে, জিপি থেকে শুনবো যে সে আজকে শেরনে আছে ও আনন্দ আছে। এটা কেন হতেছে? রিজন হতেছে কি কেউ তো ভাবে শিখেছে দিন ভালো নাই, কিন্তু তুমি যখন বের হও তোর সঙ্গে আমি কন্ট্যাক্টই না বিভিন্ন মানুষের বলতো সাবকনসিয়াস সময় তোমার এটাই মনে হয় যিনি ভালো নেই। তুমি হয়তো কুয়াকাটা দিয়ে খুশিতে ভালো আমি জম্পেশ ট্যুর দিয়ে আসছো, পাশে সোশ্যাল মিডিয়া করে দেখবা কি এদের মাউদের তোমাদের আমাদের শুয়ে যান তুমি যদি একটু কোর্ডেনে ঘুরছো তুমি তোমার থেকে চমৎকার সময় কাটাইছো খাইছো ওরিয়া তোমার লাইফে অন্য প্রমাণ দিয়েছে। দ্য মোমেন্ট তুমি দেখতেছো এদের মালদ্বীপে গেছে খারাপ কেন হয়ে গেল আরে আমার মালদ্বীপে যায় তুমি তো হ্যাপি ছিল ওখানে তোমার ভালো হ্যাপিনেস দিচ্ছে। হ্যাঁ এই জন্য বললাম যে তুই যে এই এখন যে কই গিয়ে চিন্তা করতে পেরেছো নিতে বেশ প্রতিযোগিতা ও ওর মালদ্বীপে তুমি কমে নিয়ে গেছো কেন তোমাদের চিন্তা করতে অবস্থা মালদ্বীপে এখানে ওগুলো চিন্তা খুব বেশি বিকজ দিস ইজ হাউ ইউর ব্রেন ইজ ওয়ার্কিং। তোমাকে সেট করবো ব্রেন যে এইভাবে ফিট করেছো এই যে কম্পারিজন জিনিসটা আসলে তিনি দেখে সেই দিদি আরেকটা জিনিস কেমন সেটা কেন হয় এটা জিনিস হচ্ছে ছোটবেলায় আমাদেরকে যেভাবে সেই ধরো কোনো আমাদের আব্বা আম্মারা ছোটবেলায় আব্বা আম্মাকে সম্মান দেখিয়ে বলছে আমাদের আব্বা আম্মারা ছোটবেলায় আমাদের স্কুলে ভর্তি করেছে লো 1, 2, 3 নাম্বার পাইছে না পাই কাম করিস তা খারাপ। যখন তুমি খেয়াল করে দেখো আমরা যখন মাঠে খেলতাম তখন কোনো কিছু চিন্তা করতাম না, যে ক্লাসরুমে ঢুকতাম যে পড়তে বসতাম আমি চিন্তা করতাম যে সীমান্তটা আমার জায়গায় আসছে ওই সালারে খাওয়াই। তুমি কিন্তু এটা মনে মনে একটা ছোটবেলা থেকে অঙ্ক আর ইংলিশের নাম্বারে কম্পারিজন করতে করতে কিন্তু কম্পিটিশন বলতেছো তুমি কন্টিনিউয়াসলি ফিলই করো ওই জিনিস। মানে তোমাকে আমি ফিডই করাইছি কি লাইফ ইজ এ রেস, ওকে ওর চেয়ে আগায় যেতে হবে 100 জনের মধ্যে না থাকতে পারলে তুই পিছিয়ে যাবি। তুমি যখন মানুষটাকে এভাবে বড় করো ওর সাবকনসিয়াস মাইন্ড ওর ব্রেন ফুয়েলি করে লাইফ ইজ এ রেস এখান থেকে বের করো। তুমি কি মনে করো সহজ জিনিস যখন আমাদের ব্রেনটা একদম ছোট থাকে যখন একদম ইনম্যাচিওর মাথায় চলবে ম্যাচিউর স্টেজে আমাদের ইনম্যাচিউর থেকে ম্যাচার পারানো জানিয়ে তো ছিল একটা কম্পিটিশনের রেস। হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট যে তুমি 26 বছর বয়সে 30 বছর বয়সে এখান থেকে বের হবা। এখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ এই দৌড় ট্রেন করে তোমার ওর চেয়ে বেশি নাম্বার পেতে হবে কেন ওর চেয়ে বেশি নাম্বার পেতে হবে কেন জাস্ট তুমি ওকে শিখাও না তোমাকে ম্যাথটা কমপ্লিট করতে হবে ওর আগে কমপ্লিট করতে হবে ওর চেয়ে বেশি পারতে হবে তুমি এটা শিখাও না। তো ও সারা জীবন চিন্তা করে কি আমাকে ওর চেয়ে বেশি করতেই হলো ওর চাকরি হয়ে যেতে সারি পিছিয়ে আসি তা না ভাই। এক একটা মানুষ বলতে দিচ্ছে তুমি যখন চ্যাপ্টার 20-এ আসো আমি যখন চ্যাপ্টার 3-তে আসি তোমার আর আমার কম্পারিজন তো হবে না।
আমার লাইফে ফিলোসফি ডিফারেন্ট। এই যে তোমাকে বললাম না যে আমার এক বন্ধু চেয়েছিল ও ফর দ্য বিসিএস ক্যাডার, এন্ড ওরে যদি তুমি বুঝাও যে এআই করতেছে ওই করতেছে, ওর স্বপ্ন বিসিএস ক্যাডার, ওরে যখন তুমি ফিডিং দিবা যে ওই করতেছে ওই করতেছে, হবে না। দ্য পয়েন্ট ইজ ওই লাস্ট ল্যান্ড ডেলিতে আমি বিশেষ করি, তুমি যখন জীবনটাকে রেস মনে করতেছো তখন তোমার এই কম্পিটিশনের চাহিদা কখনো শেষ হয় না। যখন তুমি জীবনকে অ্যালাইন মনে করবা যে লাইফে আমাকে অনেকগুলো জিনিস অ্যালাইন করে শেষ করতে হবে, জীবনটা জীবন একটা অ্যাসাইনমেন্ট আমাকে দিচ্ছে এবং আমাকে এই রিভিউটা করতে হবে, তখন কম্পিটিশনে তোমার কাছে মানে মুখ করা থাকে। আর কোনো সাবকনসিয়াস মাইন্ডে মানুষ কম্পিটিশন চিন্তা পায়। এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, আই হ্যাভ আ লট অফ ক্লায়েন্টস, রাইট? আমাকে ক্লায়েন্টের রিসার্চ করার সময় কমপ্লিটলি প্যান্ডেটিস কর, রাইট? ওই ক্লায়েন্ট কি করতেছে না করতেছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। When you are working for business, that's a different issue. তুমি স্পেনের ব্র্যান্ড দিতা, দেশের একটা সাইকোলজি, ওই দেশের ফাউন্ডার দ্য সাইকোলজির উপর ডিপেন্ড করে। স্পেন এমন একটা দেশ যেখানকার মানুষ কম্পিটিশন খুব অপছন্দ করে, তো ওরা বিশ্বাস করে ওই দেশে প্রত্যেকটা মানুষ যে যার মতো করে বসবাস করে, ওর গল্প ওর কাছে, আমার গল্প আমার কাছে, কম্প্যারিজনই যেন না আসে। দিস ইজ হাউ দ্য বাচ্চারা বড় হয়। স্পেন, ডেনমার্ক এই কান্ট্রিগুলিতে এই প্র্যাকটিসটা খুব বেশি হয় ছোটবেলা থেকে, ওদের স্কুলে শেখা হয় এগুলা। এই জন্য দেখা গেছে স্পেন থেকে, ডেনমার্ক থেকে, যে ইউরোপের এই কয়েকটা কান্ট্রি আছে, এখান থেকে যে স্টার্ট আপ গুলো, যে কোম্পানি গুলো আসে, ওদের কালচার সবচাইতে হেলদি কালচার। যেহেতু গভর্নমেন্ট নেই, স্পটিফাই এর কালচার সবচেয়ে হেলদি কালচার হয়। এই স্পটিফাই যে ইন্টারনাল কালচার হচ্ছে হেলদি হওয়া। দ্য রিজন হচ্ছে কি, যে ওরা এই ধরনের কম্পিটিটিভ মেন্টালিটি থেকে বেরিয়ে কাজ করতে পছন্দ করে। ওরা মনে করে হচ্ছে কি, দিস ইজ মাই মার্কেট, এখানে অনেক ব্র্যান্ড কাজ করে, বাট দিস ইজ মাই প্রোডাক্ট, যেটা আমি এখানে এভাবে প্লেস করবো, যেটা মানুষের জীবনে এভাবে প্রভাব ফেলবে। ও কখনো কম্পিটিশনকে কাম করে স্ট্র্যাটেজি বানায়। এই যে দেখো, ও এটা চিন্তা করে, বন্ধু আমেরিকান কোন কোম্পানি এভাবে চিন্তা করে না। আমেরিকা ইজ অলওয়েজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি। ওর কথা, আমি তোর চেয়ে আগাবো, তুই আমার চেয়ে পিছাবি, এই রেসে থাকবি। এই জন্য দেখবা ওদের কমিউনিকেশন, ওদের কোম্পানি কালচার, ওদের ফিলোসফি একরকম। আমরা হচ্ছে সবকিছু একটা মানে ব্রেন জাত, আমরা এখান থেকে নিই, এখান থেকে নিই, এখান থেকে নিই, অরিজিনাল কেটা নাই। আমাদের মানে আমি খুব বাংলাদেশে আমি শঙ্কর বলি ওটাই আমাদের দেশে আমরা, কারণ কি রিজন হচ্ছে গিয়ে, টু বি অনেস্ট, তোমার যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স কি, তুমি ডিফাইন করতে পারো না। তুমি বাংলাদেশের এটা আসলে আসাম থেকে, এটা সোর্স স্পেসিফিক করে রিফাইন করা যায়, বাট সোর্স তো স্পেসিফিক। সো দ্যাট ইজ দ্য রিজন। ওই যে আবার অ্যান্সারগুলি চলে আসে, যে মেন্টালিটি আসলে কেমন হবে, এটা 100 বছর আগে বোনা হয়ে গেছে আমাদের। সো এই যে ওর চেয়ে ও ভালো আছে, আমি কেন ভালো থাকতে পারি, কিন্তু আমি কেন খারাপ আছি, ওর চেয়ে খারাপ আছি, এই মেন্টালিটি তুমি ঢুকে দিচ্ছি ছোটবেলায়। যখন বড় জন্ম হচ্ছে তৎপর থেকে আমি আমার ভাগ্নিকে দিয়েছি। আমার বোন যখন মাঝে মাঝে পড়ায় টড়ায়, তখন বলে দেখছিস ও এরকম পাইছে, ও তখন কি দেখো, ও কিন্তু পড়তেছিল, ও আর্ট করছে, তাহলে তুমি কম্পারিজন করলা। ও কিন্তু ওখান থেকে বের হয়ে গেল, ও বের হয়ে কিন্তু করলো আমাকে এখন ওর চেয়ে ভালো করতে হবে, ও কিন্তু সত্তা থেকে বের হয়ে গেছে। আর দ্যাট ওয়াজ নট সাপোজ টু বি। সো আমাকে যদি বলো, আমি একসময় করছি, এখনো আমার হয়তো বা, আমি তো আর পুরোপুরি ভাই সুফি দরবেশ না যে একদিনই এটা যাবো, বাট হোয়াট আই ট্রাই টু ডু, দ্যাট ইজ নট মাই পার্ট। আমি জাস্ট এই তো বলবো যে ওটা আর জার্নি, এটা আমার না। সিম্পল, তুমি তোমার কাজটা করো। আমি এখন খুব ট্রাই করি হচ্ছে এই ধরনের নয়েজ গুলোকে অ্যাভয়েড করতে। কম্পিটিশন ইজ এ নয়েজ, লাইফ রেস ইজ এ নয়েজ, অ্যালাইনমেন্ট অ্যাকশন। আমার স্টাইলে এই জায়গায় একটু হেল্প করেন, ফিলোসফিক্যাল গোল, ফাইন্যান্সিয়াল গোল, এটা অ্যালাইন করবো কিভাবে? কারণ আমাদের লাইফে দুইটাই দরকার, ফিলোসফিও, You have to know that what you need. ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিও দরকার। If you have to know what you need first. নিড বলে তো দুই রকমের নিড থাকে, একটা ফিজিক্যাল থাকে, একটা স্পিরিচুয়াল নিড। ফিজিক্যাল নিড হতে খানা দানা কাপড় পরা, এভরিথিং ইজ ভেরি। স্পিরিচুয়ালি নিড ইজ অল অ্যাবাউট তুমি ইন্টারনালি কি ফিল করো, ফুলফিলমেন্ট তোমার কোথায় আসতেছে। ফর এক্সাম্পল, ওই দিন আমি খিলগাতে আমার ফ্রেন্ডের আমি ওয়েট করতেছিলাম একটা ক্যাফে, রোড সাইড ক্যাফে, আই থিঙ্ক জাস্ট রাস্তার সাথে লাগানো, হ্যাভিং সাম জুস। একটা ছেলে হেঁটে যাচ্ছিল, তাকায় বললো যে আসতে পারি, এরকম বিষয়টা দিকে আমি শিখাই, ভাইয়া আপনার লেখা আমি পড়ি, আপনার ভিডিও আমি দেখি, আমি তো জানি না, আমি তো এমন কোনো পেটার না, আমি কিছুই না, আমি জাস্ট আমার যত ফলোয়ার সাইন হচ্ছে সব আগে আমি করেন, বিশেষ করে আমি র্যান্ডমলি জিনিস তোমাদের মতো মানে স্ট্রাকচার তো আমি কল্পনাও করতে। তো এই ছেলে আমার চেহারা মনে রাখছে, সে আমার লেখা, সে আমার কবে কোন লেখা হয়েছে, আমি কবে কি ভিডিও সব বলতেছে। তা আমার কাছে ও নিজে আমাকে বলতেছে, ভাইয়া আমি আপনার এই জায়গা থেকে ডিপেন্ড করে এইটা করছি, এবং সে বলতেছে যে আমার লেখা এবং আমাকে যেগুলো ফলো করে তার জিনিস কাজে লাগে। আরেকটা ছেলে আমার দেখা হচ্ছিল রাজশাহীতে, সে ডিরেক্টলি এসে বলছে, আপনি কি জানেন যে আপনি আমাদের ক্যাম্পাসে কত ইম্প্যাক্ট ফেলেন ছেলেপেলেদের আপনার লেখা দিয়ে, কিছুর জন্য ইয়ে হয়ে গেছে। তা আমি তখন চিন্তা করে দেখলাম যে এগুলো ফুলফিলমেন্ট, এগুলো আমার হ্যাপিনেস দেয়, এগুলো আমার কাছে মনে হয় যে এই মানুষ ওই জিনিসটা কাজে লাগতেছে, এই জিনিসটা আমার হ্যাপিনেস দিচ্ছে। এই যে বললাম লাইফে অ্যালাইনমেন্ট লাগবে, লাইফটাকে রেস্ট না পেবে, আমার কাছে এই জিনিসগুলো আমার স্পিরিচুয়াল জায়গা, এখন যেটা ফুলফিলমেন্ট দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমি তো বাতাস খাবো না,
আমার চালা খেতে হবে, টাকা খেতে হবে, আমার টাকা লাগবে। সো আই অলসো নিড মানি, বাট ইউ হ্যাভ টু নো what makes you satisfied, not happy, what makes you satisfied. Then ওটা যখন তুমি মিট করতে পারবা, তখন তোমার মধ্যে আলটিমেট হ্যাপিনেসের একটা ফিল আসবে। হ্যাপিনেসটা অ্যাবসলিউট থিং না। আমি এই জিনিসটা এখন প্রথম খুব চিন্তা করে কথা বলি। হ্যাপিনেস কিন্তু অ্যাবসলিউট থিং না, ইট ভ্যারিজ এক নাম্বার। অ্যান্ড আমাদের স্পিরিচুয়ালিটি চিন্তা করলে দের ইজ নো টার্ম কল হ্যাপিনেস। স্পিরিচুয়াল আমাদের স্পিরিচুয়ালিটি আছে, ইসলামিক স্পিরিচুয়ালিটি আছে প্রশান্তি, আছে সুকুন, আছে সন্তুষ্টি। দের ইজ নো সুখ। সো যেহেতু উই আর মুসলিমস, সো আমার কাছে মনে হয় আমাদের এই জিনিসটা ভাবার জায়গা আছে। সো তুমি যেটা বললা না কম্পিটিশন, এটা সারা জীবন থাকবে, বাট দ্য পয়েন্ট ইজ তুমি এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবে। অনেক ফিলোসফি দিয়ে অনেকভাবে হ্যান্ডেল করে। কিছু লোক দেখবে একটা সময় পরে দুনিয়া উল্টা যেতেছে, দুনিয়া সব সে চুপচাপ বসে আছে, তোমার এরকম খেয়ালই নেই দুনিয়া সম্পর্কে। আই নো ফিউ ওয়ান অফ মাই ভেরি সিনিয়র বড় ভাই চিটংয়ে থাকেন, হি ওয়াজ অ্যান আইবিএস থেকে পড়াশোনা করছে অ্যান্ড পরবর্তীতে লিভার এবং জিপিতে কাজ করছে। সাডেনলি ওনার মধ্যে রিয়েলাইজেশন আসছে নিজা করতেছে না ধাওয়া যাচ্ছে। যখন তার একটা মানে পূর্তি ক্যারিয়ার আইবি থেকে পড়া, লিভার এবং লিভার জিপিতে কাজ করানো মানে ক্যারিয়ার তো বুঝতে পারছো ফর করে কোন লেভেল চলতে পারে। উনি সাডেনলি মনে হচ্ছে যে বিয়াস আমার কাছে মনে হচ্ছে আমি আমার ফ্যামিলির যে ফ্যামিলি না, আমার কাছে আমি দেখছি যে আমার স্পিরিচুয়াল একটা জার্নাল গ্যাপ আছে, একদিন যদি মরে করে যাবো। সে দেখো সবকিছু বাদ দিয়ে সব রেস থেকে উনি ইম্পোর্টের ব্যবসা স্টার্ট করলো। বাট যেটা সে যে ভালো বুঝে, হ্যাঁ সে ইউনিভারে কাজ করার সময় কমার্শিয়াল করছে, তিনি হি নোজ দ্যাট হাউ টু ইম্পোর্ট থিংস এন্ড হাউ টু সেল স্টাফ টু দ্য কর্পোরেট। তো চাকরি ছেড়ে দিল এবং তার ফ্যামিলিতে অনেক ঝামেলা, শুধুমাত্র তার ওয়াইফ তার পাশে ছিল। তার ওয়াইফ বলছে আই ডু বিলিভ ইউ, তুমি করো, তুমি যেটা করো, তোমার ভালো লাগে তুমি থাকো। এটা একটা সুকুন, তোমার লাইফ পার্টনার তোমার বলছে তোমাদের ভালো লাগে তুমি থাকো, বাপ মাও বলতেছে। দেন উনি ছোট করে স্টার্ট করলো। এখন উনি কি করে, এখন ওনার জীবন খুবই সহজ। উনি বলে যে সারা বছর আমি প্রোডাক্ট আনি, প্রোডাক্ট সাপ্লাই দিই, আই এম মেক সাম গুড অ্যামাউন্ট অফ মানি, যেটা আমার বাচ্চা আমার হেল্পার, আই এম হ্যাপি, আই ডোন্ট নিড টু বাই অ্যান অডি। আমার টয়োটা আছে, আমার বাচ্চারা ভালো স্কুলে পড়ে, and I'm happy with that. I'm very satisfied with that. Sorry, happy. উনিও স্যাটিসফাইড, ওটা উই আবার বেশি। I'm satisfied with my life. এবার বাকি জীবন যা চলে। ওনার দেখা দেখি ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, ওনার দেখা দেখি ওনার ওয়াইফ পর্যন্ত অনেক নিজে, যেমন উনি বলতেছে যখন আমি তো ভাবি কোনো প্রেশার দিই, যখন when আমি স্টার্টেড বিলিভ দ্যাট আই নিড টু রিভাইজ মাই হোল থিং, উনি নিজে আমাকে বলছে আমি তো ভাবি একটা প্রেশার দিই। তো ভাবি প্রথম দিকে দেখতে একটা সময় তার মনে রিয়েলিটিশন চয়েস যে মাই পার্টনার, মাই হাজবেন্ড ইজ ডুইং দিস, আই শুড সাপোর্ট হিম। মেন্টালি আমি সাপোর্ট দিয়েছি, যদি আমি ফাংশনালি, যদি আমি ফিজিক্যালি ওকে সাপোর্ট দিই, দেখায় যদি সাপোর্টটা দিই, ও যা করতেছে আমিও তা ওর জন্য আরো মোটিভেশন। আজকে উনি কত 7-8 বছর হয়েছে পুরো চাকরি ছেড়ে দিয়ে ডিরেকশন দিয়েছে, এন্ড দে আর রিয়েলি গুড। দেখতেছি বছরে ঘুরতে বেড়াচ্ছে, বাচ্চাদের নিয়ে হ্যাপি হয়েছে। তুমি এখন বলো, উনি কর্পোরেট যখন ছিল, যদি রেসে বিশ্বাস করতো তো উনি কি করতো, লিভারে ঘুরছি, এখানে ঘুরছি, একসময় সিএমও হবো, এই হবো সেই হবো। অ্যান্ড ইউনো কর্পোরেটে বা আমাদের এই ক্যাপিটালিস্টিক দুনিয়াতে ইটস অল অ্যাবাউট কম্পিটিশন। ডিজাইন তো এভাবে করা যে ইউ হ্যাভ টু কম্পিট উইথ আদার্স টু রিচ দেয়ার, রাইট? উনি থেকে বের হয়ে এসে নিজের একটা হরদরি, নিজের একটা জায়গা তৈরি করে। অ্যান্ড উনি কিন্তু ভালো। উনি একটা কথা, ওই যে ওনার ফ্রেন্ড অনেক এখন ফোন টোন দেয়, একজনের স্যালারি আমার বলতেছিল পেয়ে থাকে, স্যালারি 10-12 লাখ টাকা হয়ে গেছে, এটা বলে বলে আমি আমার ফিলোসফি সিস্টেমটা বানিয়েছি, এটা আমার গায়ে লাগে না, আমার ভালো লাগে যে ও আচ্ছা মার্শাল্লাহ ডুইং গুড, আমার ভালো লাগে বন্ধুরা ও তাই মার্শাল। কিন্তু আগের গিয়ে তো যে ও এটা করতেছে আমি এখন করতেছি না কেন, আমি এটা নিয়ে ফ্রাস্ট্রেশন থাকি, আমি এখন ফ্রাস্ট্রেশন আই এম হ্যাপি উইথ দ্যাট। সো এই যে তুমি বললা কম্পিটিশন, ওটা এখন বন্ধ হবে, এটা কোনোদিন কখনো বন্ধ হবে না, তাহলে পৃথিবীর কিছু লোকের মুনাফা বন্ধ হয়ে যাবে। যেটা করতে হবে তোমাকে, তোমার মাইন্ডসেট, তোমার লাইফের রেস নাকি অ্যালাইনমেন্ট কোনটায় যাবা, ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। আমি আজকে থেকে বললাম, বিয়াস ভাই বলছে যে রেস টেস বা অ্যালাইনমেন্ট কালকে হয়ে যাবে, নো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, ইউ হ্যাভ টু টলারেট ইট, সাবার করতে হবে। তোমার অনেক সময় জিনিস হবে না, তোমার সামনের লোক আগায় দিতেছে, তোমাকে ওকে বেস্ট ডিসিশন দিতে হবে, তোমাকে তোমার কাজ করতে হবে। আমি যেটা বিশ্বাস করি কি জানো, সবসময় গত বছরের আমি আর এই বছরের আমির মধ্যে কম্পেয়ার করো, যদি কম্পিটিশনই করতে হয় নিজের সাথে করো, নিজের পোটেনশিয়ালিটির সাথে করো, যেহেতু আমাদের পোটেনশিয়ালিটি আসছে। কিছু মানুষ কিন্তু জানো, কিছু মানুষের দুঃখ আছে এরকম যে আমি আমার পোটেনশিয়ালিটিটা মেজার করতে পারছি, কিন্তু মিট করতে পারিনি। মানে আমি জানি আসলে আমি কি করতে পারতাম, কিন্তু আমি করতে পারি নাই। দ্যাট শুড বি দ্য বেস্ট কম্পিটিশন এভার। তুমি যখন এই পোটেনশিয়ালিটা অ্যানালাইজ করে ফেলতে আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, ভাই তুমি তাহলে ওই যে আছে ওর সাথে কম্পেয়ার করো যে ওরে আমি ধরতে পারতেছি না কেন,
তোমার সীমান্তের সাথে কম্পিট করা লাগবে না, তোমার ওর সাথে কম্পিট করা লাগবে না, ওর সাথে না, নিজের সাথে নিজে করো। তখন তোমার কি মনে হবে তোমার কম্পিটিশন তুমি নিজেই, তোমার অন্য কোনো লোক নেই। তখন তোমার ডেভেলপমেন্ট হতে বাধ্য। সো কম্পিটিশন থাকবে দুনিয়াতে, কোনোদিন তুমি বন্ধ করতে পারবে না, যতদিন বয়ান দাও যাই দাও। বাট দ্য পয়েন্ট ইজ টেল ইউ পার্সপেক্টিভ কি। গতকালের রুগীতে আমরা একজনের ভাই কথা বলছিলাম যে আসলে হ্যাপিনেস আর স্যাটিসফ্যাকশনের ভিতরে পার্থক্যটা কোথায়। তখন আমি গতকালের কথাটা যদি করে রিপিট করি, হ্যাপিনেস হচ্ছে পসেশন, আমার যেটা আছে, আর স্যাটিসফ্যাকশন হচ্ছে পার্সপেক্টিভ, আমার আছে নাকি না এটা ম্যাটার করে, আমি হ্যাপি, I'm okay with that. I'm okay with that. What I have, I'm okay with. Okay, fine. এটাই আমার জন্য ছিল। It's okay. প্রকৃতির কথা যদি বলো, প্রকৃতি আমার জন্য ডিসাইড করছে that is good for me. Accept it. That's it. এটা স্যাটিসফ্যাকশন। এটাই আমাদেরকে বলা হয়েছে। এটা আমাদের বলা হয়েছে। আর হ্যাপিনেসের পয়দা হয়েছে হচ্ছে বেসিক্যালি বহুত ধরনের ফিকশনাল থিং থেকে। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। প্রতিটা বাংলা বগির লাস্টে তো তাই থাকে। হ্যাঁ রাইট। হ্যাঁ। সো এটা তো ডিরেক্টর বানায়, এটা তো স্রষ্টা বানায়। ডিরেক্টরের মন চাইছে ও নায়ক নায়কের মিল দেখাবে, ডিরেক্টরের মন চাইছে এই নায়কের সাথে এই নায়কের বিয়ে দিবে, এই নায়কের সাথে নায়কের বিয়ে দিবে, নায়িকার বিয়ে দিবে। ডিরেক্টরের মন চাইছে, লাইফের তো মন চায়। সো এই যে তুমি বলো না যে তুমি কি কনজিউম করো, তার উপর ডিপেন্ড করবে তোমার প্রত্যেকটা ফিলোসফি এন্ড পয়েন্ট অফ ভিউ। পার্সোনালটা বুঝলাম, বিজনেসের ফিলোসফি কি হওয়া উচিত, কিসে, যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের পারপাস বা ফিলোসফি কি হওয়া উচিত? Year by year growth ensure কর, in terms of revenue, in terms of sales, in terms of profit, in terms of human satisfaction. এটা কাস্টমার হোক কিংবা এমপ্লয়ি হোক, তুমি যদি তোমার অফিসে প্রথমে আসে তোমার এমপ্লয়িজ, তোমার কাস্টমার না। সো তোমার ফার্স্ট জব শুড বি আমার এমপ্লয়ীদেরকে স্যাটিসফাইড রাখা তোমার অর্গানাইজেশনের মধ্যে। দ্যাট শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। কারণ তুমি যখন ওদেরকে স্যাটিসফাইড রাখা, তুমি যখন ওদেরকে প্রপারলি ইয়ে করবে, তখন ওরা তোমার প্রতি লয়াল হবে, রাইট? ওরা কিন্তু নিয়ে কাজ করো। এটা বিজনেসে ইন্টারনাল কাস্টমার হনে এক্স্যাক্টলি ফার্স্ট কাস্টমার কাস্টমার। সেকেন্ড তুমি যেটা বললো সেটা হচ্ছে কি ইয়ার বাই ইয়ার গ্রোথ, যেটা আমি সবসময় সবাইকে ইন্সপায়ার করি যে ডোন্ট কম্পিট উইথ আদার্স, তুমি তোমার নিজস্ব জায়গাটা কাজ করো। এখন কথা হলো কম্পিট কি না করে ব্যবসা হয় কেমনে, এটা কোন বয়ান দিতে আসছেন? কম্পিট কে হবে না, তুমি অনেক বছর আগে ফিরে যাও, যখন দেখো যে অনুসরণ যুগে মানুষ ফেয়ে দর্শন কিন্তু কম্পিটিশন ইজ এ টার্ম দ্যাট উইল ডিস্ট্র্যাক্ট ইউ সামটাইমস। কম্পিটিশন তোমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, তুমি কিভাবে ডিজাইন করো তার ডিজাইন করে। হ্যাঁ, তুমি কিভাবে ডিজাইন করো। ফর এক্সাম্পল, আই এম গোইং টু লঞ্চ এ বাটার, ধরো আমি বাটার মার্কেট লঞ্চ করবো। তো আমি যেটা প্রথমে চিন্তা করবো বাটার মার্কেটে কি হতেছে, কারেক্টলি আমি চিন্তা করবো, জানবে যে মার্কেটে কি হইতেছে। সেকেন্ড আমি জানবো কনজিউমার কি চাইতেছে। যখন আমি মার্কেটে কি হচ্ছে জানবো এবং কনজিউমার কি চাচ্ছে জানবো, আমি অটোমেটিক একটা গ্যাপ পাবো। আই উইল ওয়ার্ক অন দ্য গ্যাপ, আই উইল নট ওয়ার্ক অন মাই কম্পিটিশনস আর ডুইং, আই জাস্ট ওয়ার্ক অন দ্য গ্যাপ। এটা আমি করি সবসময়। আমি যখন এজেন্সি খুলতে গেছি, আমি প্রথমে দেখছি যে কাদের কি প্রবলেম হতেছে এবং কে কোনটা মিস করে। আমি একটা পয়েন্ট খুঁজে বের করছি, আমি এটা নিয়ে কাজ করি শুরুতে, এটা নিয়ে কাজ করে পিপল আমাকে চিনবে, তখন আমাকে অটো কাজ দিবে। আমাকে না আমার কম্পিটিশনের পিছনে দৌড়াদৌড়ি করে মানে লেগ পুল করার কোনো দরকার পড়বে। ওকে, সো ওই সময়টাতে আসলে এইভাবে আমি চলবো। পরবর্তী কি হবে এখন আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমি লেগ পুল ছাড়া ভালো গেছি। এবং আমি যত জায়গায় কাজ করছি কম্পিটিশনকে হিট করার লাগে। আমি যখন নগদে কাজ করছি, আমি তোমাকে ডিরেক্টলি বলি, নগদে কাজ করছি। নগদে আমি যখন মার্কেটে আসতে এসে দেখছি কি যে বিকাশ করে আমাকে টাকা দখল করে বসে গেছে, এবং বিকাশ যে পরিমাণ চার্জ নেয়, ক্যাশ আউট চার্জ নেয়, উইচ ইজ রিয়েলি হাই। সো নগদ একটা কম্পিটিটিভ, দেখো পুরো একটা গ্যাপ আছে। সে গ্যাপটা কি, যে আমি চাইলে আপনাকে মানে লোয়েস্ট রেটে ক্যাশ আউট চার্জ দিতে পারি। বিকাশের সাথে গ্যাপ ছিল, ওইটাকে লঞ্চ করছি। এবার চলে আসা হচ্ছে কি কম্পিটিশন। হ্যাঁ, মানুষকে জানাইতে হবে না যে আমি সবচেয়ে কম দিই, তখন লেগবুলের গেমটা আসে এবং নগদ ডিড ইট। আমি মানি, তোমাকে একটু আমি বললাম ক্যাপিটালিস্টিক, ওটা ক্যাপিটালিস্টিক। তুমি প্রথমে যেটা আমাকে বলছো এটা তো পার্সোনাল, যেটা আমি বলতেছিলাম এফটিপিএস কি হবে। বিজনেস ওয়ার্ল্ডে তুমি যখন ক্যাপিটালিস্টের মানামারি করবে, তখন তুমি সুফিজম কাজ করবে না, কোনোদিন চলবে না সুফিজম। কিন্তু তুমি আবার জিনিস খেয়াল করে দেখো, ইলিয়ানকে দেখো, পাঞ্জাবির ব্র্যান্ড, ও ডে ওয়ান থেকে যে প্রাইসিং রাখছে, ওরে দেখে 100 ব্র্যান্ড আসছে এই স্টাইলে, এই ফ্যাশনে। ও কি কোনোদিন কারোর মক করে কাজ করে না কিছু, ওর মতো করে স্টিল বসে রয়েছে। সো এক একটা মার্কেটের একটা বিহেভিয়ার করে, এক একটা মার্কেটের একটা আচরণগত বৈশিষ্ট্য আছে, এক একটা মার্কেটের ফিলোসফি আছে। তুমি সব জায়গায় জিনিসটা অ্যাপ্লাই করতে পারো না বিজনেসে। এই জন্য আমাদের তো মানুষের কিছু প্রবলেম হয় অনেক সময়। এই যেমন আমি পার্সোনাল লাইফে বিলিভ করি আই উইল নট কম্পিট উইথ এনিওয়ান এলস, কিন্তু যখন কমার্শিয়ালাইজেশনে যাই চলে আসেন। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তুমি কতটা ব্যালেন্স করতে পারতেছো, এটাই। নাহলে মানুষ আবার হিপোক্রিট বলা শুরু করে, একটু আগে সারা দিয়ে কোয়ালিটি কম্পিউটার চাস না, এখন আবার তুই এটা করতেছিস। জেনুইনিটি হচ্ছে গিয়ে দুই জায়গা, এটাকে বুঝতে হবে। বাট তুমি কিভাবে রিয়াক্ট করতেছো তার উপর ডিপেন্ড করে, এখানে ব্যালেন্স করাটা স্মার্ট ডিসিশন। বিদেশে যদি বড় বড় এক্সাম্পল গুলো দেখি, আপনি দেখবেন গুগলে প্রত্যেকের জন্য নিজের ক্যান্টিন আছে,
বিলিয়ার্ড খেলার জায়গা আছে, আপনি স্লিপিং ন্যাপ নিতে পারবেন। এত সুন্দর সুন্দর কালচার, এত সুন্দর সুন্দর অবকাঠামো আর প্রেক্ষাপট। আমাদের দেশে যেটা হয়, অধিকাংশ মানুষ তারা একটা কারণে তারা আনহ্যাপি, কারণ তাদের জব নাই। আর যাদের জব আছে তাদের জব স্যাটিসফ্যাকশন নেই। এখন যাদের জব আছে বাট জব স্যাটিসফ্যাকশন নাই, এবং একটু যদি আমি আপনাকে কোশ্চেনটা আরেকটু কমপ্লিকেটেড করি, কিছু মানুষ আছে অফিসের ভেতরে টক্সিক, কাজ করি রিওয়ার্ডেড হই না, আমি আনফেয়ার কেপিআই নিয়ে কাজ করতে হয়, ওভার টাইম করতে হয়, বাট আমি আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। এরকম বিভিন্ন কারণে অনেক মানুষ কিন্তু আসলে জব স্যাটিসফ্যাকশন পায় না। এই মানুষগুলো কিভাবে আসলে জব স্যাটিসফ্যাকশন পাইতে পারে, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? বিশাল বিশাল এমন একটা কোয়েশ্চেন করছো যে এটা সলিউশন নেই। আই এম সরি। আচ্ছা, আমি কেন বললাম, আমি তোমার বলি এটা সলিউশন নেই এই কারণে তুমি কোশ্চেনটা আমার যেই অ্যাঙ্গেল থেকে করছো, এই অ্যাঙ্গেল আসলে এক্সিস্টই করে না। কেন করে না? হ্যাঁ। এই যে বললা স্যাটিসফ্যাকশন নাই, হোয়াট ডাজ ইট মিন? He's not আচ্ছা, তাহলে দেখা যাবে আমি হয়তো অ্যান্সারটা বলতে গেলে আবার হ্যাপিনেস এর ওয়ার্ডটা চলে আসবে, স্যাটিসফ্যাকশন নাই, স্ট্রেস এর ওয়ার্ডটা হয়তো চলে আসবে। স্যাটিসফ্যাকশন নাই, এটা হচ্ছে গিয়ে বসরা যে পলিটিক্স করে না তাও না, সবই হয়। প্রত্যেকটা মানুষ কর্পোরেট মানে যে প্রত্যেকটা মানুষ যে যার আখের মুছানিতে ব্যস্ত থাকে, একদম স্ট্রেট বলে দিই। যে মালিক সেও প্রফিট মুনাফা করতে আসছে এখানে, সে কোনো ফিলান্থ্রপি ওয়ার্ক করতে আসে, সে আসছে মুনাফা করতে, রাইট? তো সে তার মুনাফা করার জন্য অদম্য লোক নিছে, যে লোকগুলো নিছে তারা আসছে কাজের জন্য, রাইট? সে যার যার মানে ভাগটা ভালো বোঝে নিবে। এখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা তো আসেই না, এখানে আসে হচ্ছে রেসপন্সিবিলিটির জায়গাটা। স্যালারি রেসপন্সিবিলিটি, স্যালারি স্যাটিসফ্যাকশন তুমি কতখানি পাও তার গ্যারান্টি নেই। তুমি যে গুগলের এক্সাম্পল দিছো, গুগল বিলং করে আমেরিকান ইউএস ইকোনমিতে, তুমি বিলং করো বাংলাদেশ ইকোনমিতে, দুইটার ইকোনমি সাইজ আলাদা। ও তোমাকে ক্যাফে দিবে, আড্ডা দেবে, pool দিবে। আবারটা পারবে না। তোমার ইকোনমি এটা মানে ওটাকে ধারে কাছেই নেই। তো তুমি কেন চিন্তা করো? তুমি স্টাডি করবা হচ্ছে রকমারি সোহাগ ভাইকে নিয়ে, কারণ ও এই ইকোনমিতে ব্যবসা করে। তুমি স্টাডি করো ইলন মাস্ককে নিয়ে, তুমি বসবাস করো বাংলাদেশে, কেমনে হবে? ইলন মাস্ক যে ইকোনমিতে বিলং করে সেই ইকোনমির টাকার ফ্লো কেমন চলে, সেই ইকোনমির কনজিউমারদের নলেজ কতখানি, সেই ইকোনমির মানুষের পার ক্যাপিটা ইনকাম কতখানি, সেই দেশের টোটাল সিস্টেম কেমন, কালচার কেমন, কোনো কিছু না। তুমি ওইগুলো শুই না, শুধু আমার গল্প করো যে ভাই ওটা দেখছি এরকম হতেছে, হবে না তো। তুমি চিন্তা করো, তুমি 18 কোটি বাংলাদেশে থাকো, এখানে কেমনে কাজ চলতেছে তুমি জানো? তুমি যে একটু আগে বললে যে কর্পোরেটে জব স্যাটিসফ্যাকশন নাই, 4 দোকান যে চাকরি করে ওর স্যাটিসফ্যাকশন নেই। একটু আগে যে হোটেলে গেছি খাইতে, এই হোটেলে কর্মচারী স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ এ ট্রি। মানুষ স্যাটিসফাইড হইতে পারে না, হতে জানে না। কিভাবে হবে? কিভাবে হবে? যে আগের সেশন তোমার থেকে আমি বলতেছিলাম, ইউ হ্যাভ টু নো দ্যাট ইউর হোয়াট ইজ ইউর লিমিট, হোয়াট ইউ ওয়ান্ট আ লট অফ থিংস। হবে না তো, তুমি তো অডি চাইলে হবে না বেয়া। তোমার 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 কি আছে এটা বুঝতে হবে, এবং তুমি ম্যাক্সিমাম পটেনশিয়াল করতে মিট করতে পারো। তার মানে কি এইটা যে আমার বস ইজ ভেরি ওকে, আমি আসলে খারাপ, তোমার বসও খারাপ, তোমার বস ইজ বায়াস পার্সন। আমরা হিউম্যান। হ্যাঁ, একটা জায়গায় 10টা এমপ্লয়ি কাজ করলে আমার 3 জনের স্পেশাল আকর্ষণ আসবে, এটা আমার হিউম্যান। জাস্ট বাকি 7 জনের কাজ থাকবে যে বসের সাইকোলজিটাকে আন্ডারস্ট্যান্ড করা। ওই 3 জনের তেল মারতেছে, আমিও তেল মারবো না। যে বস হয় সে অ্যাটলিস্ট জানে যে আমার এই 10টার মাঝখানে সে বস হুদাহুদি হয় না, সে খুব ভালো করে জানে। যে বস তেল খায় সেও জানে যে ও আসলে আমার তেল মেরেই বড় হইতেছে, আর ও আসলে কাজের, কিন্তু ওরা আমার ভালো লাগে না একটু ঘাউরা। এই জন্যই একটা বই আছে, ডোন্ট আউটশাইন ইউর মাস্টার, এটা 48 laws of power, ফার্স্ট ল, ডোন্ট আউটশাইন ইউর মাস্টার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন কর্পোরেটে কাজ করতে যাবা, এই বইটা একটা বাইবেলের মতো কাজ করে। ওই আমি মনে করি, বইটা আমি পড়ছিলাম, বেশ পুরোটা পড়তে পারিনি। তো এই যে স্যাটিসফ্যাকশন মানে চাকরি বাকরি যখন করতে যাবা, স্পেশালি স্যাটিসফ্যাকশন ভুলে কাজ করো। কাজের কাজ। আমি যে ব্যবসায় আসছি না, আমার অন্যতম রিজন হচ্ছে গিয়ে আমার এই কাজের জীবন, এটা স্যাটিসফ্যাকশন খুলে জন্য আসছি না। কারণ আমি কর্পোরেটে কখনো এটা পাইনি। আমি এত বছর কাজ করছি, ফুললি আমি কোনোদিন পাইনি। শনিবার পাইলে রবিবার পাইনি, রবিবার পাইলে সোমবার পাইনি। কোনো না কোনো দিন আমাকে ব্যালেন্স করতে হয়েছে। এমন না যে সারা জীবনে আনস্যাটিসফাইড ছিল, তুমিও এমন ছিল না। তুমি দেখবে কিছুদিন তুমি ওফ পাইছি, বস অ্যাপ্রিশিয়েট দিছে, ওফ ক্যাম্পেইনে কাজ করছে, আবার মনে করলাম যে শালা আমার বুঝতে দিলাম, আমি এত করে বুঝাইলাম। সো হ্যাঁ, এই থিং, ডোন্ট এক্সপেক্ট যে তুমি কোনো চাকরি করতেছো এন্ড ইউ আর এক্সপেক্টিং যে এভরিদিন আমার জান্নাতের মতো থাকবে। নো, পসিবল না। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট। ওই অ্যালাইনমেন্ট, আবার কিন্তু অ্যালাইনমেন্টে চলে আসে। এটা আরেকটা জিনিস আমি এখানে বলি, সেটা হচ্ছে মানে রিসেন্টলি পড়া এই জিনিসটা আমার ভেতরে খুব বড় একটা পার্সপেক্টিভ চেঞ্জ করছে। আমরা অনেক সময় মনে করি যে 45-50 মানে হচ্ছে লাইফের একটা মিড লাইফে আমরা চলে গেছি। বাট একটা রিসেন্ট লেখা আমি এভাবে পড়ছি, আপনার যদি গড় আয়ু হয় 74 বছর এবং আপনার বয়স যদি হয় 37, আপনি এখন মিড লাইফে আছেন। সেই হিসেবে আমি আর কয়েক বছরের ভেতরে মিড লাইফের কাছাকাছি চলে যাচ্ছি।
সো এই যে প্রত্যেকটা মানুষেরই লাইফের একটা মিড পয়েন্ট আছে, এক্স্যাক্টলি পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ক্যারিয়ার, জানা অজানা, প্রকাশিত অপ্রকাশিত ইমেজের কারণে আমরা বলতে চাই না মিড লাইফ ক্রাইসিসে থাকি। এই মিড লাইফ ক্রাইসিস গুলাকে কিভাবে আইডেন্টিফাই করবো, কিভাবে সলভ করবো? একটু ব্রড কোয়েশ্চেন, বাট আমি সহজে উত্তর দিয়ে দিই এটা সহজ একটা অ্যান্সার আছে। যেমন আপনি আপনার যে ভাইয়ের এক্সাম্পল দিয়েছেন, ইট ওয়াজ ভেরি ইজি ফর হিম টু সুইচ। অনেকেই সেই স্টাক হয়ে যায়, তারা সুইচ করতে সাহস পায় না। কি করবে? আমি এবার তোমার বুঝাই বলি, মিড লাইফটা আসলে স্টার্ট হয় কখন? বাংলাদেশে 35 এর পরে স্টার্ট হয়। আমাদের টিচার আমাদেরকে বলছিল যে পুরুষের জন্ম হয় 32-33 পরে, এরকম একটা নাম্বার বেরিয়েছিল। তার বলছিলাম কি বলেন স্যার? বলছে হ্যাঁ, এখন অবদিনে পুরুষ রিয়েল লাইফ দেখে আসে, নতুন করে জন্ম নেওয়ার স্টার্ট নেয়। তো আমার কাছে মিড লাইফ ক্রাইসিস বা মিড লাইফ হ্যান্ডেল জিনিসটা প্রথমত হয় 35 এর পরে। মিড লাইফ ক্রাইসিস ইজ নট এ ব্যাড থিং, ইটস আ রিইন্ট্রোডাকশন অফ ইউর লাইফ। বিকজ তুমি যখন লাইফ শুরু করছিলে তখন তুমি ছিল কি জিরো, কোনো এক্সপিরিয়েন্স নাই, জাস্ট দুনিয়াতে আইসো। At this moment, you have a lot of experiences, you know a lot of people, you have faced a lot of situation. Now it's time to redesign your life. Now তোমার হাতে অনেক কিছু আছে নতুন করে নিজেকে ইন্ট্রোডাকশন করার মতো। সো দেয়ার ইজ নো, আর এটাকে ক্রাইসিস বলে কেন মানুষ জানো? কারণ 90% মানুষ সেখান থেকে উঠতে পারে না, স্টাক হয়ে থাকতে পছন্দ করে। ওই যে বললাম মিথ্যা আরাম আছে না, একটা কথা আছে না, মিথ্যা আরাম পরিস্থিতির শিকার ভাবতে ভালো। অনেক হ্যাঁ, ওই যে সবার তো ভাই গাট ফিলিং একরকম হবে না, এটা তুমি তো এক্সপেক্ট করতে পারো না। আমি আমার এক কলিগের নাম বলবো না, আমার কলিগকে চিনি, ওনাকে আমি দেখতাম উনি নতুন কোনো কিছুই নিতে ভয় পাইতো, মনে করতো যে যদি কিছু হয়ে যায়। ওনাকে আমি দেখতাম উনি যখন কাজ করে, উনি যদি দেখতো যে জুনিয়র কেউ কোনো একটা কিছু মানে কোনো এমন কোনো টুল আনছে যেটা কারণে 1 ঘন্টার কাজ 10 মিনিট হচ্ছে, উনি এটা ভয় পাইতো। উনি খালি মনে করতো এই যে ওইটা জেনে গেল, ওনা আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে যাচ্ছে। এটা কারণ হচ্ছে ওনার মধ্যে ভয়, ইনসিকিউরিটি ঢুকে গেছে, ওনার নিজের বিশ্বাস নাই, উনি কারণ নিজেরই ইভালুয়েট করেন। আমি যখন কাজ করে আমি খেয়াল করতাম যে বাচ্চা বলে আপনার নতুন কিছু করছিল, বাধা দিত, এটা করেন কেন, এটা করা লাগবে না, এটা অনেক কঠিন, আপনি করেন না, আমি করে দিচ্ছি। নিজে সবাই মনে করতো যে কেয়ারিং, কিন্তু আমি খেয়াল করতাম আমার মধ্যে সেটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। উনি ভয় পাইতেছে যে এই বুঝে আমার চলো, আমি তো এখন যে এই যে আসছি, এই যে যদি আমার জায়গাটা না থাকে আমি কই যাবো। দিস ইজ অল অ্যাবাউট তোমার নিজে, তুমি নিজে ঠিক মতো জানোই না তুমি কি করতে পারো, তোমার ক্যাপাসিটি কতদূর আছে, তোমার ক্যাপাবিলিটি কতদূর আছে, তুমি আসলে জানোই না। কিন্তু যদি জানতা তা তুমি দুনিয়া তবে কি করতাম। আমি ওদিন আমার টিমরে বলতেছিলাম, বাট আমি নিজে ওটা বিলিভ করি প্রচুর ভাবে। এটা আমি মনে করি আমার রিজিকের একটা পার্ট আমার আল্লাহ আমাকে দিয়ে রাখছেন। সেটা হচ্ছে গিয়ে আমি যদি কখন শূন্য হয়ে যাই, আমি এটা আমার ফ্যামিলিরও বলছি, আমার আব্বা আম্মারে বলছি, আমার বন্ধুদের বলি, আমার স্টুডেন্টদের বলি, আমি একটু গার ফিলিং নিজের মধ্যে রাখছি। আমি যখন আবার শূন্য হয়ে যায়, আমি কি দেখবো যে ব্রেইন কাজ করতে পারে কি, আর এই হাত দুইটা এখন ঠিক আছে, এটা রিবিলিভ করতে পারবে সব ইনশাআল্লাহ। আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, এবং আই ডু বিলিভ দ্যাট যদি আমার রিজিকের লেখা থাকে, নোবডি ক্যান স্ন্যাচ ইট ফ্রম। আমি আমার কাজে যত জায়গায় চাকরি করছি এর আগে, সব জায়গায় আমার আশেপাশে কোনো ছেলে ভালো করলে আমি জীবনও ওটা নিয়ে বদল ছিল, আমি ধরে রাখতাম এটা রিজিকের পার্ট, ও নিছে, এটা আমার জন্য আছে, দুনিয়ার প্রমিত, এটা আমার কাছে আসবেই, নোবডি ক্যান স্ন্যাচ ইট ফ্রম মি। সো ওই জিনিসটা থেকে আমি একটা জিনিস লার্ন করছি। আমি যদি মনে করি যে আমি যা কিছু করতেছি সবকিছু কোনো একদিন ভেঙে গেছে, কোনোদিন শেষ হয়ে গেছে, আমার যদি হারিয়ে গেছে, আমি খালি জাস্ট একটু শান্ত হব, একটা কড়া করে আমেরিকান ডাবল শট অ্যান্ড জাস্ট বলবো আপনার ইচ্ছা হয়েছে, বাট আমার মাথা ঠিক আছে, আই ক্যান রিমেডি ইট। এই মাইন্ড কেমন ডেভেলপ করছে? এই মাইন্ডসেট তুমি যদি বলো, তাহলে আমি যে বললাম যে আমার একটা ব্রুটাল অভ্যাস আছে, আমি আমাকে কোয়েশ্চেন করতে পারি প্রচুর পরিমাণে, আমার ভুলটা কোন জায়গায় আছে, আমি কোন জায়গায় ভুল করছি, কেন করছি, আমার উইক পয়েন্ট কি আছে, আমি এই পয়েন্টটা আসলে ওভারকাম করতে পারবো কিনা। আমি যেরকম নিজে টর্চার করি প্রচন্ড রকম, মানে কোয়েশ্চেন করে ফাটায় পেরে নিজের নিয়ে, এটা ঠিক করতে হবে তোর, মানে ইটস নট এ জোক। আমি একদম নিজেরা ফাটায় পেয়ে যাই জায়গাটিতে। আমার যে দুর্বলতা আমি খুঁজে বাই করি, ওটা অন্য কেউ পারে না। কিন্তু টু বি অনেস্ট, ফিউ পিপল হেল্পড মি টু ডিফাইন দ্যাট, যে তোর এটা একটু চিন্তা করা উচিত পিয়াস, তো একটু চিন্তা করা উচিত। তখন আমি আসলে চিন্তা করে নিজেকে ব্রুটাল কোয়েশ্চেন করে এটা বাইর করি। সো এই যে একটা জিনিস যে আমি আসলে নিজের কোয়েশ্চেন করতে পারি, এই জন্য হয়েছে কি অনেক বছর ধরে এটা করতেছি, তো করতে আমার কাছে মনে হয় যে আই ক্যান সলভিং থিংস। আর কি নিজেকে নিয়ে অবসেশন আছে? ছিল আগে, এখন নাই। নার্সিজম আগে ছিল। টু বি অনেস্ট, আমি তো বলি 26 সালের পর আমার খুব নার্সিজম ছিল। দূর করছেন কিভাবে, বা কিভাবে বুঝছেন যে আপনার ভিতরে নার্সিসিজম ছিল? আমি কোনো নিতে পারতাম না, সমালোচনা নিতে পারতাম না। আচ্ছা, আমার কোনো কিছু নিয়ে কেউ সমালোচনা আমি খেপে দিতাম। আমি এটা দূর করতে পারছি, আমার এক বান্ধবী আমাকে এই জিনিসটা হেল্প করছে, খুবই হেল্প করছে। না আমাকে সিম্পল দুটো কথা বলছে, খুব অপমান করে কথাটা বলছিল, কিন্তু পরে আবার মাথায় হাত বুলা দিছিল আর কি। অপমান করে বলছিল যে এরকম ছিল যে তুই যে নিজের তো কিছু ভাবস, তুই কোনো ভালো না, তুই দুনিয়াটা দেখোস নাই তো, কিন্তু তোর কাছে মনে তুই অনেক বড় কিছু হয়ে গেছিস। এইটা বলার পরে আমি মন খারাপ হয়ে গেছে আমার।
ওই যে নার্সিসিস্ট তো তখন আমি, হ্যাঁ 26 বছর বয়স আমি নার্সিসিস্ট হইতো, নার্সিসিজম তো সমালোচনা নিতে পারে না। তো আমি আসলে মেজাজ গরম করে বসতে তোমরা দেখা একদম আমি কি ফেল না পারি, তো চলে গেছে। চলে পর 2 ঘন্টা পরে ঘুরে আসছে, এসে বলে শোন আমি তোর কথা বলি, আমরা তো মেয়ে, আমরা তো হচ্ছে জীবনটা একটু বেশি বুঝি, তোর একটা কথা বলি, এই দুনিয়াতে তুই অনেক পোটেনশিয়াল একটা ছেলে, তুই তোর পোটেনশিয়ালটা মিটি করস নাই, যে ঘামান তোর মধ্যে আছে এটা কমা দিস, তাহলে তুই আরো বড় দিবি, তখন তুই আরোই দিয়ে করতে হবে। এবং এই কথাটা বলার সময় ও খুব সফট ওয়েতে আমাকে বুঝাতে করছে, এবং আমার কাছে মনে হয়েছিল যে সামওয়ান যে আমার জিনিসটা বলতেছে she really careful। এবং ওই দিন আমার কাছে মনে হচ্ছে আসলে আমি, এবং আমাকে ও কিছু কোয়েশ্চেন করছিল আমার কাজের এরিয়া, তুই জানিস এটা, বলছি না জানিস এটা, না তুই জানিস এটা, না দুনিয়াতে এগুলো অনেক ফেস করাইছিল, ফেস করাইছে, তুই এটা জানিস না, তুই এটা জানিস না, তুই এটা করছিস না, তুই এটা করছিস না, তুই এটা করছিস না, করা বলে তাহলে তুই কিসে ভাব মানলি, তুই আমার সাথে তুই যে করলি কাজটা কেন বললি, তুই তো এগুলো জানোস না, এগুলো এখন অবসলিউটেড, তুই এটাই জানোস না, তুই জানিস আসলে তুমি জানি না এগুলো। তখন এটা আগে বলছে, হ্যাঁ ঠান্ডা মাথায় বলছে দেখ আমি চাইতেই ভালো করে, তোর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, একটু না অনেক আছে, কিন্তু তুই এই যে ঘামান ধরে রাখছিস না, এই ঘামানটা তোর হাতে বেরো দিতেছে না, তো বের হওয়া উচিত দিস, তোর উচিত এখান থেকে বের নিয়ে আসে অন্তর টেনে এটা, আসলে আমি মনে কিছুই জানি না, অথচ এইগুলো জেনেও কিছু মানুষ কিছু করতে পারছে না, আমি এগুলো জানি না কোনো সি ওর মানে আমার 26তম বার্থ, আমার জন্মদিন ছিল, আচ্ছা তো অনেক কোনটা তর্ক তার গীতা হয়েছিল, তখন আমার বলছে যে আই রিয়েলি লাইক ইউ লট, দ্যাট ইজ ওয়াই আমি তোর এটা বলতেছি, তুই এইগুলো জিনিসগুলো কর, তোর মধ্যে অটোমেটিক একটা অরা তৈরি হবে আস্তে অনেক দিন পর, যেটা তোর বলতে হবে, তুই ফিল করবি, তুই যখন হাঁটবি তখন তুই ফিল করবি, যতদিন তুই এই নিজের মানে ঘামান দেখাবি যতদিন ওটা ফেক লাগবে। অন দ্যাট ডে আই রিয়েলাইজড আই নিড টু বি সো হাম্বল, এবং আমার আসলে সবসময় শূন্য থাকা উচিত, এই নার্সিসিজম বলি অনেক গেছে। হাউ টু ফাইন্ড সাচ ফ্রেন্ডস? দিস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ফ্রেন্ডস জিনিসটা উপরওয়ালার একটা অনেক বড় রিজিকের অংশ। লাইফ পার্টনার বলো, ফ্রেন্ড বলো, রিজিক তুমি যে কেমনে পেয়ে যাবে ইউ নেভার নো। তবে আমার একটা অভ্যাস আছে, আই লাভ টু টক টু পিপল। আমি আগে বেরিবাদে টঙের চায়ের দোকান ছিল, ওখানে চা কিনতে যেতাম যখন যখন মন খারাপ থাকতো। ওখানে একটা চাচা আর একটা চাচি ছিল, ওখানে সাথে এত চায়ের দোকানে কোনো লোক আসে না। আচ্ছা হাইওয়ের পাশে বেরিবাদে তো দ্রুত লোক আসে না। আমি একদিন এমনি গিয়ে বসার পর উনি আমার দেখে যে বসে আছি, কোনো কথা বলতেছি না, চা খাইতেছি চুপচাপ, 2-3 কাপ চা খাইতেছি, বিলের দিকে তাকায় আছি। তখন লোকটাই আমাকে ফার্স্ট একবারে আমার বললো যে তোমার কিছু হয়েছে, কোন জায়গা থেকে আইসো, এমনি শুরু করছে কনভারসেশন। তো আমি এরকম অনেক চাহরের সাথে কথা বলি, মুড়িওয়ালাদের সাথে কথা বলি, আমি আই লাভ টু টক টু পিপল অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু নো দেয়ার লাইফ, অ্যান্ড প্রবাবলি দ্যাট ইজ আ রিজন আমি অনেক মানুষকে মিশি, এবং আমি ডিফাইন করতে পারি আমি কোন মানুষকে নেই পানাবো কি ভালো, কার সাথে আমি সেকেন্ড টাইম মিট করবো কি করবো না, এই ডিসিশন নেওয়া অনেক ইজি হয় কি করার। আর এই যে বান্ধবীর কথা বলতেছি, এটা কোনো রিজিক বলতে পারে, ওর সাথে আমার অ্যাক্সিডেন্টও দেখা গেছি, বিরক্ত করতে গিয়ে দেখা গেছে বইমেলাতে, বিরক্ত করতে ওর সঙ্গে দেখা যায়, অন্য কিছু না, ওয়ার ফ্রেন্ডস, অন্য কিছু না, বিরক্ত করতে দেখা হয়েছে। এবং সে এই বিরক্তিটাকে সে খুব পজিটিভলি দিচ্ছে। সে আমাকে সে এরকম বলছিল, তুমি যে আমাকে ফ্লার্টটা করছো আমার তো বিরক্ত লাগে নাই, আমার খুব মজা লাগছে ফ্লার্টটা। দিস ইজ হাউ ইন্ট্রোডিউসড। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হার নেম, বাচ্চা আছে জামাই আছে দরকার নাই, বাট ওখানে এটুকু বলছে তোমার ফ্লার্টটা অনেক সুন্দর হয়েছে। আমি তো ফ্লার্ট করলে মেয়েরা বিরক্ত হয়, বাট তুমি খুব এত সুন্দর করে করছো, আমার আল্লাহ ঠিক হয়ে খুব আর্টিস্টিক ওয়েতে করছো। তাহলে আমি বলছিলাম এ তো কিছুই না, আরো অনেক পারি। দিস ইজ হাউ ইন্ট্রোডিউসড। হ্যাঁ, তখন আর কি ও আমার বললো যে না খুব ভালো লাগছে। তখন তোমার নাম কি, আমার নাম কি, এরকম এরকম ও শাড়ি পরে আসছিল মেলাতে, আমিও গেছিলাম, তো এইভাবে আর কি পরিচয় হয়েছিল। দেন নাও শি লিভস ইন ইউএসএ, বাট শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। স্টিল আমার অনেক কাজের সমালোচক এবং খুব পজিটিভ জানার শুনছি, সমালোচক সমর্থক দুইটি আমার কোনো কাজে সে পরিমাণ খুশি হয় তা বলার বাইরে আর কি। ওই আমাকে বলতেছিল যে ওয়াই তুই এখনো স্টাক হয়ে আছিস জবে, তুই এখনো কিছু করতেছিস না, তোর ভয়টা কোন জায়গায় আমি বুঝতে পারতেছি না, তুই কেন ইয়া করতেছিস, তুই এখনো আমি বাংলাদেশের তোর পিঠা শুরু করাইতাম, এগুলো বলতো। তো যখন মানে she heard that I have started something খুব হ্যাপি স্যার, তখন ইয়া একটা নোট লেখা পাঠাইছি। আপনার এই কথা দিয়ে জাস্ট বলি যে আপনি যেভাবে মোটিভেশনাল স্পিকার দেন, আমি নিজেও অনেক সময় সমালোচনা করি, বাট আমি নিজে এটা মনে করি যে ভাই আমাদের সোসাইটিতে মোটিভেশনাল স্পিকার যতটা জরুরি তার চেয়েও বেশি একজন মোটিভেশনাল ফ্রেন্ড জরুরি। ইউ উইল গেট ইট, যে আপনাকে ওই জায়গাটা আগায় লাইফে এরকম বহুত অনেক ফ্রেন্ড বাবা, মানে হ্যাঁ, কিন্তু 2-1টা ফ্রেন্ড বাবা যে দেখবা তোমার জনরারই না, তুমি যা করতেছো তোমার সাথে থাকতেছো, এটাও দরকার লাইফ দরকার আছে ভাইয়া। হ্যাঁ, এটা তোমার খুবই দরকার আছে। তুমি
তুমি এটা বুঝবা না, এটা আসলে তো তুমি বুঝবা হয়তো বা যদি তোমার সাথে থাকে, আমি বুঝি। হ্যাঁ তুমি জানো আমি এবার পুরো মিডিয়া কমিউনিটি সবাই নিয়ে ইফতার পার্টি আগে বসছি। দেখছি, ফেসবুকে দেখছি। And it was a big event. Probably approximately 200 people will come at the end নোটিশে। আমরা জাস্ট বলছি যে টাইম নেই, লাস্টের দিকে ছিল তো আই জাস্ট অ্যানাউন্সড অন সোশ্যাল মিডিয়া যে আমরা 3 দিন পরে ইফতার পার্টি করবো, এই করতে হবে। দেখো স্ক্রিন নেওয়া, অডিটোরিয়াম ভাড়া করা, এত লোকের খানা দানা আয়োজন করা, তাদের গিফট দেওয়া, তাদের রিসিভ করা, এত কাজ না। পুরা কাজ করছে আমার ওই সকল ফ্রেন্ড যারা মার্কেটিং কমিউনিটি কাজ করে না, তাদের কাছে আমার এলাকার বন্ধু বান্ধব। ওরা বলছে পিয়াস ইভেন্ট করছে, আমাদের যাইতে হবে, ওটা না যাইনি। ভাই এটাই লাইফে অ্যাচিভমেন্ট। আমার যে কটা ফ্রেন্ড কাজ করছে আমি যে দেখি জানো, আমি তো মানে সেশন শুরু হওয়ার 15 মিনিট আগে ঢুকছি, ভিডিও দেখতেছি যে ওরা একজন পোলার চাল টানতেছে, একজন এটা টানতেছে, একজন চেয়ার, ওরা কাউরে চিনে না, কারণ ওরা তো মার্কেটিং কমিউনিটি কেন। হ্যাঁ তো তুমি এরকম ফ্রেন্ড তো পাবা লাইফে, ওরা তোমার কেউ না। দৌড়াইতেছে, যেমন দৌড়াচ্ছে, এটা ঠিক করছে না, এটা করছেন, বাথরুম লাইন ঠিক হয়েছে, মেয়েরা আসলে কই যাবে, দৌড়াদৌড়ি করতেছে। আমার পিয়াসটা আসছে, তোর সামনে চলে যায়, তোর একটু সেশন আছে, সামনে চেয়ারে বয়। দে ওন্ড ইওর এক্স্যাক্টলি। এবং রাত্র 11টা পর্যন্ত ওরা আমার সাথে ছিল। ইভেন্ট তো শেষ হচ্ছে তোমার 8:30 9টার দিকে। 11টা পর্যন্ত পুরো ক্লিন করা, সব বুঝাই দেওয়া, স্পন্সরের জিনিসপত্র বেছে কিনা, টাকা পয়সা বুঝাই দেওয়া, ইভেন্টের হলে এই মিটিং শেষ, দেন আবার সবাই নিচে নামছে। ওরা আমার সাথে ওরা কেউ কমেন্ট করে, কারণ চিনো না কি আর সানা আছে, হাঁটছে ঘুরছে কি, দ্যাটস ইট। সো এটা রিজিক না, আপনি কি করল, আমি কিছু করছি? হ্যাঁ, ওরা তো রিজিক আমার লাইফে এরকম লোক আসছে। সো তুমি চাকরি, মা বাবা, স্বাস্থ্য যেমন চাও, ভালো মানুষও চাও। এটা অবশ্যই চাইতে হয়। আবার আমার কাছে কত চাইতেও জানি না, আমার কি চাইতে হয় এটা জানো না, এটা জানি না। আমার একটা দোয়াকে জানো, আমি পেশার দোয়াটা করি বেশি কাজ যেটা ভালো তুমি আমাকে শেখাবে, কি আর যেটা খারাপ এটা আমার মন থেকে উঠে। হ্যাঁ আমি আল্লাহ মাফ করুক আল্লাহ, তোমার পডকাস্ট আজকে শুটিং হতেছে 26শে মে 2026। হ্যাঁ। আমি একটা সময় প্রচুর চাইতাম, আমি চাওয়ার জন্য আয়োজন করতাম। হ্যাঁ আমি এই জিনিসটা বন্ধ করে দিচ্ছি 3 মাস ধরে কাজের ব্যস্ততার কারণে। এবং আই হ্যাভ রিয়েলাইজড কালকে আরাফার দিন, আজকে আরাফার দিন চলবে কালকে বাংলাদেশে, তো এটা আবার শুরু করতে হবে। এই চাওয়ার প্রসেসটা অ্যাটলিস্ট উইকে একদিন সব ফেলে দিয়ে জাস্ট টক টু ইউর লর্ড, টক টু ইউর ক্রিয়েটর, টক টু clarity পাওয়ার জন্য। এবং ওখানে অলওয়েজ একটা কথা বলবা যে আমি জানি না কার অন্তরে কি আছে, আমি জানি না কার অন্তরে কি আছে, আপনি অন্তরে জানি, আপনার মানুষের অন্তর জানেন। সো আপনি অন্তর দেখে আমার মনে ওই জিনিসগুলো এনে দেন যেটা আমার জন্য ভালো, আমি যেন সদরে গ্রহণ করতে পারি, যেটা আমার জন্য খারাপ দূরে সরাই দেন। কাছে থাকলে তার উপর থেকে মানে আমার ভিতরে তার জন্য কোনো মায়া না আসে, সরাই দেন আমার লাইফ থেকে। এই দোয়াটা করা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার লাইফ থেকে তুমি যখন কন্টিনিউয়াসলি করতে থাকবা, দেখবা কিছু লোক আইসোলেট হওয়া শুরু হয়ে গেছে, কিছু লোক তোমার লাইফ থেকে সেগমেন্ট হইতেছে, তুই টের পাবা না, দেখবা যে অনেকদিন ধরে খবর নেই। এগুলা গায়েবী কথাবার্তা লাগছে, বাট ডোজ নট ট্রু। তুমি একটা সময় দেখবা যে এই মাসটা তোমার ভালো লাগতেছে না, হঠাৎ কি এমন হলো যে ভালো লাগতেছে না, তুমি যদি দোয়াটা কন্টিনিউ তখন বুঝবা যে কোনো টাকা দোয়ারই। সো মানুষও চাইতে হয়, খালি যে টাকা পয়সা, ধন সম্পত্তি, পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি, প্রমোশন চাওয়া ভুল, মানুষও চায়। This is very important. The world is very dangerous. You never know কার কি ইন্টেনশন আছে। সো আর তুমি যদি খুব অনেস্ট হতো তো আরো বিপদ তোমার জন্য। কারণ দের আর ফিউ পিপল যারা জানে তুমি একজন এক্সট্রিম লেভেলের গিভার, তুমি দিতে পছন্দ করো, তখন বিভিন্ন ছলনা নিয়ে তোমার সামনে আসে। টেকাররা চলে আসবে, ছলনা নিয়ে, এবং ছলনাগুলো এত সুন্দর হয়, ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট ভাইয়া। আমি তোমার বলতেছি বিকজ আমি এরকম অনেক পাইছি আমার লাইফে, এবং ওই যে বললাম বিকজ অফ মাই দু একটা সময় আমি আইডেন্টিফাই করে বলতে পারছি। এবং আমি এবার করে একটু বদমাইশি করি, বুঝছো, যখন ধরে ফেলতে পারি যে তুই এই মাল, তখন আমি ওটা চান্স দিয়ে দিই, ঘুরি না, আমি ছাড়া দিই কত উঠতে পারো। কারণ আই নো দিস লাইফ উইল টিচ ইউ এ লেসন, নো ওয়ারি অ্যাবাউট দিস। আমি হয়তো অপেক্ষাও করবো না, কিছু করবো না, ইউ উইল কল মি গাই ব্রো, ইউ উইল, আই নো দিস, আই এম নট ওয়েটিং ফর দ্যাট, বাট হয়ে যায়। বললো না কার্মা ইজ এ বিচ, কার্মা ইজ এ বিচ। সো বি অনেস্ট টু ইউর সেলফ। লাইফে যদি কঠিন কিছু হয় জাস্ট চিল করে ঝিম মারা বয়ে থাকো, ঝিম মারা বয়ে থাকো। তুমি তোমার পার্ট ঠিক মতো রাখছো তো, ওনলি ফাইন, রাখছ, ডান। আই থিঙ্ক এটা এখানে শেষ। সুন্দর। ওকে, ঠিক আছে। তুমি ভাই, আমি আসলে এত নতুন প্রশ্নের চেয়ে আমি এত ফ্লোটা থাকবো, এই সেগমেন্টটা খুব দুর্দান্ত হয়েছে।